Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to SylhetiOnline. Asha koram desh bidesh theki bai boina nokhol de dekhan theki amra loge join hoysen সকল bala asoin dua kori bala takhta alhamdulillah amio bala aছি আজকে আপনার লগে আমরা দেখাইমু আমরা যে লাইভটা হইল গিয়ে আমরার সারা বাংলাদেশের ফরেন মিনিস্টার KM আবু মুমিন থাইন আইসইন আমরা লন্ডনের মাঝে তো থান্ডে লইয়া আজকে একটা প্রোগ্রাম হইছে এই প্রোগ্রামটা হইল গিয়ে আপনার কোয়েশ্চন এন্ড আনসার আপনারা আমরা লগে থাকবা আর দেখতে পারবা ইনশাআল্লাহ আজ কয়টা কোয়েশ্চন ওর আনসার ওর জানতে পারবা আপনারা যে এখান থেকে জয়েন হইছেন প্লিজ আজকের এই লাইভটা শেয়ার করবা আর আমরা দেখি আমাদের খালি প্রবাসী আমরা সকল করলাম আর আমরা প্রবাসী মিনিস্টার যে না আজকে বাংলাদেশ থেকে আইসইন সো থান্ডে লইয়া আজকের এই প্রোগ্রামটা সো এই প্রোগ্রামের মাঝে আপনারা লাইভ দেখানোর চেষ্টা করবো কোয়েশ্চন এন্ড আনসার থাকবো সো আমরা থান্ডে একবার দেখাইলাই এর বাদে আপনারা লগে মাত্রাম ইনশাআল্লাহ ওকে ও দেখি লোকা আমরা ফরেন মিনিস্টার KM আবু মুমিন তাই না ইসইন আমরা ইউকের মাঝে তো আমরা প্রবাসী সকলের অনেক দাবি দাবা আছে সো এই দাবি দাবা লইয়া থান লগে আজকে আমরা আলাপ হইব আলোচনা হইব সো আপনারা সব লগে থাকবা কোয়েশ্চন এন্ড আনসার হইব জানতে পারবা কিতাব আমরা লগে থান লগে আছেন আমরা বাংলাদেশ হাই কমিশনার থাইনও লগে আছেন সো আমরা আপনারা প্লিজ যেখান থেকে দেখরা লাইভটা শেয়ার করবা যাতে অন্যান্য ভাই বোন সবাই দেখতে পারেন সবাই জানতে পারেন আজকের এইটার সম্পর্কে আশিক ভাই আজকে আমরা যে প্রোগ্রামটা অর্গানাইজ করছি আমরা এই বায়ু লাগিয়া তাই এই সংগঠনের প্রেসিডেন্ট ভাই আজকে 1 মিনিটে ফোকাস আইন আজকের এই প্রোগ্রামের ব্যাপারে আমরা আজকে এখানে সবাই আসসালামু আলাইকুম আমার নাম আশিকুর রহমান আজকে এই প্রোগ্রামটা হচ্ছে বাংলাদেশের এনআরবিদের নিয়ে কথা বলা এবং বাংলাদেশের ফরেন মিনিস্টার এখানে আসছেন আমাদের কোয়েশ্চন এন্ড আনসার সেশন হবে আশা করি আপনারা দেখতে থাকেন অনেক কিছু দেখতে পাবেন থ্যাংক ইউ অর্গানাইজ করছেন নাম আপনারা সংগঠন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ আমরা অর্গানাইজেশনের নাম খায়রান সো আমরা প্রোগ্রামটা স্টার্ট হইব কেন আস্তা হরাইলো ফুলটা হরাইলো আমরা লোকাল ইউকে আমরা এমপি আছেন এখানে কাউন্সিলর সকল আছেন কমিউনিটি সকল নেতৃবৃন্দ আছেন দল মত নির্বিশেষে সকল পেশাজীবী সকল আছেন এখানে আমরা কমিউনিটি লিডার সকল আছেন ভাই বোন সকল আছেন ওদিকে লোক আমরা ফরেন মিনিস্টার আছেন প্লাস আমরা বাংলাদেশ হাই কমিশনার তাইনও আছেন এখানে আপনারা দেখি লোকা এটা আসলে আজকে যে প্রোগ্রামটা এটা হইল গিয়ে দলমত নির্বিশেষে এই প্রোগ্রামটা ইউকের মাঝে জুয়েল খান ভাই লেখছেন ওয়াই উই গেট দি মাচ অ্যাবিউজ ফ্রম চিয়ারপুর জুয়েল ভাই জাযাকাল্লাহ খান খুব সুন্দর কোয়েশ্চন করছেন এই কোয়েশ্চন হলে যাবি লিখা দিলেইছি এই কোয়েশ্চন আনসার দিবা যে খোকা কিছু জি ও যাও নৌকা না এবার আসলাম না এখন আপনি খোকা থ্যাংক ইউ সকলকে আজকে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ইমপ্রেশন বিনাট এগুলো আছে আমরা সকলের পক্ষ থাকি আমরা তাদের কিছু প্রশ্ন করবো সিলেটবাসীর উদ্দেশ্যে তাই আমরা উত্তর দিবা আপনারা লগে থাকুক আপনারা উত্তর শুনবা সেই প্রশ্ন তাহলে আপনারা লাইভও জানাবো আমরা অফুসাই দেবো ধন্যবাদ ভাই জাযাকাল্লাহ খাইরান ভাই ওকে আমরা দেখিলাই আপনারা আরো দেখাইলাই আমরা Ladies and gentlemen, can I once again request everyone to be seated? ভাই ফাইদার বলকে If I can kindly request our Jalalabad Probashi Kalyan Parishad volunteers to go around and collect the Thank you very much. Okay. Assalamu alaikum. Alhamdulillah. ওই দেখি লোক আমরা সব কমিউনিটি নেতৃবৃন্দ সকল কেন আইছেন It's not coming. I don't know.
আপনারা কিছু কইতা না কইলে কইল গা আমরা তো আজকে আইছি আমরা মাননীয় মন্ত্রী আইসেন মন্ত্রীর লগে আমরা দেখা করার লাগি আইছি আর বিশেষ করে আমার আশিক ছোটো ভাই তারে মিস করলাম আশিকরে পাইলে তো আরও সুন্দর হইল অনেক যাই হোক আমরা সিলেটি অনলাইন আপনার যে টিভি চ্যানেল তারা ধন্যবাদ দেই আপনারা সবসময় আইন সকল প্রোগ্রামও আইয়া আপনারা এই আপনার মতুত লইয়া যাইন আপনারা থ্যাংক ইউ এগেইন আর আপনারা যতবই লাস হইন চলিয়া যাওকা আমরা ইনশাল্লাহ পাইবা যেগুলো ডাক দিবা আমরা পাইবা আমার বাসিত ভাই কিছু কইতা চাই না কইলকা ধন্যবাদ সিলেট অনলাইন টেলিভিশন বিভিন্ন টাইমে আমরা গত কদিন আগে নৌকাবাইসও গেছিলাম নৌকাবাইসও আপনারা আমরা লোকের সহযোগিতা করছেন এখানেও আমরা মন্ত্রী মহোদয় আইসেন বাংলাদেশনে সিলেটি মন্ত্রী তানরেও আপনারা যে আলে দররা আমি আশা রাখি আপনারা বালা তাহকা সিলেট অনলাইন টেলিভিশন বা সিলভাই তোলা হোক আমার আসসালামু আলাইকুম সিলেট অনলাইন টেলিভিশন আমরা এই ব্রিটেনের সবচাইতে জনপ্রিয় একটি অনলাইন টেলিভিশন ধন্যবাদ আজকের এই প্রোগ্রামও জালালাবাদ প্রবাসী কল্যাণ উদ্যোগে এখানে বাংলাদেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব ডক্টর মোমেন সাহেব উপস্থিত আমরা আজকে যারা উপস্থিত এখানে হয়েছি আমরা মনে করি আমরা এই যে প্রবাসী সকলের দাবি দেওয়ার প্রতি সম্মান এবং শ্রদ্ধা রাখিয়া মোমেন সাহেব আমরা কিছু প্রতিশ্রুতি হয়তো দিবা আমরা সিলেটের বিমানবন্দর থেকে শুরু করি ঢাকা বাংলাদেশ এবং আমরা যে অনেকগুলো দাবি দেওয়া আছে প্রবাসী সকলের সেই দাবি দেওয়ার প্রতি ব্রিটেনের যারাও আইন আমরা তানতানরে সবসময় অবগত করি আমরা বিশ্বাস আমরা এই কথাগুলো সক্রিয়ভাবে শুনবা এবং আমরা সব কথাতে সাহায্য রাখবা ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম এখন আমরা সাবেক কাউন্সিলর বড় ভাই হুর ভাই তোরা কইব আসসালামু আলাইকুম আমি ধন্যবাদ জানাই অনলাইন টেলিভিশন যে আমরা এখানে যে সমবেত হয়েছি সমবেত হওয়ার পরে আমরা যেন একটা ইন্টারভিউ নিতে চাইরা আমি আজকে এখানে আইছি সবলগে আমাদের মন্ত্রী সাহেবের যে বাংলাদেশের যে গুড ওয়ার্ক করা এবং এই গুড ওয়ার্কর সাপোর্ট দিবা লাগে যে কোনো জিনিসের সাপোর্ট লাগে একটা গুড ওয়ার্ক করলে সাপোর্ট লাগে আর এই গুড ওয়ার্কর সাপোর্টও লাগে আমরা এখান করি ওকে তাহলে একটা গুড থ্যাংক ইউ ভেরি মাচ আমরা খুব খুশি আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে ভালো কাজ করার থেকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ধন্যবাদ সব আইসেন আমরা মিনিস্টার আইসেন প্রোগ্রামটারে সাকসেসফুল করছেন এর লাগি জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থাকি জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থাকি সবরে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ওকে আমরা প্রোগ্রামটা স্টার্ট হয়েছে কোরআন তিলাওয়াতের মাধ্যমে ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله
মাশাআল্লাহ খুব সুন্দর আয়াতটা পড়ছেন আর আয়াতের এন্ডে দি দোয়া করছেন মা বাবার লাগি আপনারা প্লিজ এই দোয়াটা কন্টিনিউ সব সময় করবা ইনশাআল্লাহ Assalamu alaikum জাযাকাল্লাহ খাইরান Thank you very much everyone. Right, as we are aware, one of our leader, Mr. Advocate Lutfur Rahman, who was a president of Sylheti Awami League, was also a former member of parliament and Jala Parishad chairman, who has taken his last breath early today. Inna lillahi wa inna ilaihi raji'un. আজকে আমরা একজন মারা গেছেন তার লাগি দোয়া চাইছেন আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ for his Jannah, and also our former finance minister, Mr. Abdul Mal Abdul Mohit, who is also ill as well. So if I can request everyone to make dua for him as well. Inshallah. একটা দুই জীব কইকলে আমরা এক ভাই মারা গেছেন তার লাগি আর আমরা আবুল মাল আব্দুল মুহিত তার শরীর খারাপ তার লাগি দোয়া আপনারা দোয়া শরীক করে দিবা প্লিজ আর যে জাহান থেকে দেখা শরীক করে দিবা I also request everyone to make dua for Bangabandhu and also his family who are dead and alive, and everyone who gave their life for the independence of Bangladesh. Thank you very much. Assalamu alaikum. আলহামদুলিল্লাহ এখানে বলা হয়েছে একটি দোয়া পরিচালনা করার জন্য আমাদের সম্মানিত সভাপতি সাহেব এবং আমাদের আমদার মিনিস্টার সাহেবের কাছে কোয়েশ্চন আনসার একটু পরে হইব এর আগে স্টার্ট ওর হালে প্রোগ্রাম হন সাহেব এখানে রয়েছেন আর অনেক উল্লেখযোগ্য মানুষ রয়েছেন আমরা সবাইকে নিয়ে ইনশাআল্লাহ একটি দোয়া করব আমি সবাইকে অনুরোধ করব তিনবার কুল হুয়াল্লাহ শরীফটা একটু পড়ে নেন ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির সূরা ইখলাস তিনবার পড়া হয় কারণ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে মানুষ সূরা ইখলাস তিনবার পড়বা এক খতম কুরআন খতমুর সওয়াব মিলবে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ اللهم صل على محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم اللهم امين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين وادخلنا الجنة مع الأبرار آمين. يا عزيز يا غفار يا رب العالمين آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم آمين. وتب علينا إنك أنت التواب الرحيم آمين আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আয় আল্লাহ আমাদের সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দাও আমিন আয় আল্লাহ আমরা জীবনে অনেক গুনাহ করেছি দেখে করেছি না দেখে করেছি ছোট বড় সবার উপর আমরা শর্মিন্দা হয়ে আজকে তওবা করছি আমাদেরকে মাফ করে দাও আমিন আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন মাওলা আমরা এমন এক অবস্থার মধ্যে আছি আজকে প্রায় 2 বছর আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আমাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দাও আমিন আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন এখানে অনেক তোমার উল্লেখযোগ্য বান্দারা রয়েছেন যারা আজকে এখানে এসেছেন আমাদের প্রধান অতিথি সহ আয় আল্লাহ এখানে অনেকে দোয়া চেয়েছেন বিশেষ করে বঙ্গবন্ধু এবং উনার পরিবারের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তাদেরকে তুমি শহীদের দরজা দান করো আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম দেশের জন্য যারা কাজ করেছেন আয় আল্লাহ দেশের জন্য কাজ করে করে যারা আজ পর্যন্ত যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন সবাইকে তুমি maaf করে দাও আমিন আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম আমাদের এখানে বলা হয়েছে আমাদের সিলেট জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সব আজকে ইন্তেকাল করেছেন আর অনেক মানুষ ইন্তেকাল করেছে এই দেশে বাংলাদেশে তথা পৃথিবীর বিভিন্ন দেশে যারা আজকে দুনিয়া ছেড়ে চলে গেছেন সবাইকে তুমি maaf করে দাও আমিন আমিন আয় আল্লাহ ইয়া রাহমান রহিম অনেক মানুষ অসুস্থ রয়েছে বিশেষ করে বলা হয়েছে আমাদের সিলেটের গৌরব সাবেক অর্থমন্ত্রী আব্দুল মুহিত সাহেব অসুস্থ আল্লাহ উনাকে তুমি সুস্থতা দান করো আমিন আমাদের অনেক টিচার আমাদের অনেক উস্তাদ আমাদের অনেক পরিচিত লোক আয় আল্লাহ অসুস্থতায় ভুগছেন সবাইকে তুমি সুস্থতা দান করো আমিন আয় আল্লাহ এখানে আমরা যে ভাবে আমরা আলহামদুলিল্লাহ প্রোগ্রাম শুরুতে কোরআন তেলাওয়াত বাদে দোয়া আলহামদুলিল্লাহ আমাদেরকে পুরা করে দাও আমিন আয় আল্লাহ এখানে আজকে আমাদের মুআজ্জাজ মেহমান আমাদের পররাষ্ট্র মন্ত্রী সহ আমাদের সবাইকে সুস্থ রেখো আয় আল্লাহ সুন্দরভাবে তোমার খেদমত করার তৌফিক দান করো আমিন আয় আল্লাহ যারা আয়োজন করেছেন আয় আল্লাহ সবাই এই আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আমিন রব্বির হামহুমা মৌলভীবাজার একটা মেডিকেল কলেজ চাই ভাই ওয়া সাল্লাল্লাহু দোয়া করুকা আলা খাইরি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন
রহমতিক হে রহমান রহিম। এইখানে যে দেখলাম আমরা ভাই বোনেরা হল এই টেবিলের মাঝে এরা সবাই লাগি আমরা ইউকের সম্মানিত সাংবাদিক সকল প্রেসর মিডিয়ার ব্যক্তিত্ব সকল বুঝছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিলেটি অনলাইন টিভিতে আপনারা স্বাগতম। আজকে আমি আইছি আপনার ইমপ্রেশন ব্যাংকটিং হল আমরা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব ডক্টর একে মোমেন আইসন চিফ গেস্ট হিসাবে। এখন জাতীয় সঙ্গীত বাদালিও একটু পরে আমি কইব। আমরা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব ডক্টর একে মোমেন আইসেন এখানে জালালাবাদ প্রবাসী কল্যাণ সংসদের দাওয়াতে আইসেন। প্রবাসী বাংলাদেশি সকল দল হয়েছেন এখানে। আমি জাতীয় সঙ্গীত চলে পরে কইব আমি একটু। এখন আমি আমাদের সংগঠন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের জেনারেল সেক্রেটারি সম্মানিত মাইনুদ্দিন আনসার ভাইকে মৌলভীবাজার শেরপুর নতুন 4 লেনের বিশিষ্ট সেতু বাস্তবায়ন চাই জয় ভাই ফেলা নম্বর। আমরা চাই মেডিকেল কলেজ চাই ফেলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Everyone, once again, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. It gives me a great honor to welcome you all to this question and answer session with our honorable chief guest, our Minister of Foreign Affairs, Mr. A.K.A. Abdul Momin. I would also proudly like to mention that he is also the patron of our organization, Jalalabad Provashi Kalyan Parishad UK. He is our chief guest, and our special guest is our Excellency, Her Excellency, Bangladesh High Commissioner, Saida Muna Tasneem. I would also like to thank you all for attending this evening's event. With your attendance, this event will be successful, inshallah. Jalalabad Provashi Kalyan Parishad is a non-political organization. And it's one of its aims and objectives is to help and support those people who face difficulties different times during their travel to Bangladesh. মনে রাখবা আমরা একটা কথা আছে না, এমন জীবন করিবে গঠন মরিতে হাসিতে তুমি কাঁদিতে ভুবন কাঁদিবে ভুবন। মনে রাখুন জানো আমরা সব কিছু নাফসি যায়কাতুল মউত, আমরা সকল মরণশীল মরা লাগবো। কেউ কিছু আমরা দিতাম না লইয়া সকলেও সপ্তাহ থেকে দিম গিয়া। তো আমরা জানো এমন কাম করি যে কামে আমরা মরার বাদে আমরা মানুষে মনে করেন। ভালো আছি এখন আমরা জালালাবাদ ইউকের প্রেসিডেন্ট। আসসালামু আলাইকুম। তাই একটা কইবা টানটাও নিলে ইনশাআল্লাহ। সম্মানিত আজকের উপস্থিতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকে আমরা অনেক দিন পর দীর্ঘ 2 বছর পরে আমরা আজকে সমবেত হয়েছি এক জায়গায়, এবং সমবেত হতে পেরে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আমরা আজকে এখনো প্রোগ্রামে উপস্থিত হইতে পারতেছি। কারণ গত 2 বছর কোভিড-19 আমাদের মাঝ থেকে অনেক আমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন চলে গেছেন। আমাদের এই কমিউনিটির অনেক লোকজনকে আমরা হারিয়েছি। আমরা যাদেরকে এই কোভিড-19
হারিয়েছি, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আজকে আমাদের সিলেটের একজন বিশিষ্ট ব্যক্তি অ্যাডভোকেট লুৎফুর রহমান সাহেব মারা গেছেন, আমরা ওনার জন্য দোয়া কামনা করছি, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন, আপনারা সবাই জানেন। আমরা সব সময় প্রবাসীদেরকে নিয়ে কাজ করি এবং আমাদের ভয়েস অলওয়েজ ফর এনআরবিস। এটা কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন না, এটা আজকে যে ওয়েলকাম স্পিচ দ্বারা আমরা প্রেসিডেন্ট জালালাবাদের আমরা তো এর ভিতরে আমরা দেখাইলাম সবাই না যারা আজকে আইছেন যারা সংগঠন, আমরা বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে আমরা কাজ করি, আমরা একে অন্যের সাথে সুসম্পর্ক রেখে একটা সমাজ গড়া, সুন্দর সমাজ গড়াই সম্ভব। পলিটিক্স একটা দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা বাংলাদেশ থেকে মনে হয় এরকম মিনিস্টার আইছেন ফার্স্ট আজকে কিন্তু সব প্রবাসী হলো কিন্তু কোয়েশ্চন থাকবো প্রবাসী হল লইয়া। সো আমরা সিলেট লইয়া বাংলাদেশ লইয়া আপনারা প্লিজ আজকে এটা শেয়ার করি সব দেশনার কি করে দেব ইনশাআল্লাহ। খোঁজ খবর নেওয়ার মতো ওনাদের হাতে সময় আজকে যারা দেখরা এরা কিন্তু সব আমরা বাঙালি কমিউনিটি লিডার্স নেতৃবৃন্দ সকল তারা এই খবরগুলো সব সময় রাখে এবং তাদের আমরা কোয়েশ্চন এন্ড আনসার আরম্ভ হই দিব একটু পরে। আপনারা শুনতে পারবা তাহলে ডাইরেক্ট কোয়েশ্চন এন্ড আনসার করা হইব। সো আপনারা জানতে পারবা আজকে তার কোয়েশ্চনের কি আনসার দাও এবং যারা পলিটিক্স করি তাদের মধ্যে একটা সমন্বয়ে একটা দেশ এবং একটা জাতি এবং একটা সমাজ গড়ে তোলা সম্ভব। আমরা ইনশাআল্লাহ মনে রাখুন যে আমাদের একটা কথা আছে, এমন জীবন করবা গঠন মরিতে আসতা আপনি আর শান্ত ভুবন। সো যে বালা খাম করিয়া যাইবা এই বালা খাম কিন্তু আপনার মরার বাদে মানুষে মনে করবা। সো যত করেন চেষ্টা করবা দুনিয়াতে এমন খাম করিয়া যাইতে যাতে মানুষে আপনার কথা মনে করেন। আমাদের আপনারা জানেন আমাদের বাংলাদেশেও আমাদের একটা অফিস আছে, আমাদের কাছে অনেক রিপোর্ট যেগুলো আসে যে প্রবাসীদের দেশে হয়রানি, বিশেষ করে আমাদের ল্যান্ডের প্রবলেম বাংলাদেশে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে আগেও বলেছি এবং উনি আমাদের প্যাট্রন, আমাদের সংগঠনের প্যাট্রন। আমরা আগেও উনাকে বলেছি যে আমাদের প্রবাসীদের যেগুলো সমস্যা আছে আমি জানি এইগুলা একদিনে যে সমস্যা সমাধান হয়ে যাবে এরকম সম্ভব না। এইটা একটা ধারাবাহিকতা এবং একটা কার্যক্রম হাতে নেওয়া দরকার। আপনারা আজকে লাইভটা একটু শেয়ার করে দিন বা সবাই গোলাম মোহাম্মদ আতিকুর রহমান ভাই লেখছেন মালিবাজার সরকারি মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়ন চাই জয় ভাই টানমো চাই আমারও দাবি। এই সমস্যাগুলো আমরা ধাপে ধাপে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। দাবি তো করই বা আজকে বাদশাবে তো আশ্বাস দেন। আজকে দেখি আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী কিতাব হইন দেখা যাইব ইনশাআল্লাহ। আপনারা সব লাইভ থাকবা শুনতে পারবা, নিজের মুখ খানে শুনতে পারবা। আজকে রিপোর্ট আসে কারণ আমরা যেহেতু এনআরবিতে নিয়ে কাজ করতেছি, লোকজন আমাদের কাছে রিপোর্ট করে, আমাদের কাছে আসে বলে ভাই আমাদের এই সমস্যা, এবং আমরা চেষ্টা করি। আমরা সবাইকে বলেছি যে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। যে কোনো সমস্যা আপনাদের পাশে থাকবে, তবে সমাধান দেওয়ার মতো ওয়াদা আমরা করতে পারবো না, কারণ আমরা পাশে থাকার ওয়াদা করতে পারবো মাশাআল্লাহ। এনআরবিদের যত সমস্যা আছে এগুলা একদিনে নয়, এগুলা অনেক আগ থেকেই শুরু হয়েছে এবং এই প্রবাসীদের এই সমস্যাগুলো নিয়ে আমরা বারবার কথা বলতেছি। আমাদের আমরা ব্রিকলেন মসজিদ সার্ভিস সম্মানিত ডাইরেক্টর তাই না আছেন, যেমন ইনশাআল্লাহ দোয়া করবাতান লাগে। আমাদের বাংলাদেশ হাই কমিশনে আমাদের কাছে আমার কাছে বিশেষ করে আমাদের এল্ডারলি পিপলরা কিছু সময় বলে যে আমরা গিয়ে অনেক লম্বা কি বসার জায়গা নাই। কেন দেখরা আমরা বসার জায়গা নাই আমাদের হাই কমিশনে। কয়েকশো ভাই বোনেরা হল আজকে নয়া লাইভ জয়েন হয়েছেন। তো আমি এখানে আমাদের মাননীয় মন্ত্রী আছেন, আমাদের মাননীয় হাই কমিশনার উপস্থিত আছেন। ঢাকা টু সিলেট সোহেলেন মহাসড়ক বাস্তবায়ন সাহায্য ইনশাআল্লাহ। ফলা নম্বরে চাই আমরা হইল কি আমার দাবি হইল কি আমরা
আমরা এয়ারপোর্ট গেলে আমরা যে প্রবলেমও করি ওটার একটা সমাধান হইতো। আর আমরা সিলেট যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নাম খাওয়া হয়েছে কিন্তু ইন্টারন্যাশনাল খাম অন্য ওটা হইল কি পয়লা নম্বর কথা। আমাদেরকে পাইলে বলে যে ভাই আপনারা তো কাজ করতেছেন, আপনারা একটু কথা বলে দেখেন। আপনারা বাইরে মাথা নিল কা ছোট ছোট আরো অনেক সমস্যা আছে, যেমন এল্ডারলি পিপল ওইখানে যাওয়াটাই একটা সমস্যা। অনেক আগে ছিল আমাদের ওয়েলফেয়ার সেন্টার থেকে বাংলাদেশের হাই কমিশন সার্ভিস দেওয়া হতো, এইটা বন্ধ হয়ে গেছে। আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রী এবং মাননীয় হাই কমিশনার, যদি আপনারা ইস্ট লন্ডনে আপনারা সপ্তাহে একদিন অথবা 2 দিন যদি হাই কমিশনের কোনো কার্যক্রম শুরু করতে পারেন, আপনারা যদি জায়গা না পান আমরা জায়গা দিব আপনাদেরকে। ঠিক আপনারা হাই কমিশনের সার্ভিস দেন, আমরা অনেক থ্যাঙ্কফুল হব আপনাদের প্রতি। কারণ আমাদের বৃদ্ধ বয়স্ক লোক যারা আছে ওরা আসলে অনেক কষ্ট হয়, ওইখানে গিয়ে নামাটা একটা কষ্ট, উঠাটা আবার আরেকটা কষ্ট। আপনারা যারা গেছেন সবাই জানেন। এইটা আমাদের একটা দাবি, যদি আপনারা এইটা একটু কনসিডার করেন আমার মনে হয় অনেক ভালো হবে। এবং আমাদের ভোটার আইডি নিয়ে আমরা অনেক আগে কথা বলেছি মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে। আপনারা এইটাও আমাদের লন্ডন যারা আছেন সবার একটা দাবি, আমাদের ইউকেতে যারা আছে, বা আমি শুধু ইউকের কথা বলবো না, আমি সব জায়গার কথা বলবো। ন্যাশনাল আইডি কার্ডটা যদি সম্ভব হয়, আপনারা অনেক যাচাই বাছাই করতেছেন, আমি জানি আপনারা এটা করবেন, সম্ভব হবে। এইটা যদি আমাদেরকে ব্রিটিশ হাই কমিশন বা যে দেশে আছে আমরা তো দাবি হল আছে প্রবাসী হলর দাবি হল এখনকু উত্থাপন করা ওর আপনারা হুন্তাফার রাখি থাকি তা খর তাহলে আমাদের জন্য আরো অনেক সুবিধা হবে। কারণ বাংলাদেশে আপনারা জানেন আমরা প্রবাসী হলর ভোটার আইডি কার্ড লাগিও মাত্র 3 সপ্তাহের জন্য, এই সময়টাতে আমাদের কিন্তু এত লম্বা চড়া কাজ করার সময় থাকে না। আমরা অনেক গ্রেটফুল হব যদি আপনারা এই জিনিসটাও কনসিডার করেন ইনশাআল্লাহ। তারপরে আমরা বাংলাদেশের এয়ারপোর্টের যে সমস্যা আছে এই ব্যাপারে আপনারা সবাই অবগত আছেন, বিশেষ করে এয়ারপোর্টের সমস্যা যেগুলো দেখে লোকে এয়ারপোর্টের কথা মাতর যেটা আপনারা সব সময় করা, তো এটা লইয়া ঠান্ডা দাবি উত্থাপন করার দেখা যাক কি তা হয়। তাই পররাষ্ট্রমন্ত্রী উনি দায়িত্ব নেওয়ার পর থেকে অনেক সমস্যা কিন্তু আমাদের সমাধান হয়েছে, এবং আমি অনেক উনি আমাদের অর্গানাইজেশনের পেট্রন হিসাবে এবং মাননীয় সরকারের মন্ত্রী হিসাবে আমি এটা বলতে পারি আপনারা উন্ডা আসলে সব যত দাবি দেওয়া যেন খরচ আমরা অবশ্যই আমরা সবাই গর্বিত। আজকে আপনারা সাধারণ একটা জিনিস দেখছেন, উনি ওইখানে এসে সব টেবিলে আপনাদের সাথে দেখা করছেন। এইরকম কয়জন মন্ত্রী বাংলাদেশ থেকে আসলে এই ব্যবস্থা হয়, মন্ত্রীদের সাথে কথাই বলা যায় না। আজকে আসলে এটা ভালো লাগছে, আপনারা একটা জিনিস কইয়া রাখিলাই। আজকে মন্ত্রী সাহেবদের সময় আইসেন তাই কিন্তু প্রত্যেকটা টেবিলে গিগি সবরে দেখা করছেন, বুঝছেন? সব টেবিলে গিগি সবলকে মাতাইছেন নিজের চেয়ারে বইবার আগে। সমস্যাগুলো সমাধান সবগুলো হবে না এটা জানি, তবে আমি জানি ম্যাক্সিমাম সমস্যা ওনার দ্বারাই সম্ভব এটা সমাধান। ও দেখিল আমরা কমিউনিটি লিডার যখন ইনার সব আছেন সম্মানিত ব্যক্তিবর্গ হল তাদের জন্য একটা ভিলেজ এনআরবি ভিলেজ সব জায়গায় এনআরবি এর জন্য একটা এনআরবি ভিলেজ এখানে শুধু এনআরবিই থাকবে, এই একটা ভিলেজ করেন এবং এই ভিলেজের মধ্যে শুধু এনআরবিই থাকবে, বাকি অন্য বাইরের লোক থাকতে পারবে। আমার মনে হয় এইরকম যদি সব জায়গায় জেলায় যদি এরকম করা হয় এনআরবিরা আমার মনে হয় তারা অনেক সেফ এবং সুন্দর অবস্থানে থাকতে পারবে। এবং আমি দেখিল বাংলাদেশ হাই কমিশনার ম্যাডাম এখানে আছে, আমি সো গ্রেটফুল। আমাদের এই প্রোগ্রাম এরেঞ্জ করতে অনেক সময় লাগছে, অনেক কিছু আমাদের করতে হচ্ছে, কিন্তু ওনার অনেক সহযোগিতা, এই সহযোগিতার জন্য আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ। উনি বারবার আমাকে ফোন করেছেন, ফার্স্ট সেক্রেটারি ফোন করেছেন যে এইটা দেওয়ার জন্য, এটা সব কিছুর জন্য আমরা অনেক থ্যাঙ্কফুল। আমি চাই প্রবাসী আমরা যে দেশেই আছি এনআরবিরা আছি, হাই কমিশন হবে আমাদের হেড অফিস, এবং হাই কমিশনের যে স্টাফ থেকে শুরু করে সবাই আমাদের যারা রেসিডেন্ট এই দেশে থাকেন তাদের সাথে আমাদের
সুসম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক হওয়া দরকার। যে একটা লোক হাই কমিশনে গিয়ে যদি কথা বলতে ভয় পায়, তাহলে ওইখান থেকে সার্ভিস পাওয়ার মতো আশা করা যায় না কিছু। ঠিক, হাই কমিশনে যাবে, সে মনে করবে এটা দ্বিতীয় বাংলাদেশ, ব্রিটেনের মধ্যে এক টুকরো বাংলাদেশ। এই বাংলাদেশে যখন যাবে, সে তার কথা বলবে, মনের কথা বলবে, তার সমস্যার কথা বলবে, এবং ওইখানে শোনার মতো লোক থাকতে হবে। ঠিক, ওইখানে গিয়ে যদি তার কিছু কথা বলার মতো লোক পায় না, তাহলে আমরা যাব কোথায়? বাংলাদেশ হাই কমিশনের তখনই জরুরত হয়, যে কোনো দেশে হাই কমিশন তখনই সেট আপ করা হয় যখন ওই দেশের লোকজন ওইখানে যায়, তাদের সুবিধার্থেই হাই কমিশন সেট আপ করা হয়। তো আমি আশা করব বাংলাদেশ হাই কমিশন লন্ডন আমাদেরকে অনেক সার্ভিস দিয়ে যাচ্ছেন, আমরা অনেক গ্রেটফুল। তবে আরো মানুষের সাথে সংযোগ হওয়ার জন্য যদি আমাদের কোনো সহযোগিতা লাগে, আমাদেরকে বলবেন, আমরা অবশ্যই আপনাদের পাশে থাকবো, যে কোনো সহযোগিতা আপনারা যদি চান। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান ফর লিসেন টু মি, এবং থ্যাংক ইউ আমাদের মাননীয় মন্ত্রী এবং হাই কমিশনার। থ্যাংক ইউ ভাই। আমরা প্রবাসী আপনাদের তো দাবি দাবা আছিল, এক কথা আসলে সভাপতি হিসাবে হইলিছই। সো থ্যাংক ইউ তান্ডে সুন্দর করে হওয়ার লাগিয়া। Now I'm going to hand over the mic to a colleague of mine who is known to every single household in the UK and also in Europe as well. He's a TV presenter on Channel S, Mr. Farhan Masood Khan. If I can kindly request you to come on stage and take over, please. Thank you. অসংখ্য ধন্যবাদ আনসার ভাই। সম্মানিত প্রধান অতিথি ডক্টর AK আব্দুল মোমেন, বাংলাদেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, হার এক্সেলেন্সি সাইদামুনা তাজনিম, হাই কমিশনার অফ বাংলাদেশ, ডিস্ট্রিক্ট গেস্ট, লেডিজ এন্ড জেন্টলম্যান, অনেক পরিচিত মুখ, এবং আজকে প্রায় 1.5 বছর পরে এই ধরনের একটি ক্রাউডের সাথে আসতে পেরে আমি কিছুটা নার্ভাস, কিন্তু একই সাথে এত আনন্দিত যে এতগুলি ফেস একসাথে দেখতে পেয়েছি। আমার আগে আশিক ভাই যে জ্বালাময়ী বক্তৃতা দিয়েছেন, আমার মধ্যে যে প্রজ্বলনটা ছিল সেটি নিভে গেছে। আশা করব আপনারা বাকি সময়টুকু আমাদেরকে সমর্থন দিবেন। আমাদের মধ্যে আজকে যে আলো এসছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, তার আলোয় আমরা আলোকিত হব, এবং আজকে সবাই এখানে যারা আসছে সবাই কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা অনুষ্ঠান শুরুর আগে আমাকে বলা হয়েছিল যে আপনাকে উপস্থাপক হিসাবে উপস্থাপনা করা হয়েছে দুটি কারণে। একটি হচ্ছে আপনি চ্যানেলসে কাজ করেন, চ্যানেলসে হেড অফ প্রোগ্রামস হিসাবে, আর আরেকটি হচ্ছে আপনি ক্রাউড ফ্রেন্ডলি। তো ক্রাউড ফ্রেন্ডলি আরেকটি তর্জমা হচ্ছে ক্রাউড ম্যানেজমেন্ট করা, ক্রাউড কন্ট্রোল করা। তো আজকে যে এই অডিয়েন্স অলরেডি ম্যানেজড, অত্যন্ত সুশৃঙ্খল এবং একই সাথে অত্যন্ত প্রাণবন্ত। তো আজকে যারা ক্রাউড আপনারা যারা কমেন্ট করা দরকার ফলে ঠাক করবা, আমরা তারপরে হাই কমিশনার প্লাস পররাষ্ট্রমন্ত্রী সকলে আজকের মধ্যমণি কে আমাদের আজকের অনুষ্ঠানে একজন ডক্টর AK আব্দুল মোমেন। সুতরাং আজকের এই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু তিনি, এবং আমাদের সকল কার্যক্রম তাকে ঘিরে আজকে আমরা করার চেষ্টা করব। যারা আছেন আমাদের ডানে এবং বামে এবং সামনে, দয়া করে কেউ সিট থেকে উঠবেন না, এবং টেবিলের সামনে যে সেলফি তুলে অন্যকে অবস্ট্রাক্ট করবেন না কিংবা প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। দয়া করে একই সাথে আরেকটি বিষয় মনে রাখবেন যে এখানে যারা আসবেন বক্তৃতা করবেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তারা সবাই চান যে আমরা সবাই তাদের বক্তৃতাগুলি শুনি। সুতরাং এখানে আমাদের একটি সবার সহযোগিতার প্রয়োজন। অনেক গুরুত্বপূর্ণ বক্তৃতা আমরা শুনবো। যারা বক্তৃতা করবেন এবার তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ। আমি জানি আমাদের ইমোশন অনেক এবং আমাদের অনেক কিছু বলার আছে, বিশেষ করে প্রবাসীদের সাথে সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি আজকে আমাদের মাঝে। সুতরাং আমাদের অনেক কিছু বলার ইচ্ছা আছে। দয়া করে 30 সেকেন্ডের বেশি বক্তৃতা রাখবেন না। প্রফেশনালস এবং স্টুডেন্টসদেরকে আমন্ত্রণ জানিয়েছি আজকে যে কোয়েশ্চেন এবং অ্যানসার সেশন উইথ ডক্টর AK মোমেন। আজকে তাদের কাছ থেকে আমরা শুনবো প্রবাসীদের, নতুন প্রজন্মের প্রবাসীরা আসলে বাংলাদেশ থেকে কি প্রত্যাশা করে, পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে কি প্রত্যাশা করে। উইদাউট ফার্দার ডু আমি এবার যাব মূল অনুষ্ঠানে, এবং প্রথমেই আমন্ত্রণ জানাবো আমাদের আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য জনাব শাকিল বক্ত ফারুক। জনাব শাকিল বক্ত ফারুককে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। তিনি
জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের ইউকে অ্যাডভাইজারি বোর্ডের সদস্য এবং আমাদের একজন গুণী ব্যক্তি, আমাদের কমিউনিটির একজন অভিভাবক, জনাব ফারুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি 30 সেকেন্ডে একটা কথাই বলবো, কারণ আমি অলরেডি আরেকটা মিটিংয়ে বলেও আসছি, আর যেটা ওইখানে বলি নাই সেটা এখানে বলতে হবে যে ডক্টর একে আব্দুল মোমেন হচ্ছেন একজন প্রবাস বান্ধব ব্যক্তি, কারণ উনি নিজেও একজন প্রবাসী ছিলেন। তাই তো প্রবাসীর কথা বেশি বুঝার কথা, কারণ তাই নিজে একজন প্রবাসী আসলা। কমিউনিটিকে ভালোবাসেন, উনি মানুষকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন। সেই জন্য হি লেফট দ্য কমফোর্ট অফ হিজ হোম ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা and settled in Bangladesh. Then he is doing an excellent job. He is representing Bangladesh as a foreign minister. তাই খরা কি জানে আমরা জানে আপনারা সবাই বুঝরা তার বাদে চেষ্টা করলাম আমরা যে পররাষ্ট্রমন্ত্রী আছেন তাই কিন্তু নিজে একজন প্রবাসী আসলা, আমেরিকাত আসলা, তাই এখান থেকে বাংলাদেশে গেছেন। তো তাই আমরা প্রবাসী দুঃখ যদি বুঝই না আর সে বুঝতা, আর তার দায়িত্বটা কিন্তু কইল কি এই প্রবাসী বুঝছেন। কিন্তু ডক্টর একে আব্দুল মোমেন আজকে তিনি 3টা মিটিং অ্যাটেন্ড করেছেন, আগে 2টা আজকে একটা। বাংলাদেশের সময় এখন কয়টা? নিয়ারলি 4 o'clock in the morning. So he will not sleep a wink tonight. That probably he was not doing it for last few days. So that is the kind of person who is looking after the people, the country. And that's why খরাজ কি কেন আমার বাদ থেকে প্রোগ্রাম একটা বাদে একটা প্রোগ্রাম কররা। সো আমিন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি তাই প্রবাসীর কথা বুঝবা। চমৎকার এবং সুচিন্তিত জয় এমডি রহমান আমজাদ ভাই আমরা তো সালাম জেনে আমরা টাইমের বাইরে আমরা যেতে পারবো না, এটি আমরা বাকি যারা স্পিকার আছেন প্রবাসী সকলের যথাযথ সম্মান দেওয়া হবে। এবারে এটা আমরা অবশ্যই চাই। চ্যানেলের চেয়ারম্যান এবং একই সাথে তিনি জেপিকেপি জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের ইউকে অ্যাডভাইজারি বোর্ডের সদস্য জনাব আহমেদুল সামাদ চৌধুরী জেপি। জনাব আহমেদুল সামাদ চৌধুরী জেপি এখন আমরা দিবা চ্যানেলের স্যার সম্মানিত ডাইরেক্টর সাহেব তাইন গিয়া বক্তৃতা দিবা ইনশাআল্লাহ। কি করতে? Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I'm going to make it fast and brief. So we would like to welcome you, sir, to this program and to this country. And we are proud to host this event today again. Last time it was 2 years ago. I just want to be brief, and we are eagerly waiting to hear about the result of the meeting today you had with the Foreign Secretary, Dominic Raab, about the red listed situation of Bangladesh. Yes! So that is something we are eagerly waiting to hear. Secondly, about demand. You know the problems we have, the problems we face all the time. You are very much aware. Kais has time to time informed you. I think, you know, it would be a good thing if we have more competition, you know, more flights from different airlines flying to Sylhet. So that will bring competition, and it will be healthy for everyone, for the country as well. Yes, yes. ভাই আমরা খয়রা জানে আমরা সিলেটের মাঝে সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, এটা না খালি বিমান না, আমরা অন্যান্য প্লেন যেতে পারেন ওটার কথা রিকোয়েস্ট করব। দি প্রবাসী ভোটাধিকার যেটা নিয়ে আমি প্রায় 12 বছর আগে কাজ করেছি, কিন্তু কোনো সফল নিয়ে আসেনি এখনো আমাদের। উই হ্যাভ টু গো টু বাংলাদেশ and be enlisted there to vote, but we want to vote from this country through the High Commission. Yes. And about 2-3 years ago it was announced that one of the countries is UK, from where we can start voting. So I want to bring that to your attention. The other thing is a very precious matter. Since the independence of Bangladesh,
relating to the Probashi's representation within the Parliament of Bangladesh. So, আমাদের শুধু ভোটাধিকার না, আমাদের প্রবাসী রিপ্রেজেন্টেশন আমরা চাই, আমরা প্রবাসী এমপি চাই, so that some 2 crore Probashis living abroad, they will have a voice directly in the parliament. And the other thing is the NID, National ID card, which is, we keep hearing that it is going to be given from the High Commission very soon. I applied about 4 years ago in Bangladesh. To date, I haven't got it. And the other thing is about the 10-year passport. The passport life to be 10 years. Yes. And lastly, Farhan is looking at me, so I'll leave. Lastly, the NRB Day. We would like an NRB Day announced as soon as possible, so we can observe that day round the world. Thank you so much for giving me. Thank you. আমরা হইছে না কিনা প্রবাসী হলদিনে ভোটার অধিকার আমরা চাই। অসংখ্য ধন্যবাদ। হইয়া গেছে আপনার প্লিজ থ্যাংক ইউ আমাদের অনেক গুরুত্বপূর্ণ দিয়া গেছে বক্তব্য রাখবেন, সুতরাং ভোটার অধিকার চাই আমরা ভোটাতে অধিকার। এবার আমি আমন্ত্রণ জানাবো আমাদের কমিউনিটির আরেকজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যদিও তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, তবে তার বাইরেও তার একটি বিশাল পরিচিতি আছে। তিনি একজন শ্রদ্ধাভাজন কমিউনিটি ব্যক্তিত্ব, জনাব জালাল উদ্দিন, সিনিয়র ভাইস চেয়ার ইউকে আওয়ামী লীগ। জনাব জালাল উদ্দিনকে আমি অনুরোধ করছি স্টেজে আসার জন্য এবং সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য। আজকের এই প্রোগ্রামটা কিন্তু কইল গিয়ে একবারে সর্বদলীয়। আমরা প্রবাসী হলর জালালাবাদ প্রবাসী কল্যাণ জোট থেকে আজকের এই প্রোগ্রামটা ওর, সো এটা কোনো দলীয় না, এটা হইল গিয়ে আমরা সকল প্রবাসী হলর পক্ষ থেকে এই প্রোগ্রামটা, আর এটা হইল গিয়ে আমরা দাবি দেওয়ার লাগিয়া। সম্মানিত আজকের উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব কে আব্দুল মুমিন সাহেবকে লন্ডনে এবং এই মিটিংয়ে ওয়েলকাম জানাচ্ছি এবং আপনারা সবাইকে ধন্যবাদ জানাই যে এই মিটিংয়ে আপনারা এসে এই মিটিংকে সাকসেসফুল করেছেন। জনাব কে মুমিন সাহেব দীর্ঘদিন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসাবে ইউনাইটেড নেশনে কাজ করেছেন। পুনরায় বাংলাদেশে গিয়ে মেম্বার অফ পার্লামেন্ট হয়ে আজকে আমাদের দেশের ফরেন মিনিস্টার হিসাবে কাজ করে যাচ্ছেন। উনি আমাদের সিলেটের গৌরব এবং তথা বাংলাদেশের গৌরব। ওনাকে আবারও ওয়েলকাম জানিয়ে এবং হার এক্সেলেন্সি সাইয়েদা মুনা তাসলিম দ্য হাই কমিশনারকে ও ওয়েলকাম জানিয়ে আপনারা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালাম। আমজাদ ভাই আমার একটা কমেন্ট করে কইবানি দেনে আমার ফলিও মুনাজান নে প্লিজ। এবারে আমন্ত্রণ জানাবো জনাব সাজিদুর রহমান ফারুক, আরেকজন পরিচিত মুখ আমাদের কমিউনিটির, একই সাথে তিনি জেনারেল সেক্রেটারি যুক্তরাজ্য আওয়ামী লীগ। জনাব সাজিদুর রহমান ফারুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 30 সেকেন্ড কথা বলতে চাই। এর মধ্যেই আমাদেরকে ফারহান মাসুদ বলেছেন। আমাদের আজকের এই সভায় ধন্যবাদ জানাই উদ্যোক্তাদের, জালালাবাদের স্টেশনকে, যারা এই আয়োজন করেছেন, এবং বিশেষ করে আমাদের আজকের গর্ব, আমাদের গর্ব, বাংলাদেশের গর্ব, আমাদের বৃহত্তর সিলেটবাসীর গর্ব, আমাদের ডক্টর কে আব্দুল মোমিন বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখবেন। শুধু এটুকুই বলতে চাই যে আজকের আমাদের এই সমাবেশে আমাদের সুদীজনের পক্ষ থেকে, জালালাবাদবাসীর পক্ষ থেকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে এই কোভিড-19 সময়, প্যান্ডেমিকের সময় যখন বিমান বন্ধ হয়ে গিয়েছিল, এই বিমান আবার চালু করে ঢাকা সিলেট রোডে লন্ডন বিমান চালু করা হয়েছে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্যে যে আমাদের আন্ডার 18 যে কোয়ারেন্টাইনের ব্যবস্থা ছিল, সেই কোয়ারেন্টাইন উইথড্র করা হয়েছে। ধন্যবাদ জানাতে চাই মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে। তার নেতৃত্বে এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এই বিলেতে আমাদের যে হাই কমিশনার সাইয়েদা মুনার নেতৃত্বে এবং বাংলাদেশ হাই কমিশনের সকল কর্মকর্তাদের নেতৃত্বে হাই কমিশনের কার্যক্রম অনেক ভালো হয়েছে, অনেক উন্নত হয়েছে। ভুল ত্রুটি অনেক সময় হচ্ছে, আমাদের জানা মতো আমরা এটা সবসময় মনিটরিং করছি।
আমার জানার মতো অনেক ভালো হচ্ছে। আমরা সেজন্য মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। আসুন আমরা বিশ্বাস করি আজকের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে এগিয়ে যাওয়ার বাংলাদেশ, যে বদলে যাওয়ার বাংলাদেশ, সেই বদলে যাওয়া বাংলাদেশকে, এগিয়ে যাওয়ার বাংলাদেশকে কূটনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে যিনি সবচেয়ে বেশি সাহায্য করছেন 16 কোটি মানুষকে, তিনি হচ্ছেন আজকের সভার প্রধান অতিথি ডক্টর একে আব্দুল মোমিন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গ। অসংখ্য ধন্যবাদ ফারুক ভাই। এবারে আমি আমন্ত্রণ জানাবো সাউন্ড ক্লিয়ার আছে ভাই, জাযাকাল্লাহ খান আমজাদ ভাই। আপনি আমরা জানে একজন তরুণ নেতা, তারুণ্যের প্রতি আমরা ডেসক্রিপশনটা আপনি কমেন্ট করে দিলেই বা পিন করে দিলেই বা প্লিজ। তিনি 15 বছর ধরে তরুণী আছেন, আমি দেখতে চাচ্ছি তিনি আছেন কিনা এখানে। জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, যুক্তরাজ্য আওয়ামী লীগ, জি আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জালালাবাদ অ্যাসোসিয়েশন যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত আজকের এই এনআরবি ডে উপলক্ষে মান্যবর আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে আয়োজিত আজকের এই ডিনার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আশিকুল ইসলাম এবং আমাদের এই সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মঈনুদ্দিন আনসার সহ তাদের সমস্ত টিমকে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এখানে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমিন, উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমাকে 30 সেকেন্ড বলা হয়েছে, আমি দু একটি কথা বলতে চাই। এখানে মাননীয় হাই কমিশনার আছেন, হাই কমিশনের আমাদের ঊর্ধ্বতন যত কর্মকর্তা এখানে উপস্থিত আছেন সবাই। বাংলাদেশ হাই কমিশন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করার পর অনেক উন্নতি হয়েছে। এখন আমাদের যে মিনিস্টার কনসুলার আছেন, কনসুলারের যে কাজ অনেক উন্নত হয়েছে। আগে অনেক সমস্যা থাকতো, তারপরেও সমস্যা আমাদের সবসময় থাকবে। তা আমাদের এইটার সাথে সাথে আমরা যখন রেজ করব, বিমানের কথা যখন আমরা রেজ করব, সাথে সাথে যে ভালো কাজগুলা হাই কমিশনের পক্ষ থেকে সার্ভিসটা যে আমরা পাচ্ছি এটাও আমাদেরকে বলতে হবে। আমরা যেখানে কমপ্লেন করি সব সময়, তাহলে কিন্তু যারা ভালো কাজ করেন বা যে সার্ভিসটা আমরা পাচ্ছি এরাও কিন্তু মন খারাপ করবেন। তারা কিন্তু দিনরাত পরিশ্রম করছেন আন্ডার দি এখানে আমাদের হাই কমিশন মান্যবর হাই কমিশনার সৈয়দা মুনা তসনিম এবং ওনাদের যে টিম, তারা অনেক ভালো কাজ করছেন। হ্যাঁ, আমাদের কমপ্লেন অবশ্যই থাকতে, যখন আপনার এখানে ম্যান পাওয়ার রিসোর্স কম, এর মধ্যে দিয়েও কিন্তু অনেক একটা বিশাল কমিউনিটি আমাদের প্রায় মোর দেন 500,000 পিপুল আমাদের কমিউনিটি এখানে আমরা থাকি। আমাদের একটাই আমাদের এখানে হাই কমিশনে যখন আমাদের বিল্ডিং আসলে এনাফ জায়গা নেয়, তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী আমি শুনেছি, আজকে আমরা ধন্যবাদ জানাই মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে যে একটি বিল্ডিং কেনার জন্য বোধহয় ব্যবস্থা হচ্ছে। ইনশাআল্লাহ এটা হবে, আমরা আশা করি যে এখানে এক্সটেনশনের জন্য। আমি আশা করব যেভাবে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উনি যেভাবে কাজ করছেন এই কোভিড-19 মোকাবেলায় ভ্যাকসিন নিয়ে আসার জন্য, এবং যে বিশেষ করে আজকে আমরা এখানে বৃহত্তর সিলেটের মানুষই অনেক বেশি, উনার নির্বাচনী এলাকা সিলেট এই এলাকার মানুষের জন্য যে উনি ডেভেলপমেন্টগুলা যে উনি যে করছেন, এই জন্য আমরা ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে আমাদের হাই কমিশনের যে ভবনটি কিনে দিয়েছিলেন, পরবর্তী সময় এক্সটেনশন হয়েছে। আমরা আশা করি জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ। এবং এই মুহূর্তে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, ভাই এবং বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, মিডিয়া কর্মীরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। জয় বাংলা। বাংলাদেশ জয় হয়ে গেছে, এখন ইনশাআল্লাহ আমরা অধিকার সপ্তাহ দিত ইনশাআল্লাহ। আমি আমন্ত্রণ জানাবো আমাদেরই প্রবাসী একজন সন্তান, ব্রিটিশ বাংলাদেশি, এবং একই সাথে তিনি বাংলাদেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর প্রবাসী বিষয়ক কনসালটেন্ট হিসাবে কাজ করছেন, জনাব কায়েস চৌধুরী। জনাব কায়েস চৌধুরীর সাথে ব্যক্তিগতভাবে আপনাদের অনেকেরই সম্পর্ক, এবং আমাদের আসলে প্রবাসী মন্ত্রণালয়ে থাকা যে কত গুরুত্বপূর্ণ আমি ব্যক্তিগতভাবে কায়েস চৌধুরী থাকার পর সেটি আরো বেশি করে অনুধাবন করছে। এবং পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, হয়তো প্রবাস থেকে এই ধরনের আরো কিছু রিক্রুটমেন্ট প্রয়োজন, মেবি নতুন প্রজন্ম থেকে আরো কিছু রিক্রুটমেন্ট প্রয়োজন, যাতে করে আমরা আরো বেশি ঘনিষ্ঠভাবে কোয়েশ্চেন এন্ড আনসার হইব গিয়া ওখানে বক্তৃতা দিবা। আমরা দাবি দেবা, যেটা দাবি দেবা সবকিছু হওয়ার বাদে কিন্তু আমরা যে আরম্ভ হইব
কোয়েশ্চেন এন্ড আনসার দেব ডাইরেক্ট পররাষ্ট্রমন্ত্রী ফাইন্যান্স এক্সেলেন্সিজ অনারেবল মিনিস্টার আমি আসলে বক্তব্য দিব না আমি খুব সংক্ষেপে আপনাদের দুই একটা ঘটনা আমি শেয়ার করে চলে যাব আর আমি আমার বক্তব্যটা হচ্ছে কি প্রবাসীদের বক্তব্য প্রবাসীদের জন্য আমি একটা ক্লিপ তৈরি করেছি এটা আমি আপনাদের সামনে চালাবো আর যাওয়ার আগে এক দুইটা ঘটনা খুব সংক্ষেপে আমি আপনাদের জানাতে চাই আমরা যারা প্রবাসী সব সময় দেখি ফেসবুকে সব সময় নেগেটিভ জিনিস থাকে আল্লাহর ওয়াস্তে আমরা বুক ফুলিয়ে চলতে হবে $46 বিলিয়ন রিজার্ভের প্রবাসীরাই $23 বিলিয়ন আমরা দেশ চালাচ্ছি বলতে গেলে সো আমরা আরো ক্রিয়েটিভ হতে হবে আমি সম্প্রতি সিলেটে আমি কোনো কারণ নাম নিতে চাই না আমি শুধু এটা উদাহরণস্বরূপ দেখাই একজন প্রবাসী যাত্রী 40 কেজি জায়গায় 86 কেজি নিয়ে গেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এবং এর জন্য আমাদের অনেক দুর্নাম হয়েছে দেশের এয়ারলাইন্সের দুর্নাম হয়েছে প্রবাসীদের দুর্নাম হয়েছে আমি শুধু প্রশ্ন করতে চাই ভাইদের আপনারা একজন ভাইও প্রশ্ন করলেন না যার ওয়েট অ্যালাউন্স 40 কেজি উনি 86 কেজি কিভাবে নিয়ে যান আমরা কেউ কি এই প্র্যাকটিসটা করি আমরা যদি ক্রিয়েটিভ থাকি আমরা বিমানের সার্ভিস উন্নতি করতে পারবো আমি মাননীয় মন্ত্রীর রেফারেন্স দিয়ে বলছি আমার পাশে রয়েছেন আবুল্লাহ সাহেব 2019 সালের ফেব্রুয়ারি মাসে আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটতে যাই দেখি সব ওভারবুক সব বুকড অনলাইনে আমরা গোপনে ক্যামেরা নিয়ে বিমানের ভিতরে সব সিট গুনে গুনে রেকর্ড করেছি 70টা সিট আমরা এই ক্লিপটা দেওয়ার পরে পিএমও অফিস থেকে এটা মাননীয় মন্ত্রী দিয়েছেন 4 জন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিমানের অনেক মানুষ সেক্ট হয়েছেন এই ব্রিটেনেরও সেক্ট হয়েছেন আপনারা জানেন আপনারা সাক্ষী তো আমরা ক্রিয়েটিভ হতে হবে আমরা কোনো রং জিনিসকে সামনে নিয়ে যদি আসি এইটা আমাদের ফল ভালো হবে না আজকে লাইভটা শেয়ার করিয়া দিবা প্লিজ সবাই জানাইবা যেন আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রী লন্ডন আইসেন আতান্ডারে কোশ্চেন আনসার প্রেস কনফারেন্স করেন না আমরা কেন রেড লিস্টে এটা কোনো বাংলাদেশ সরকারের দায়িত্ব না রেড লিস্ট থেকে সরানো এটা প্রবাসীদের দায়িত্ব আমাদের আমরা চাই রেড লিস্ট থেকে সরানোর জন্য আমরা এখানে যারা প্রবাসীরা রয়েছি আমরা সবাই ঐক্যবদ্ধ হতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ হই কারণ আমাদের টেস্ট রেজাল্ট যেটা আসে আমরা অনলি 0.6% ওয়ারএজ ইন্ডিয়া রেড লিস্ট থেকে এম্বার লিস্টে আসছে তাদের যখন 7% ছিল আমরা এই সমস্ত ক্যালকুলেশন দিয়ে যদি আমাদের লোকাল কাউন্সিলর এমপিস মিনিস্টার দেখো তারা তান্ডিটা প্রতিবাদ আছে দেখা যাক আজকে কি তা লাগে আজকে কেন গরম হইবে ভাই বোনেরা হল আপনার লগে তো ভাষা উল্টা পারবা ইনশাআল্লাহ আমি একটা एग्जांपल দিয়ে চলে যাব আমি জানি আমার কথা সবার ভালো নাও লাগতে পারে আমি এমিরেটস এয়ারলাইন্সে একবার যাচ্ছিলাম আমি দেখলাম আপনারা এমিরেটসে যারা যান আপনারা দেখছেন দুবাই থেকে যাওয়ার সময় ওরা আপনি যখন দুবাই থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন তখন শুধুমাত্র বাংলাদেশের কাউন্টারের সামনে একটি ওয়েট মেশিন নিয়ে বসা এবং ঠাক করবা যাতে ঠাক করলে সবাই দেখতে পারো আজকের লাইভটা কিংবা স্পেশালি যারা মন্ত্রী মিনিস্টার হল আছে তারা যাচ্ছে এই ওয়েট মেশিন নাই শুধুমাত্র আমাদের জন্য আমি এই জিনিসটা এনাম আলী সাহেবের সাথে শেয়ার করে বলি চাচা আপনার কারিয়া ওয়ার্ডে এই এমিরেটসের সিএসএম কাস্টমার সার্ভিস ম্যানেজারকে কি দাওয়াত দেওয়া যাবে উনি বললেন দেওয়া যাবে আমরা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিয়ে এসে বাঙালি কমিউনিটিটা দেখাই এরপরে সিএসএম কে আমি বলি আমরা ব্রিকলিনে একটা আপনাদের এমিরেটসের বিপক্ষে ডিসক্রিমিনেশন একটা অ্যাক্ট নিয়ে আসবো যে আপনারা শুধুমাত্র বাংলাদেশিদের জন্য ওয়েট মেশিনটা রাখছেন এরপরে তারা ওই ওয়েট মেশিনটা তুলে দেয় আপনারা এখন যারা যাবেন দেখবেন যে দুবাই থেকে যারা বাংলাদেশ যাত্রী ঠিক বাংলাদেশের সামনে গেটটা ওরা তুলে ফেলেছে তো আমি এইটা বলতে চাই আমরা কনস্ট্রাকটিভ ভাবে যদি আমরা কোনো কিছু করি অবশ্যই রেজাল্ট পাবো আমাদের মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী যদিও পররাষ্ট্রমন্ত্রী উনি একই সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে পাসপোর্ট আপনার বিমান মন্ত্রণালয়ের আন্ডারে ইমিগ্রেশন বিমান ইটসেলফ আপনার প্রবাসী মন্ত্রণালয়ের আন্ডারে প্রবাসীরা সকল সমস্যা স্যার এক হাতে হ্যান্ডেল করছেন আমরা এর জন্য অনেক অনেক বেশি লাকি আমরা সত্যি গর্বিত মাননীয় মন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনকে পেয়ে এখন আমি
আপনাদের উদ্দেশ্যে একটি ক্লিপ দেখাতে চাই। ফারহান ভাইকে অনুরোধ করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে, এখন আমরা একটা ক্লিপ দেখব। ক্লিপ দেখার বাদে গিয়া মাত হইব। এর বাদে গিয়া আপনারা আমরা পররাষ্ট্রমন্ত্রী তার লগে মাত হইব, তার কোয়েশ্চেন এন্ড আনসার দেওয়া হইব ইনশাআল্লাহ। আমরা যেহেতু একটি পাবলিক মিটিং এ আছি, সুতরাং আমাদের কিছু নরম আছে, আমাদের কিছু শৃঙ্খলা মেনে চলা উচিত আমাদের সবারই। আমরা করব ইনশাআল্লাহ। দেখি লোক আমরা আরবার দেখাইলেই আমরা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে আসন গ্রহণ করুন, এবং যারা মোবাইলে লাইভ করার চেষ্টা করছেন প্লিজ, আমাদের অনেকগুলি টেলিভিশন আছে এবং টেলিভিশন আপনারা এই অনুষ্ঠানটি পরবর্তীতে দেখতে পাবেন। সুতরাং এখন আপাতত আমাদেরকে একটু সহযোগিতা করুন যাতে করে আমরা অনুষ্ঠানটি সফলভাবে শেষ করতে পারি। যারা দাঁড়িয়ে আছেন, আমার ডানে একজন ভাই দাঁড়িয়ে আছেন, আমার ডান দিকে, আপনার পেছনে ওই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, আপনি একটু দয়া করে বসে যান ভাই, আপনি একটু বসে যান প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন ভাই দেখাইলাই সাসার লগে মাতিলাই গিয়া সাসাখানে সেক্রেটার প্রতিবাদ করছেন, দেখাইলাই সাসা তো জোর কথার প্রতিবাদ করলিছেন। থ্যাংক ও দেখিল কাইকানোর আমরা সকল সাংবাদিক ভাই বোনেরা সকলে লাগি আমরা ইউকের সব মিডিয়া ব্যক্তিত্ব এখানে বলে যে আপনি সিলেটে যান আর আপনার অর্থমন্ত্রী অনেক কাজ করতেছেন, সেইগুলো দেখেন আর লোকজনের সাথে আলাপ করে আপনি সমস্যা সব দেখবেন। সিলেটবাসী তাকে বিপুল ভোটে জয়যুক্ত করলে তাকে মাননীয় প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করে। আপনারা শুনে জানেন একটু কমেন্ট করে কইবা প্লিজ। সাথেই পাল্টে যেতে থাকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি। দায়িত্ব নেওয়ার পর থেকেই উপমহাদেশের কূটনীতিতে অপরিহার্য এক নাম ডক্টর একে মোমেন। বাঘা বাঘা রাজনীতিবিদদের নিজের প্রজ্ঞা এবং ভাষার মাধুর্যে করেছেন উপকার। বাংলাদেশের গরিব মানুষ নাকি এখনো খেতে পাচ্ছে না, এমনটাই দাবি করছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ কিছুটা আক্রমণাত্মক এই কথার জবাবে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, ভারতের 50% মানুষের ভালো শৌচাগার নেই, অন্যদিকে আমাদের প্রায় 90% মানুষই ভালো মানের শৌচাগার ব্যবহার করে। মন্ত্রী মহোদয় আরো বলেন, বাংলাদেশ নিয়ে তার অর্থাৎ অমিত শাহর জ্ঞান সীমিত, বরং ক্ষেত্র বিশেষে বাংলাদেশ ভারতের তুলনায় অনেক এগিয়ে। কথাগুলো কি খুব একটা ভুল বলেছেন? ইন্ডিয়া, চায়না, রাশিয়া, জাযাকাল্লাহ খাইরান ভাই কমেন্ট করার লাগে। বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে নিজেদের কূটনৈতিক অবস্থান দৃঢ় এবং শক্তিশালী করে যাচ্ছে। ভ্যাকসিন আবিষ্কারের পর যখন সারা বিশ্বে হাহাকার তৈরি হয়, বাংলাদেশ ডক্টর একে আব্দুল মোমেনের কূটনৈতিক দক্ষতার ফলে দ্রুততার সাথে ভ্যাকসিন গ্রহণের সুযোগ তৈরি করে। সম্প্রতি যে অতিমারি, এই যে কোভিড অতিমারিটা হয়েছে, দেখা গেছে যে সমস্ত দেশে কোভিড অতিমারি হয়েছে সেখানে তারা ভ্যাকসিন নেওয়ার পরে মোটামুটি ভাবে এটা কন্ট্রোল করেছে। এটা ইউরোপে বলেন আর আমেরিকায়। জেনে অবাক হবে, ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে যখন টিকাদান কর্মসূচি চালু হয়, সেই সময়ে উন্নত বিশ্বের অনেক দেশও টিকা কর্মসূচি চালু করতে পারেনি। আমরা ভারতের সাথে কন্ট্যাক্ট করেছিলাম, কিন্তু ভারতে হঠাৎ করে তাদের দুর্যোগ হওয়ায় তারা ভ্যাকসিন দিতে পারেনি। আমরা তখন বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন আনার ব্যবস্থা করেছি। বাংলাদেশের প্রবাসীদের জন্য ডক্টর একে আব্দুল মোমেন যেন একটি ভরসার নাম। বৈধ চাকরি না পেলে কেউ যাবে না, সব চাকরি না পেলে, বৈধভাবে না পেলে কেউ যাবে না। এবং আমাদের দেশের লোকরা অনেক শিয়ানা, কিন্তু আমি বুঝি না কিভাবে অবৈধ, যার কোনো কাগজ নাই, কিছু নাই, আশ্বাসের উপরে চলে যায়। এটা খুবই দুঃখজনক। আমাদের লোকজন তো অত বোকা না, কিন্তু এই ঝামেলায় পড়ে খেলে, এই জালে পড়ে খেলে। একাধিক এখানে প্রথম সে 1 লক্ষ টাকা দেয় এই আদব ব্যবসায়ীকে, ওরা নিয়ে যায় সৌদি আরব কিংবা অন্য জায়গায়, এই আশ্বাস দিয়ে ওখান থেকে তোমাদের ইউরোপে নিয়ে যাবো, তারপর আর লিবিয়া যায়। লিবিয়া যাওয়ার পরে ওখানে তো দেশ নাই, কেন হয়তো হাজারের উপরে ভাই বোন হলাইছে লাগে বল আস্তে একবারে খানায় খানায় বড়া। যখন সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল,
তখন তিনি ব্যক্তিগতভাবে সেখানকার আমারে দেখা জাননি ভাই বোন নকল আমি আছি আপনার লগে নাহিয়ানের সাথে কথা বলে সেই সমস্যার সমাধান করেন। আমি বিশেষ করে আজকে আমাদের প্রবাসী যারা ইউএইতে থাকেন তাদের উদ্দেশ্যে কয়েকটি তথ্য জানাতে চাই। আমার সাথে গতকালকে আপনাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জাহিদ আল নাহিয়ানের সাথে আলাপ হয়েছে, খুব ভালো। উনি তার দেশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন বিদেশি লাইভ টাইম নিজে বইয়া বলেছিলেন। আমি ওনাকে বললাম যে দেখেন আমাদের যারা কাজ করে এরা কিন্তু খুব আপনার আপনাদের উন্নয়নের সহায়ক, তাদের যদি আপনি রাখেন তাহলে অনেক সুবিধা হবে, কারণ তারা হয়তো একটি কাজ করে এখন কিন্তু কুইক লার্নার, তারা আপনার কিছুদিন পরে প্যান্ডেমিকের কারণে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই উপস্থিত আছি আপনার ফুড ডিজাস্টার, খাদ্যের ঘাটতি দেখা দেবে। আপনি জানেন যে তারা পরীক্ষিত যে তারা খাদ্য উৎপাদনে অসম্ভব সফল খান, আপনাদের মরুভূমিকে সুন্দর গ্রিনারি বানিয়ে ফেলেছে, যে দেখেন ওদের ওইদিকে কৃষি খাদ্যে কাজে লাগাতে পারেন কিনা। তিনি বললেন এটা খুবই ভালো, উত্তম প্রস্তাব। আজকের লাইভ প্রোগ্রামটা আপনারা শেয়ার করে সকলে শোনার সুযোগ করে দিবা প্লিজ। দায়িত্ব গ্রহণের সাথে সাথে বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা এবং সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য কাজ শুরু করেন। ডক্টর মোমেন প্রথম কোন মন্ত্রী যিনি নিজ দায়িত্বের বাইরে এসে জনগণের জন্য করোনা মহামারীর শুরুতে প্রবাসীদের জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা দেন। আমাদের প্রায় 1,20,00,000 প্রবাসী বাঙালি আছেন। আপনারা যে যে দেশে আছেন আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপাতত আপনাদের যে দেশে আছেন সেখানে কিছুদিন থাকেন। সম্প্রতি আধুনিক মুসলিম বিশ্বে তুর্কি রাষ্ট্রনায়ক রিসেপ তাইয়েপ এরদোগান আমাদের প্রিয় পররাষ্ট্রমন্ত্রীকে মাস্ক পরিয়ে দিয়ে বলেন, বাংলাদেশ ইজ আ রাইজিং টাইগার। কত বড় অর্জন চিন্তা করুন একবার। আর এই অর্জন এসেছে কার হাত ধরে? তিনি জাতিসংঘের মতো একটি বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ব্যক্তির প্রশ্নের জবাব দিয়ে সেখানে বাংলাদেশের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে। Ladies and gentlemen, if we would like to have sustainable peace and stability across nations, it is imperative to inculcate a mindset of tolerance, a mindset of respect for others, irrespective of religion, ethnicity, color, and background. Government alone cannot create such a mindset of tolerance. However, if community leaders and leaders of synagogues, churches, mosques, mandirs, academia, parents, scholars, opinion builders, talk show hosts, civil society work together in collaboration and in partnership, we are sure to achieve our goals. Let me hope that this ministerial would contribute significantly. বাংলাদেশ এমন একটা দেশ, আমি আসলে প্রাউড ফিল করি আমার দেশের লাগিয়া। বাংলাদেশের এমন দুনিয়ায় তেমন কোনো জায়গা নাই যে আলহামদুলিল্লাহ আমরা বাঙালি ভাই বোন না, এটা লাগে আল্লাহ শুক্রিয়া দেয়। আপনারা সবাই একবার আলহামদুলিল্লাহ কইবা লেখবা, কারণ আমরা বাঙালি দেশ ভাই বোন নকল দুনিয়ায় যেখানে গেছেন বাঙালি হলর সম্মান উৎসাহ করছেন। ব্রিটেনের মতো আপনারা জানেন বাংলাদেশি এমপি আছেন, কাউন্সিলর আছেন, মেয়র আছেন, ডাক্তার আছেন, সলিসিটার আছেন, বুঝছেন। সো আমরা বাংলাদেশের যদি খালি সরকারে ঠিকমতো মানে সুন্দর করে সব কিছু চালাইন, ইনশাআল্লাহ আমরা প্রবাসী হলের সাহায্য সহযোগিতা পাইবা। বলা হলেও তা যেন কেবল কাগজে কলমে ছিল। ব্রিটিশ আমলে সিলেটকে কেন্দ্র করেই চা শিল্প আবর্তিত হলেও পাকিস্তানিরা তা পরিবর্তন করে নিয়ে যায় চট্টগ্রাম। ডক্টর মোমেন আবার সিলেটকে চা শিল্পের এই মুকুট ফিরিয়ে দেন চা নিলাম কেন্দ্র সিলেটের শ্রীমঙ্গলে স্থাপনের মাধ্যমে। 1857 সালে সিলেটে চা উৎপাদন শুরুর প্রায় 150 বছর পর এই প্রথম সিলেটের চা সিলেটেই নিলাম হয়েছে। স্থানীয় অর্থনীতিতে যার মাধ্যমে যোগান হয়েছে কয়েক হাজার কোটি টাকার অর্থসংস্থান। আমি proud to be a Sylheti, British, Bangladeshi, alhamdulillah. আপনারা এখন সিলেট ডিস্ট্রিক্টর খেলা খেলা আছেন একটু কমেন্ট করবা, অন্য ডিস্ট্রিক্টর খেলা আছেন জানাইবা, বাংলাদেশের কোন জায়গার থেকে দেখরা জানাইবা, প্রবাসী খেলা খেলা আছেন আপনারা জানাইবা ইনশাআল্লাহ। আর লগে লগে আল্লাহ শুক্রিয়া আদায় করবা যেন আল্লাহ আমরা মুসলমানগর জন্ম দিছেন, বাংলাদেশে জন্ম দিছেন, বাংলাদেশ একটা মুসলিম দেশ।
আর আল্লাহ যেন আমরা বালা কাম করার তৌফিক দিতা সব সময় মনে রাখবা এমন জীবন করবা গঠন মরার সময় আপনি পড়তে পারেন কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর মানুষে আপনার লাগি দোয়া করে সিলেটে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন সিলেট ও ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রূপান্তর সিলেট লন্ডন ডাইরেক্ট ফ্লাইট আগামী 4 অক্টোবর থেকে চালু হবে বলে আমাদের সচিব সাহেব জানিয়েছেন দোয়া করেন এবং সেই সাথে আমি প্রার্থনা করি যে আমাদের এই সিলেট এয়ারপোর্টটা একটি টেন্ডারও দেওয়া হয়েছে বড় আকার করার জন্য রানওয়ে টর্নের বড় হয়েছে এখন যেটা দরকার কারণ মাননীয় প্রাক্তন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রায় 3000 কোটি টাকা সেখানে বরাদ্দ করেছিলেন তারই প্রেক্ষিতে রানওয়ে বড় হয়েছে এখন কোনো ঝামেলা হওয়ার কথা নয় বন্দর বাজার থেকে আম্বরখানা সড়ককে বর্ধিত করে এই সৌন্দর্য বর্ধনের কাজ করে সিটি কর্পোরেশনকে বৃদ্ধি করো মাশাআল্লাহ আমরা সিলেট দেখো কত সুন্দর লাগে সিলেটের শাহজালাল মাজার রোডকে আল্লাহ শাহজালাল সাহেব সহ 360 আউলিয়া সহ আমরা বাংলাদেশের সকল যত মুমিন মুসলমান মারা গেছেন আল্লাহ সকলে জান্নাত নসিব করুক বিপর্যয় সেখানেই ডক্টর সবে আমিন কইবা ইনশাআল্লাহ সর্বহারা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যেভাবে মানবতার অনন্য নজির স্থাপন করেছেন অন্যদিকে দেশ বিদেশের নানা চাপ সামলাচ্ছেন ঠান্ডা মাথায় অনবদ্য কৌশলে বাংলার বাণী ছিল সবার উপরে আমরা কাতার থেকে দেখরা অনেক দূর দূর থেকে দেখরা সবে মাশাআল্লাহ আমরা অকল সিলেটি আমি আসি ভাই বাহরাইন থেকে মাশাআল্লাহ অন্যবিধ হানাহানি এবং এইগুলো বন্ধ হয় এবং আমাদের প্রতিবেশী এই রোহিঙ্গা বলেন আর জাযাকাল্লাহ নামজাদ ভাই আপনি লগে আছেন আপনারা মিস করলাম নেক্সট টাইম আইবা ইনশাআল্লাহ প্রতিপালক মানুষের জানি মঙ্গল হয় তাদের জীবন সুন্দর হয় নন্দিত হয় আমিন 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 করোনাকালীন সময়ে সিলেটবাসীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালে আইসিইউ সুবিধা বৃদ্ধি সহ ব্যক্তিগত উদ্যোগে তিনি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেন সার্বক্ষণিক সাহায্য সহযোগিতার জন্য আলাদা হটলাইন স্থাপন করে সবসময় জনগণের পাশে থেকে তাদের ভালোবাসা এবং ভরসার এখানে আস্থা হল একবার এখানে এখানে বড় লাইট এখন অফ করা হয়েছে যাতে এটা দেখার লাগিয়া ফ্রান্স থেকে দেখরা মাশাআল্লাহ আমরা সব প্রবাসী হলে আজকের এই লাইভটা দেশ ও বিদেশে যারা আছেন দেশের যারাও দেখরা আপনারা শেয়ার করে দিবা আমার গুলাম মোহাম্মদ আতিকুর রহমান ভাইয়ে খুব বহু সময় ধরে কমেন্ট করা তান্ডে জাযাকাল্লাহ খাইরান ঢাকা টু সিলেট সয়লাইন মহাসড়ক বাস্তবায়ন চাই জাযাকাল্লাহ খাইরান জয় বাংলা আর কি লেখা ওকে এখন দেখতে পাচ্ছেন আমরা এই ডকুমেন্টারিটা এখন ডকুমেন্টারি বাদে আরবার আরম্ভ হয়ে দিব আপনারা দেখিলেই বা আমরা অনারেবল মিনিস্টার এখানে আসেন আপনারা একটু জুম করিলাই তো তাদের সময় লাইট আইব ডাইরেক্ট তান্ডে আপনারা দেখিলতে পারবা ওই দিকে লোকা আমরা বাংলাদেশের হাই কমিশনার সাহেব আছেন এর বাদে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী তাইনও আছেন এখন আরম্ভ দিব হয় কোয়েশ্চন এন্ড আনসার সেশন তো তাই আনসার দিবা আপনারা সব রেডি থাকা আনসার হল শুনতা আমার 1000 ভাই বোনের লগে আসলে এরা মনে হয় এখন একটু ব্রেক হয়ে গেছেন আপনারা ব্রেকও দিবা না এখন কোয়েশ্চন এন্ড আনসার আরম্ভ হয়ে যাব আপনারা লগে থাকবা প্লিজ আমি যে জিনিসটা কই বারবার যে মানুষ সব মরণশীল আপনারা সব জানেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত বুঝছেন আমরা সকল মরণশীল আর আমরা সব মরতামাই বাবার কোন সময় মারা যাইমু আমরা জানি না সব আমরা সব কিন্তু মারা যাইমু বাট এমন জীবন আপনি করবা গঠন যাতে আপনি মরার বাদেও আপনার কথা মানুষে মনে করেন আর আপনি ইয়ে করেন মনে করেন আপনার বালা জিনিসের কথা মনে করেন যাতে আপনি বালা কিছু সরি ভালো আছেন দেখাইলে আমার আর মায়ার ভাই আছেন একটু বক ভাই আমার মায়ার ভাই এখন আছেন বাইরেছেন আসসালামু আলাইকুম জামাল থ্যাংক ইউ আজকে খুব ভালো অনুষ্ঠান মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর এখন বক্তব্য দেবে শুনবো আর আপনারা সিলেটি অনলাইনের লগে তাওকাতেন বালা কাম করেন কদিন আগে আমরা নৌকা বাইসা গেছিলাম দেখছি এবং সব জায়গায় তাও থ্যাংক ইউ ভাই এই ছোট্ট একটি জাযাকাল্লাহ খাইরান ভাই এখন আমরা কোয়েশ্চন এন্ড আনসার আরম্ভ করি এবারে আমরা আজকের অনুষ্ঠানে থ্যাংক ইউ
যারা এখনো দাঁড়িয়ে আছেন দয়া করে বসুন। সম্মানিত পররাষ্ট্রমন্ত্রী থাকবেন আমাদের সাথে আর অনেকক্ষণ, সুতরাং আপনারা দেখার সুযোগ পাবেন এবং কথা বলার কথা শোনারও সুযোগ পাবেন। দয়া করে আপনারা বসুন এবং আমরা দেখলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ জুবেল ভাই। এবারে আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ এবং একই সাথে যার কারণে আসলে আজকে আমাদের সবার একত্রিত হওয়ার সুযোগ হয়েছে, তাকে আমাদের স্টেজে ডাকার পালা। তিনি যখন স্টেজে আসবেন, আবার অনুরোধ করব দয়া করে কেউ স্টেজের সামনে আসবেন না, ছবি তোলার চেষ্টা করবেন। অনেক সময় থাকবে ছবি তোলার কিংবা সেলফি তোলার, এখন না। দয়া করে উনি যখন বক্তৃতা করবেন তাকে বক্তৃতা করার সুযোগ দিবেন এবং আমাদের সবাইকে বক্তৃতা শোনার সুযোগ দিবেন। এবং এর পরবর্তীতে আমাদের নতুন প্রজন্ম সহ আমাদের কমিউনিটির যারা আছেন তাদের মধ্য থেকে আমরা সম্মানিত পররাষ্ট্রমন্ত্রীকে করব। আপনারা সবাই যাদেরকে প্রশ্ন দেওয়ার সুযোগ দেয়া হবে, আপনারা দাঁড়িয়ে প্রশ্ন করবেন, সেটি আরো গুরুত্বপূর্ণ এবং সেই সময়টুকু পর্যন্ত আমাদেরকে সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। এবং এর পরবর্তীতে আমি জানি আমার মতো অনেকেই আপনারা সহযোগিতা করুন এবং যারা এখনো ডানে বামে দাঁড়িয়ে আছেন আপনারা বসুন। আবুল মুমিন জয় ভাই লেখা আছে দেখি লেখা বাংলায় বসুন আর ইংরেজিতে বি সিটেড, যেটি পছন্দ হয়। দয়া করে দুটির একটি আপনারা একটু গ্রহণ করুন আমার পক্ষ থেকে। ধন্যবাদ। এবারে আমি আমন্ত্রণ জানাবো, আর দেরি করবো না, সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনকে স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাবো এবং তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করবো। আমাকে ইতিমধ্যেই এই কায়াস একটা কি তৈরি করে আমাকে প্রশ্নবিদ্ধ করেছে না, আপনারা আমাকে খুব সাহায্য করেছেন। কারণ আপনাদের, আমার যখন ইলেকশন হয়, আমি তো আর রাজনীতি আগে করতাম না, তখন প্রবাসীরা তারা অনেকেই দেশে গিয়ে আমার জন্য ক্যাম্পেইন করেছে। আমি যখন কিসে আসলাম ইলেকশনে, তো আমার তো অত টাকা পয়সা নাই, তো তারা অনেকেই বললেন যে তারা আমাকে টাকা পয়সা দেবে। আমি বললাম আমি টাকা, কোনো একটা টাকা আমি হাতে নেব না। তখন ওরা নিজের উদ্যোগে সেখানে গিয়ে পোস্টার বানিয়েছেন, মাইকে তাদের পয়সা তুলে আমার জন্য ক্যাম্পেইন করেছেন। তা আমার প্রবাসীদের প্রতি একটা দায়বদ্ধতা আছে। আমি প্রায় 37.5 বছর প্রবাসী ছিলাম এবং আপনারা বিভিন্ন ইস্যু তুলেছেন, যে এই এমবেসির কাহিনী বলি। আপনার আমার সেই 37 বছরের এমবেসির আপনার কি বলবে সেবা খুব সুখকর না। কারণ আমরা যেহেতু অ্যাক্টিভিস্ট ছিলাম, তো মাঝে মধ্যে তাদের ধন্যবাদ দিতাম এবং খুব দুঃখ পেতাম। এই জন্য আমাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পররাষ্ট্রমন্ত্রী বানালেন, আমি তখন কয়েকটি প্যাকেজ আপনার চালু করি। এবং একটি প্যাকেজের মধ্যে, এটা ইকোনমিক ডিপ্লোমেসির মধ্যে প্যাকেজের একটি বড় অংশ হচ্ছে যে কোয়ালিটি সার্ভিস। আমার মিশনগুলো প্রবাসী এবং অন্য দেশীয় লোকগণকে জানিয়ে কোয়ালিটি সার্ভিস দেয়। এবং এইভাবে আমি আমার সব মিশনকে জানিয়েছি যে সেবা বলছি, কখনো যদি সার্ভিসটা ঠিক নাও দিতে পারেন, এটলিস্ট হাসি মুখে তাদের বিদায় দিয়েন। কারণ তারা আমাদের জন্য গর্বের বিষয়, তারা আমাদের বাংলাদেশের সবচেয়ে বন্ধুপ্রতিম লোক, যারা দেশের স্বাধীনতা সংগ্রামে আমাদের সাহায্য করেছেন। আর পরবর্তীতে এখনো পর্যন্ত তারা নিজের পরিবারের কাছে টাকা পয়সা পাঠান, কিন্তু ইন দি প্রসেস সরকার লাভবান হয়। আমরা এখন প্রায় 47 বিলিয়ন আমাদের ন্যাশনাল রিজার্ভ, তার প্রায় 25 বিলিয়ন ফ্রম প্রবাসী থেকে এসেছে এই বছরে। সব প্রবাসীদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। তা সত্ত্বেও যদিও আমরা কড়া হুকুম দিয়েছি, যেমন হুকুমের মধ্যে একটি হচ্ছে যে 24 ঘন্টার হটলাইন চালু করা।
কোনো প্রবাসী আমার মিশনে যদি ফোন করেন সে যেন কেউ রেসপন্ড করে 24 আওয়ার্স 7 days a week। তবুও যদি এরকম রেসপন্ড না পান আমাদের জানাবেন, তখন আমরা সেই মিশনকে বলবো যে শুধু আমি বলেছি যে আপনার লোক যদি না থাকে তাহলে আউটসোর্সিং করেন সার্ভিসটা, এতে কারণ যে যখন রিং করবে নিশ্চয়ই সে খুব ঝামেলায় থাকে, সেই কারণে রিংটা করেছে। সুতরাং ইট মাস্ট বি রেসপন্ডেড। আমার মিশনগুলোর আমি দায়িত্ব অনেকগুলো পালানোর, আই ফিল সামটাইম ব্যাড, কারণ তার সীমিত সম্পদের মধ্যে কাজ করেন, বাট উই ট্রাই টু হেল্প দেম আউট যেভাবে। আর আমি আপনাদেরও আশা করব যে আপনারা তাদের সাহায্য করবেন, সো দ্যাট উই ক্যান ওয়ার্ক টুগেদার। আজকে অনেকগুলো ইস্যু এসেছে, আমি সেইগুলো আগে বলে ফেলি, পরে ভুলে যাব। একটি ইস্যু এসেছে, আশিক সাহেব বলেছেন জমির সমস্যা। ইট ইজ এ কন্টিনিউয়াস প্রবলেম। প্রবাসীদের জমি, প্রবাসী যারা বিদেশে থাকেন স্বদেশে তাদের জমি তার আত্মীয় স্বজন গ্র্যাব করেন, বিভিন্ন রকম অজুহাতে এগুলো করেন। আমরা এগুলো যখনই পাই তো উই ট্রাই টু ইনভেস্টিগেট। ফলস পর্চা তৈরি হয় এবং আত্মীয়জনই করেন। প্রায় ক্ষেত্রে দেখা যায় যে নিকট আত্মীয়রাই এই প্রবাসীর জমি লুটপাটে ব্যস্ত থাকেন। কে প্রবাসে থাকে তারা ভালো জানেন, নিজের আত্মীয়রাই। এবং এইটা আই ডোন্ট নো হাউ টু সলভ। আমরা কেসগুলো আসলে উই ট্রাই টু টেক কেয়ার অফ দেম, বাট ইট ইজ এ ক্রনিক প্রবলেম। তো আপনার জেনে খুশি হবেন, এখন আমরা এই অল ল্যান্ডের রেজিস্ট্রেশনটা সব আমরা অনলাইন করে ফেলতেছি। তো অনলাইন করলে ইট উড বি ভেরি ট্রান্সপারেন্ট। সব কিন্তু এখন ডিজিটাল হয়ে যাচ্ছে। তাতে আপনার একই জমির 10টা এই দলিল হবে না, তখন এই কারচুপি অনেক কমবে, সমস্যা অনেক কমবে। বসার জায়গা নেই এমবেসিতে, আই ফিল ব্যাড অ্যাবাউট ইট। আমাদের এই মিশন এইখানকার বঙ্গবন্ধুর সময়ে 3টি মিশন আমরা বাংলাদেশ সরকার নিজের পয়সায় কিংবা কিনেছিল। একটি হচ্ছে কলকাতায়, যেটা পাকিস্তানের মিশন ছিল, আমরা দখল করেছি। 17ই জুন 1971 সালে আমাদের বাঙালি যারা সেখানে কূটনীতিক ছিলেন তারাও ওই মিশনটা দখল করেন, প্রথম মিশন। পরবর্তীতে প্রবাসীরাই লন্ডনে আমাদের এই বিল্ডিংটা কিনে দেন, এটা আমাদের ঐতিহ্য। এখন যে এলাকা আছে এই মিশনটা খুব এক্সপেন্সিভ এলাকা, আর আশেপাশে আপনার গড়দরও বিক্রি হয় না, ভেরি ডিফিকাল্ট। আপনাদের এইখানে বসার জায়গা নাই। আপনারা শুনে খুশি হবেন, আমরা সম্প্রতি আমি মন্ত্রী হওয়ার পর একটি ফ্ল্যাট আমরা কিনেছি, কারণ ওখানে বিক্রিও হয় না। তো একটি কিনেছি, তাতে কিছু বসার জায়গা হয়েছে, কিন্তু ওই ফ্ল্যাটটা আবার আপনাদের দেশের আইনের ফলে বড় কঠিন। পাশাপাশি ফ্ল্যাট, কিন্তু আমরা ডাইরেক্ট ভিতর দিয়ে আনাগোনা করতে পারি না, কারণ সিটি এটা অ্যালাউ করে না। কারণ ওদের নিচে নেমে আবার আমাদের মিশনে ঢুকতে হয়। ভেরি ডিফিকাল্ট এই দেশের আইন, এবং আমরা এই জন্য আমরা অ্যাপ্লাই করেছি যাতে আমাদের অ্যালাউ করে, এখনো করেনি, বাট উই গট এক্সট্রা স্পেস। তবে আমরা আরো একটু আপনাদের সুখবর দেবো ইনশাল্লাহ, যে ওই এলাকায় নতুন ঘরদর বিক্রি হয় না। তবে আমাদের সেই মিশনের পাশে আরেকটি ঘর 1650 বর্গফিটের জায়গা, সেইটা মার্কেটে এসেছে এবং উই জাম্পড অন ইট। এটা আমাদের মিশনের পাশে লাগানো স্ট্রিট লেভেলে, তাতে আমাদের মুরব্বীরা যারা আসবেন তাদের কষ্ট করে উপরে উঠতে হবে না, তারা ওখানে, এবং আমরা ওখানে সেখানে তাদের বসার জায়গার ব্যবস্থা করবো। শীতের সময় রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে না, এটা আমার প্রত্যাশা। এবং উই হ্যাভ মেড মোর অর লেস
এটা আমরা একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছি যে এইটা আমরা নেব। একটু দাম বেশি পড়বে, বাট ওই এলাকা তো দামি। আর আমাকে প্রস্তাব করা হয়েছিল যে ওই এলাকায় না নিয়ে অন্য কোথাও জায়গা কিনে বিল্ডিং বানানো। বাট ওইখানে যে মিশনটা আমাদের আছে, এটার সাথে আমাদের একটা ঐতিহ্য স্মৃতি বিজড়িত আছে। উই উড লাইক টু অনার ইট। সেই কারণে আমরা ওখানে চেষ্টা করছি। কনসুলার সার্ভিস যে বাংলা টাউন এলাকায় দিতে পারলে, আমি আমার মান্যবর রাষ্ট্রদূতের সাথে আলাপ করেছি। উনি বলছেন কোভিডের কারণে এটা দেওয়া হয়নি, তবে শীঘ্রই চালু করবেন। অ্যাটলিস্ট সপ্তাহে একদিন হলেও ইট উড হেল্প। তো সেটা ইনশাল্লাহ চালু হবে। ভোটার আইডি এনআইডি, আমার এই প্রস্তাব ছিল যে আমরা যেহেতু মিশনগুলো প্রবাসের সবাইকে পাসপোর্টটা দেই, পাসপোর্ট আমরা ইস্যু করি না, পাসপোর্ট ইস্যু করে হোম মিনিস্ট্রি, পাসপোর্ট ডিপার্টমেন্ট। আমরা শুধু প্রবাসে ব্যক্তিবিশেষের তথ্যটা সংগ্রহ করি, বায়োমেট্রিক তথ্যগুলো আমরা সংগ্রহ করে হোম মিনিস্ট্রিকে দেই। হোম মিনিস্টার তখন একটা ইনকোয়ারি করে, তারপরে তারা পাসপোর্টটা ইস্যু করে আমাদের দেয়, আমরা এটা আবার ডেলিভারি দেই। এই কাজ আমরা করি। আমরা যদি এই কাজ করতে পারি তাহলে কেন এনআইডিটা পারবো না কেন? কারণ দেশে যখন আপনারা প্রবাসীদের যান, হরেক রকম কাজ থাকে, বিয়ে শাদী এই সেই, সময় নেই আপনাদের। সুতরাং আপনি ওই এনআইডির পিছনে, কারণ দেশে ব্যাংক অ্যাকাউন্ট বলেন যাই করতে চান এনআইডি দরকার হবে, তো সেইখানে গিয়ে আপনার সময় নেই। সেই জন্য আমার প্রস্তাব ছিল, আমি আমাদের মাননীয় ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার সাথে নিয়ে আলাপ করেছি যে আমরা কেন প্রবাসীদের বিদেশে এনআইডি দিব না। তারা তখন রাজি হন। তখন ঠিক হয় যে 2-3টা জায়গায় আমরা প্রথম শুরু করব পরীক্ষামূলক। এর মধ্যে কিন্তু ইংল্যান্ড একটা ছিল, আমার দুবাই একটা ছিল। আমরা যেভাবে চিন্তা করেছি তখন যে যেখানে বেশি প্রবাসী আছে সেইখানে আমরা এটা শুরু করব। সৌদি আরব, যেমন মালয়েশিয়া, আপনার যেমন ইংল্যান্ড, যেমন ইউএ, এইভাবে আমরা ইউএতে আমরা বেশ দিয়েছি। এইখানেও আই থট the process was started, কিন্তু এই কোভিডের কারণে সব উলট পালট হয়ে গেছে। ইনশাল্লাহ আবার নর্মালিটি আসলে পরে এইটা আমার মনে হয় উই ক্যান ডু ইট, উই আর কমিটেড টু ইট। আমাদের আবার এনআইডির এখন কে আগে ইলেকশন কমিশন করতো, এখন অন্য একটা ডিপার্টমেন্ট করবে, সেখানে অনেকের ভয় ভীতি সবই আছে। বাট উই উড লাইক টু স্মুথেন ইট আউট, যাতে কোনো লোকের কষ্ট না হয়। ইনশাল্লাহ আমরা এটা আবার এই কোভিডের পরেই এয়ারপোর্টের সমস্যা। আমি মন্ত্রী হওয়ার পরে, যেহেতু আমি নিজে প্রবাসী, তা আমি তখন এই হয়রানি বন্ধের জন্য আমার সহকর্মী, আমার এই প্রতিমন্ত্রী মাহবুব ভাইয়ের সাথে আলাপ করি যে, এবং আমাদের তখন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরানের সাথে আলাপ করি যে আমরা এটা কিছু করতেই হবে। তখন আমরা সিদ্ধান্ত নেই, যতগুলো সবটাতে সিসিটিভি ক্যামেরা আমরা প্লেস করেছি এবং মনিটর করার জন্য লোক নিয়োগ করা হয়েছে। এখন এই হয়রানি একটু কমেছে, তবুও দুর্ঘটনা যে হয় না সেইটা আমি দাবি করতে পারবো না। আমাদের ক্যারেক্টার অ্যাজ সাচ যে সুযোগ পাইলে মানুষকে হয়রানি করায়, আই ডোন্ট নো হোয়াই। এইটার উত্তর আমার কাছে, আমি নিজে দেখেছি আপনার, ইট ইজ এ ভেরি স্যাড থিং। এবং এটা আমাদের লোকটাই তো করে, আমাদের বোধহয় প্রপার ট্রেনিংটা নাই। আমি যেমন আমার মিশনে নিজের কথাই বলি, মিশনে কেউ ফোন করলো, ফোনটা বাজতেই আছে, কেউ গিয়ে ধরে না। সো ইট ইজ ভেরি ইরিটেটিং। অন্য জায়গায় এই আমি যেহেতু বহু বছর আমেরিকায় ছিলাম, একটা ফোন তো করলেই যেই আছে ওখানে হি অর শি পিকস ইট আপ এবং পিক করে বলে হাউ ক্যান আই হেল্প ইউ। তারপরে ও যদি বলে অমুকের সাথে, তা আমার মেসেজের সবার টেবিলে মেসেজের আপনার কাগজ আছে, ওখানে লিখে দেয়। কিন্তু আমাদের এমন একটা কালচার যে কেউ ফোন ধরে না,
ওই লোক যদি না থাকে তো ধরলই না, কিন্তু তার পাশের লোকও ধরবে না। আই ডোন্ট নো হাউ টু চেঞ্জ দ্যাট কালচার। একটা বোধহয় আমাদের রিট্রেনিং দরকার। এবং কেন বিদেশে সেই সব দেখিও দেশে গিয়ে এটা একই জিনিস পালন করে না। দিস ইজ ভেরি স্যাড। আপনাদের যদি কোনো বুদ্ধি থাকে আমাকে বলেন। উই নিড টু চেঞ্জ দিস ক্যারেক্টারিস্টিক্স। আই ডোন্ট নো, এই যে এয়ারপোর্টের সমস্যা, ইট ইজ ভেরি পেইনফুল। এবং মাঝে মধ্যে আমাকে এটা নিয়ে বেশ বিব্রত করা হয়। এবং বাই দি বাই, এয়ারপোর্ট কিন্তু আমাদের চাচ্ছে না, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় না, বাট উই ডু ইন্টারভেন যখন এইগুলো আসে। এনআরবি ভিলেজের প্রস্তাবটা খুবই উত্তম এবং এইটা নিয়ে আমরা মাঝখানে কাজ করেছিলাম। সম্প্রীতি হঠাৎ করে এটা আই ডোন্ট নো দি আপডেট, এটা আমাকে জানতে হবে, কারণ দিস শুড বি এ ভেরি গুড। আমার এই প্রস্তাবটা খুব ভালো প্রস্তাব, কারণ ডেভেলপমেন্টে এমনি হয়ে যাবে। শুধু আমরা বেসিক ইউটিলিটিসগুলো সেখানে সরবরাহ করব, আর প্রবাসীটা পয়সা দিয়ে তার জায়গা কিনবে এবং গ্যারান্টিড, এই উলট পালট হবে না। হাই কমিশনের সেবার মানের কথা বলেছেন, অবশ্যই উই উইল ট্রাই আওয়ার বেস্ট। এন্ড আই মাস্ট সে যে আই এম ভেরি হ্যাপি যে আমার যে হাই কমিশনার এখানে আছেন, শি ইজ এ ডায়নামিক হাই কমিশনার এবং দি এন্টায়ার টিম, ওনার এন্টায়ার টিমও ইজ এ লিডারশিপের সাথে সাথে দে আর অলসো হার্ড ওয়ার্কিং। এটা আমাকে বলতেই হবে। আমি আমার এক অফিসারকে আমরা স্বদেশী ফেরত নিয়ে যাচ্ছিলাম, আই গট মেনি কলস ফ্রম প্রবাসী কোয়ার্টার্স যে তাকে আরো কিছুদিন রাখার জন্য, হি মাস্ট বি ডুইং গুড জব, সেই জন্য তাকে রাখার জন্য। আপনার প্রস্তাবটা যে বিভিন্ন ধরনের ফ্লাইট, হ্যাঁ, দ্যাট উড বি গুড, বাট যেহেতু এটা আমাদের বিমান এভিয়েশনের সাথে আলাপ করতে হবে যে শুধু বাংলাদেশ বিমান সিলেটে না গিয়ে অন্য আগে একটা ইউএস সরি কি বলে যে দুবাই, এটা আমি চালু করেছিলাম বেশ ঝামেলার মধ্যে, কিন্তু সমস্যা ছিল, কারণ যারা লোডিং করে, আপলোডিং, লোডিং অ্যান্ড আনলোডিং করে, সেই ইউনিয়ন ওইটা করতে চায় না, কারণ ওদের তাদের কি ঝামেলা হয়। বেশ কষ্ট করে তবু চালু করেছিলাম, কিন্তু ইভেন্চুয়ালি তারা দি কি বলবো সিন্ডিকেট এমনভাবে ওয়ার্কআউট করে ওরা বাদ দিয়ে দেয়। এবং এর কারণটা হলো যে ইউনিয়ন যারা আছে তারা একটা ফ্লাইটকে আনলোডিং আনলোডিং করতে প্রায় $1,00,000 চার্জ করে, আর আউটসোর্সিং হওয়ার ফলে 25,000 টাকা চার্জ হতো। $1,00,000 করে ইউনিয়ন, আর এমনি তারা আউটসোর্সিং করে 25,000 টাকা। তো এই হেরফেরে পরে তারা ইউনিয়ন ইজ সো পাওয়ারফুল, ওদের বিদায় করে দিয়েছে। এইটা আমার এটা এভিয়েশন মিনিস্ট্রি ভালো বলতে পারবেন। প্রবাস থেকে বোটিং, এটা আমরা বহু বছর আগে শুরু করেছিলাম এবং প্রবাসীরা ভোট দিতে পারেন দেশে গেলে, কিন্তু বিদেশে এখনো আমরা এটা ইলেকশন কমিশন ফাইন্ডিং ডিফিকাল্টি, কিন্তু অন্যান্য দেশ যেহেতু করে, ইট ইজ এ লেজিটিমেট ডিম্যান্ড। হ্যাঁ, এইটা আমার ইলেকশন কমিশনের সাথে আবার দেন দরবার করতে হবে। প্রবাসী এমপি ছাই আমি এই সম্পর্কে কিছু বলতে পারবো না, এটা ইউ শুড ক্রিয়েট এন অপিনিয়ন, দেখেন কি করা যায়। তবে দেশের সার্ভিসের জন্যে আমি প্রায় বলি, আমি যেমন প্রবাসে ছিলাম, সো আই ডিসাইডেড যে আমি দেশেই যাব, সো এবং দেশে গিয়ে বাংলাদেশি হয়ে থাকবো। সো আই ডিসাইডেড যে আমি আমার আমেরিকান সিটিজেনশিপ দিয়ে বাদ দিব। আমার ছেলে মেয়ে তারা বলে যে আব্বু, দিস ইজ ইয়োর ডামেস্ট ডিসিশন, বাট আই ডিড ইট। তো কি করা যায়। আমি সারপ্রাইজ যে একজনের এনআইডি কার্ড 4 বছর ধরে হয়নি। দেয়ার মাস্ট বি সামথিং রং। আমাকে ডিটেলটা দেন, আই উইল লুক ইনটু ইট। এতদিন লাগবে কেন? ইট ডাজ নট ম্যাটার কোন জায়গায়, বাট এনআইডি কার্ড শুড নট টেক 4 years। এটা একটা
মানে স্পেশাল কেস হয়েছে যে 4 বছর ধরে আইডি কার্ড পাওয়া যায় নাই, এটা ইট ইজ ভেরি আনইউজুয়াল। এনআরবি ডে আমরা একটা প্রস্তাব করেছিলাম, এনআরবি ডে মোটামুটি ভাবে নীতিগতভাবে কি হয়েছিল, অ্যাপ্রুভাল হয়েছিল। পরে ডেটটা নিয়ে একটু ঝামেলা হয়, তখন ডিক্লারেশন হয়নি। তো আমরা যেটা বলেছি, আগেও বলেছি, সেটা হলো আমাদের দেশে আমরা অনেকগুলো ডে নিজেরাই ঘোষণা দিই। যেমন 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস, সরকার ঘোষণা দেয় নাই, না দেওয়ার পরেই আপনার বাঙালিরা 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস বছর পর বছর পালন করেছে। তারপর সরকার সেটাকে শহীদ দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে। আমরা এই ধরনের অনেকগুলো ঘটনা দেশে আছে যে জনগণ এই একটা হিসাব নিকাশ করে পালন করা শুরু করে, পরে সরকার সেখানে ওইটাকে রিকগনাইজ করে। আমার মনে হয় আমরা 30 ডিসেম্বর তাই সেটাকে প্রবাসী দিবস হিসাবে নিজেরাই ঘোষণা পালন করব। আমরা যখন পালন করবো তখন সরকারও সেইটা আমাদের সাথে এক হবে। আমি এটা নিয়ে প্রস্তাবটি করেছিলাম, বাট এটা প্রপোজাল হ্যাজ টু কাম ফ্রম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তারা কি জানি গল্প স্বল্প করে প্রস্তাবটা এখনো, কারণ ফরেন মিনিস্ট্রি থেকে প্রস্তাবটা গ্রহণযোগ্য না, এইটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়তে আসার কথা। আমাদের এই সব ঝামেলা টামেলা আছে, সেই জন্য হয়নি। তবে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম মনে মনে যে আমরা 30শে ডিসেম্বর প্রতি বছর প্রবাসী দিবস পালন করব, আর পরে গভর্নমেন্ট এসে আমাদের রিকগনাইজ করব। এবং আশিক সাহেব তো অলরেডি করতেছেন প্রত্যেক বছরই প্রবাসে, এবং অনেক জায়গায় হচ্ছে, দেশেও হচ্ছে। দেশে প্রত্যেক বছরই 30 ডিসেম্বর আমরা প্রবাসী দিবস পালন করি। আই অ্যাটেন্ড দোজ ইভেন্টস। আগে আমার বড় ভাই অর্থমন্ত্রী আবুল মাহলুর মোহিত, তিনাকেও জোর করে নিয়ে এই প্রবাসী দিবস অনুষ্ঠানে আপনার পার্টিসিপেট করতেন। তো আমরা শুরু করি এটা। আমাদের ফারুক সাহেব প্যান্ডেমিকের সময়, হ্যাঁ, সুখের বিষয় যেটা, এবং সেটা হচ্ছে আমি দেশে ফেরার পরেই বহুদিন 1992 সালে সিলেট ঢাকা 4 লেন হওয়ার কথা, এডিপি অ্যাপ্রুভাল দেয় 1992 সালে। পরে তখন এটাকে 4 লাইন করা হয়নি, 2 লাইন। কারণ গভর্নমেন্টের একটা পার্ট ছিল, সেটা হচ্ছে জমি কি করবে, অধিগ্রহণ করবে, আর বাকি এই ব্যাংক টাকা দিবে, বিদেশি টাকা। জমি অধিগ্রহণ করতে হবে, এইসব কারণে তৎকালীন সরকার এই ঢাকা সিলেট 4 লেন করে নাই। এইটা নিয়ে আমি বেশ তখনও দ্বন্দ্ব দরবার করেছিলাম। তারপরে জীবনের তাগিদে এইটা নিয়ে দান দরবার করি নাই। দেশে যখন গেলাম 2015 সালে, যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম, সব জায়গায় তো এই 4 লেন হচ্ছে, এইটা কি হইল? এই পুরনো প্রজেক্ট কেউ বলতেই পারে না, এটা যে একটা পুরনো প্রজেক্ট কেউ জানেও না। সো দ্যাট ওয়াজ ভেরি শকিং টু মি। আমি আমাদের তৎকালীন অর্থমন্ত্রীর সুযোগ ভালো যে আমার বড় ভাই, তা আমি ওনাকে বললাম যে এটা হাউ কাম ইউ ডোন্ট নো অ্যাবাউট ইট। উনি আমাকে কেউ বলেইনি এটা। পরে এটাকে আমরা প্রায়োরিটি লিস্টে ঢুকালাম, 1 নম্বর প্রায়োরিটি। এবং এইটার টাকা কিভাবে হবে সেই জন্যে তখন চায়নার প্রেসিডেন্ট আসছিলেন দেশে। সেই প্রেসিডেন্ট যখন আসেন, তা আমরা অনেকগুলো প্রজেক্ট দিই, এর মধ্যে সিলেট ঢাকা 4 লেন। আর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বললেন, আমি ওনাকে বললাম যে আমি বস্টন থেকে নিউ ইয়র্ক 3.5 ঘন্টায় যাই, হ্যাঁ, আর সিলেট থেকে ঢাকা আমার আসতে 7 ঘন্টার মিনিমাম, তার চেয়ে বেশি লাগে। আর অ্যাক্সিডেন্টের ভয়, যখন তখন মৃত্যুর সাথে, এইটা তো নট অ্যাকসেপ্টেবল ইন দিস ডেজ। তো উনি বললেন যে আপনার 4 লেনে আপনি 3 ঘন্টায় আসতে পারবেন না, আপনি বরং ওই স্লো মুভিং এর জন্য আরো 2 লেন নেন। তো উনি এটা অ্যাপ্রুভ করে দিলেন, ওই হলো 6 লেন। এই যে সাইড লাইনের যে দুটো, উনি, আমি অবশ্য তখন উনি বললেন যে 8 লেন করেন, বাট টাকা পয়সার হিসাবে বলেন না না, এই 4+2 এইটা হোক। So that was so nice of her.
কিন্তু অ্যাপ্রুভাল উনি দিলেন, কিন্তু পরবর্তীতে চাইনিজদের সাথে দেন দরবার করে বাংলাদেশ সরকার এটা ফলপ্রসূ হয় নাই, এটা বাদ পড়ে গেল। আমি যখন মন্ত্রী হলাম তখন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বললেন যে আপনি আপনার রাস্তার জন্য টাকা জোগাড় করেন। সো আই হ্যাড টু অ্যাপ্রোচ মেনি পিপল। আর এই দেশেরও কিছু কিছু যারা এই কি করেন, ব্যবসা করেন, মানে মানির ব্যবসা করেন, তাদেরও আমি অ্যাপ্রোচ করেছিলাম, কিন্তু তারা যে ইন্টারেস্ট রেটটা দিলেন এটা অনেক বেশি। ফাইনালি আই ওয়াজ ভেরি লাকি যে আমি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে অ্যাপ্রোচ করি। প্রথম খুব একটা সাড়া দেয়নি, পরবর্তীতে দেখবি আপনার জেনে খুশি হবেন লাস্ট উইকে যে আমাদের এই টাকাটা 15,130 কোটি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে বোর্ড অ্যাপ্রুভ হয়েছে, আর বাকি 2,500 কোটি হবে, 17,000 কোটির মতো লাগবে। বাকি আগে আমাদের অর্থমন্ত্রী, প্রাক্তন অর্থমন্ত্রী ওটা স্যাংশন করে দিয়েছিলেন অধিগ্রহণ মোটামুটি রাস্তার 224 কিলোমিটার রাস্তার অধিকাংশ হয়েছে, এক্সেপ্ট সিলেট আর হবিগঞ্জ। এই দুই জায়গায় অধিগ্রহণ হয় নাই স্থানীয় জনপ্রশাসনের কারণে, দে হ্যাভ নট স্টার্টেড দি প্রসেস। আর বাকি সব জায়গায় অধিগ্রহণ হয়েছে। যেহেতু অধিগ্রহণ মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ এগুলো তো হয়ে গেছে, তা কাজটা প্রথম শুরু হবে এই মানিকগঞ্জ নারায়ণগঞ্জ থেকে। এবং এই এর কি দিয়েছিল, টেন্ডার দিয়েছিল, দুইবার টেন্ডার এক্সটেনশন হয়েছে এই কোভিডের বাহানা দিয়ে। তবে দুইবার এটা এক্সটেনশন এই কোভিডের বাহানা দিয়ে, কোনো প্রয়োজন নেই, তবুও আই ডোন্ট নো তারা। আমাদের আরেকটি সুবিধা করে হয়েছে সিলেটে, এখন আমরা শুরু করেছিলাম ডিজিটাল সিলেট। আমি যখন দেশে গেলাম আমার কিন্তু একটা চাকরি ছিল বস্টনে, সেটা অনলাইনে পড়াই, কিন্তু অনলাইনে পড়াইতে গেলে একদিন যেমন হঠাৎ করে আমার স্টুডেন্ট আমি হারায় ফেললাম, কারণ লোডশেডিং হয়। তার ফলে আমার কম্পিউটার বন্ধ, আমার ছেলে মেয়ে ছাত্রগুলোকে বলতে পারি নাই যে কিসের জন্য আই এম আউট অফ টাচ। পরবর্তীতে অবশ্য আই টোল্ড দেম যে আমার মাঝে মধ্যে এরকম হতে পারে, তখন প্রায় লোডশেডিং হতো, এখন কিন্তু আর লোডশেডিং হয় না। তো আমি যদি ঢাকায় বসে আমার বস্টনের বাড়িঘরের ট্যাক্স দিতে পারি, ইলেকট্রিক বিল দিতে পারি, আমার ল্যামোর, আমার স্নোমোবার এদের টাকা পয়সা দেই টাইমলি, ইভেন যেখানে একটা কিছু নষ্ট হয় প্লাম্বার লাগাই বস্টন থেকে, মানে ঢাকার থেকে বসে অনলাইনে, হোয়াই নট সিলেট থেকে হবে না কেন? তো তারপরে ওই প্রজেক্ট হাতে নেওয়া হয়। আপনার জেনে খুশি হবেন সারা বাংলাদেশে প্রথম সিলেটে ডিজিটাল সিলেট সিটি চালু হয়। এইটা প্রজেক্টটা কিছু অংশ হয়েছে, সম্পূর্ণ হয় নাই। আপনাদের এইখানে বসে সিলেটের বিভিন্ন রকম সেবা যেগুলো সেই ইউ শুড গেট ইট থ্রু অনলাইন। এটা চালু হয়েছে, অনেক কিছু হয় নাই, অনেকগুলো হবে। যেমন ঘরে বসে হাসপাতালে, কোন হাসপাতালে কি ধরনের সার্ভিস, কয়টা সিট খালি আছে, কত টাকা চার্জ করে ঘরে বসে জানবেন। কিংবা এই দ্য ইনফরমেশন, ইভেন পুলিশের থানায় গিয়ে জিডি করতে হবে না, one should be able to do it online from home, sweet home. এইটা আমাদের এই প্রজেক্ট আছে, কাজ অনেক দূর অগ্রসর হয়েছে, এখন চলছে। আমাদের কাজ এটা দেখিয়েছে যে মাটির নিচে ইলেকট্রিক্যাল লাইন। দেশে আপনারা যদি যেই যাবেন গিয়ে একটা খুব তাজ্জুব মনে হয় যে রাস্তার পাশে শত শত আপনার লাইন, এই যে কেবল টেবিল লাইন এইরকম ঝুলে আছে, একটা দেখতে ময়লা, আর ভয় লাগে কোনো অ্যাক্সিডেন্ট হয় কিনা। আপনারা দেখছেন সেটা? মানে ইট ইজ ভেরি পেইনফুল। আমি বলি যে আমি তো নিউ ইয়র্কে ছিলাম, বস্টনে ছিলাম, এই ধরনের ডংডাং তো কখনো দেখিনি। এই ঝুলে থাকা আই নেভার সিন ইট, কেন ওরা মাটির নিচে এইগুলো পৌঁছাতে। তৎকালীন অর্থমন্ত্রীকে বললাম যে আপনি এটার ব্যাপারে আমাকে সাহায্য করেন,
and he was very enthusiastic. এবং তার ফলে আমরা প্রথম কি হিসাবে পাইলট প্রজেক্ট হিসাবে আপনার দরগার থেকে আম্বরখানা এই অংশটুকু আন্ডারগ্রাউন্ড, এখন মোটামুটি আরো অনেক হয়েছে। আমার সারা সিলেট শহরে পাস হওয়ার জন্য সব লাইনগুলো আন্ডারগ্রাউন্ড হবে, বিজতে এই কি বলে যে প্রজেক্ট অ্যাপ্রুভ হয়ে গেছে সারা শহরে। সেই সাথে আরেকটি কাজ হয়েছে যে সিলেটের আপনার মেয়রের পয়সা খুব কম, ছোট্ট, সারা বাংলাদেশের মধ্যে সিলেট সিটি হচ্ছে সবচেয়ে ছোট। সিলেট সিটি আর বরিশাল সিটি দুইটা সবচেয়ে ছোট, তারপরে তাদের বাজেট অত্যন্ত সীমিত, কোনো কাজ করতে পারে না। আমাকে অ্যাডিশনাল বাজেট সংগ্রহ করতে হয়েছে। এই মাননীয় প্রধানমন্ত্রী ওয়াজ সো নাইস, প্রায় ১,২২৮ কোটি টাকা শহরের রাস্তাঘাট, পর্যটন সৌন্দর্য এইসবের জন্য উনি দান করেন। বাট সিটির ফান্ডটা বাজেটটা খুব কম। তখন আমি দেখলাম যে এর কারণটা হলো সিলেট সিটি ইজ এ ভেরি স্মল, 26.5 স্কোয়ার কিলোমিটার। সেই ব্রিটিশ যুগে এইটা ছিল, কত পৌরসভা হলো, সিটি হলো, কিন্তু পরিধি বাড়ে নাই, পরিধি বাড়ে নাই। যেখানে পরিধি বড় তাদের বাজেটও বড়। সো আই স্টার্টেড এ প্রোগ্রাম যে পরিধি বাড়া। আমার ইচ্ছা ছিল যে সিলেটের 8 গুণ পরিধি বাড়া। 8 গুণ এই জন্যে যে আপনার সুনামগঞ্জের বাইপাস থেকে শুরু করে ওইদিকে আপনার বালুচরের বাইপাস, এই সব হবে সিলেট সিটি। তাতে জনগণ সেবা পাবে এবং বাজেটটা বাড়বে। কিন্তু আমাদের অনেকেই সিলেট আবার এই এলাকায় বাগান আছে, চা বাগান, চা বাগান আর সরকারি আইনে সিটিতে পড়ে না। আবার অনেকগুলো হাওর আছে, সেটা সিটিতে পড়ে না। তো এইসব বিভিন্ন রকম দেন দরবার করার ফলে আপনার আমার যে এই 180 বর্গ কিলোমিটার চাইছিলাম, অত হয়নি, হয়েছে 60 বর্গ কিলোমিটার, 59.6 বর্গ কিলোমিটার, আগের থেকে ডাবল হয়েছে সিলেটের। এবং এদের পরে শাহজালাল ইউনিভার্সিটি সব ঢুকে গেছে শহর। কিন্তু আমি তারাপুর গার্ডেন ঢুকাইতে পারি নাই, যদিও তারাপুর গার্ডেনে আপনার হাসপাতাল, রাকিব রাবিয়া হাসপাতাল, ওখানে ফ্যাক্টরি আছে, কিন্তু ওটা বাগান নামে পরিচিত, তারাপুর বাগান। সো ওইটা ঢুকাইতে পারি নাই, এবং আগামীতে হয়তো অনেক সময় হবে। তো আমরা এগুলো কাজ করছি, এবং আপনারা জেনে খুশি হবেন যে এই যে ওসমানী এয়ারপোর্টের কথা বললাম, ইট হ্যাজ এক্সটেন্ডেড। আর আমরা আরেকটা সদর হাসপাতাল সিলেট ওসমানী হাসপাতালে আমরা যথেষ্ট কাজ করেছি, এবং আপনারা শুনে খুশি হবেন যে আমরা আগের যে কি ছিল সদর হাসপাতাল, যেটাকে টার্ন করা হয়েছে শহীদ শামসুদ্দিন হাসপাতাল, ইজ ফুললি অপারেশনাল, এবং এই কোভিডের সময় ইট ওয়ার্ক ভেরি ওয়েল। আর ওসমানী হাসপাতালে আমরা অনেক ধরনের আইসিইউ ইউনিট করেছি। ওসমানী হসপিটাল 500 বেডের ছিল, তারপরে 900 বেড, আমরা এখন এটাকে ডাবল করা, আমরা এখন 2500 বেড করার অনুমোদন নেওয়া হয়েছে। এখন জায়গা খুঁজতেছি যা কোথায় করা যায়। তো কেউ কেউ বলছেন যে ঈদগার পাশে ওই দিকে একটু জায়গা আছে, তো দেখা যাক। এখন জায়গার জন্য একটা কমিটি হয়েছে, তারা জানলে পরে আমাদের এই কাজটা। আর সদর হাসপাতাল 250 বেডের, এটা বেশ কিছু দূর অগ্রসর হয়েছে। এগুলো হলে আর আমি আশা করব প্রাইভেট লোকরাও, হাসপাতাল ব্যবসা খুব ভালো, বাংলাদেশে হাসপাতাল ব্যবসা করবে। সুতরাং যাদের টাকা পয়সা আছে দেখেন, থিঙ্ক অফ ইট, কারণ বাংলাদেশের লক্ষ লক্ষ লোক ভারতে যায়, ব্যাংককে যায়, এবং সিঙ্গাপুরেও যায়, অনেক টাকা খরচ করে ট্রিটমেন্টের জন্য, বিশেষ করে ভারতে। কোভিডের আগে প্রায় 14 লক্ষ লোক ভারতে গেছে এই কিসের জন্য, সেবার জন্য এবং ওষুধ বাজার টাজার করার জন্য, সেবার জন্য, মেডিকেল ট্রিটমেন্টের জন্য। আমরা এই কি করি, ফ্লাইট চালু করতে হয় শুধু মেডিকেল ট্রিটমেন্টের জন্য। দেশে আপনারা যদি হসপিটাল বানান, it would be, I tell you, it would be a very profitable business. একদিকে সেবা দিবেন আর আরেকদিকে, and Sylhet should be a medical hub for Bangladesh, কারণ এত পয়সাওয়ালা লোকজন আছে
they should be able to make it. কয়েকটা হাসপাতাল হয়েছে, but not enough. এবং বড় মডার্ন হাসপাতাল আমাদের জন্য, সিলেটের জন্য প্রয়োজন। এনি আমি বোধহয় অনেকক্ষণ বেশি বলে ফেলেছি। কিছু প্রশ্ন আসছে? আমি অনেক লম্বা বলে ফেললাম, তবে আই মাস্ট থ্যাংক ইউ যে এত রাত্রি পরে বসে আছে আপনারা আমার বক্তব্য শোনার জন্য ছিলেন। এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, এবং আপনাদের মঙ্গল হোক, আপনাদের যাতে শান্তি হয় সেই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ ডক্টর এ কে আব্দুল মোমেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। আমি আর বেশি দেরি করব না। অনুষ্ঠানের এই পর্যায়ে যেটি আজকের অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক, যে ডক্টর মোমেন আপনাদের যারা দর্শক আছেন তাদের মধ্য থেকে আমরা 100-রও বেশি কোয়েশ্চেন পেয়েছি। এর মধ্যে থেকে কয়েকটি কোয়েশ্চেন বাছাই করে দেয়া হয়েছে। আমি সেই নামগুলি বলবো, আপনারা দাঁড়াবেন এবং দাঁড়িয়ে প্রশ্নগুলি করবেন, এবং আপনাদের দাঁড়ানোর সাথে সাথে আশা করি আপনাদের কাছে মাইক্রোফোন পৌঁছে যাবে এবং আপনারা আপনাদের প্রশ্ন করবেন, তিনি উত্তর দিবেন। তবে তার আগে আমি স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাবো বাংলাদেশের হাই কমিশনার হার এক্সেলেন্সি সাইদা মোনা তাসনিমকে স্টেজে আসার জন্য বিনীত অনুরোধ করছি। এবং একই সাথে আমি আমন্ত্রণ জানাবো ধন্যবাদ প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারপারসন জনাব আশিক ভাইকে স্টেজে আসার জন্য। ফুলটা হরাইতে আসলাম, কইবার দরকার, ফুল হরাইলে দেখা যাইব। আশিক ভাই, ফুলের কারণে দেখা যাইতো না তো। এখন আমরা মেইন আরম্ভ হইব কোয়েশ্চেন এন্ড আনসার। সো আপনারা লোকে তাকবা, আনসার শুনবা ইনশাআল্লাহ। অনুষ্ঠান শুরুর আগে একটি ঘোষণা, যেটি ফারুক ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুরোধ করেছেন, যে আগামী 4 সেপ্টেম্বর বিকাল 2টায় সেন্ট হিল্ডার্স সেন্টার আপনারা সবাই চেনেন, সেখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি সভা আছে, এবং সেখানেও প্রধান অতিথি হিসেবে থাকবেন ডক্টর এ কে আব্দুল মোমেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি আহ্বান জানিয়েছেন আপনারা যারা এই অনুষ্ঠানে যোগ দিতে চান যোগ দিতে পারবেন। এই বলে আমি প্রথম প্রশ্নে চলে যাব, এবং যেটা আমি প্রথমেই বলেছিলাম, আজকে আমাদের নতুন প্রজন্মের অনেকেই আছেন যারা বাংলাদেশে যেতে চান, বাংলাদেশ সম্পর্কে জানতে চান, এবং অবশ্যই বাংলাদেশকে সম্পৃক্ত করতে চান ব্রিটেনের সাথে। তো আমি প্রথম প্রশ্ন যিনি করবেন, her name is Mohima Iqbal. Mohima Iqbal, you have sent 2 questions. I would like to request you just put 1 question, please. Assalamu alaikum. My name is Mohima Iqbal. So this question regards the incident of the fire in the food processing factory in Rupganj, where along with adults, the lives of children were also lost. Child labour is a clear violation of human rights. So my question is, what further action will you take to ensure the safety and protection of all children whilst complying with the Children Act of 2013 as well as child labour laws, and what can be done to help children from poorer areas have access to education? Thank you. Thank you, Mohima. Thank you for your question. Do you hear me? In Bangladesh, we have been trying very hard to reduce child labor. In the developed countries, the industrial countries, they used to have child labor. But with the development process, the child labor has gone. In Bangladesh, we used to have child labor even in the garment factory. But over the years, the government took pretty varieties of, the strategies by which there is no child labor in the garment. But in the informal sector till today, there is child labor.
it can, as per the law, you cannot use child as a labor. But because of the social circumstances, Bangladesh is not UK or European Union. Until and unless the development is, the development of the country reaches to certain stages, historically child labor is a common feature. And Bangladesh, I should say, the relatively number of child labor is currently is much lower. But I will also urge the owners and the rich people that they should consider, more seriously not to use child labor. But at the time, it is also a time necessity. Because possibly a child is the only kid of the family. And since family don't have much money, they cannot eat, so they allow their child to work outside. So this is the humanist dilemma. Only that I don't need child labor, it is not enough. You have to make arrangements so that that family can have son. Let me tell you a story. In the early 1991, there was a demand by the Western world that they will not buy Bangladesh garments unless they stop child labor. And I was one of those guys, see. Then we have a series of dialogue and discussion. Then we came up with a very ideal situation because there has been some child labor in the garment factories. So what we did, the Bangladesh government, the BGMEA, the ILO, and also the AFL-CIO, we all together worked together, and we made those kids which are above 12 years, they will work in the factory for 4 hours as apprentice. But rest of the 4 hours, they have to go to school. The school was developed by BGMEA and Government of Bangladesh, and monitoring whether the kids are going to school, it was done by NGOs. So we made this win-win situation, a model arrangement. And the other one is, if a child is terminated, that in that case, that child's parents, guardians, or sister or brother would get the priority to get that job. And it worked out pretty well. So this is a difficult task, but as the economy will prosper, child labor will be in the museum. Thank you. Thank you so much. The next question is a very interesting question, and I would like to know the answer too. From Diamond. Can I see Diamond? Where is Diamond? Diamond is 8 years old, and he has got a very interesting question, and I would like to request someone to send the mic to him. How the government were working on? How the government is working on? How the government works? Yes. So the question is basically, how does the government work? Thank you for the question, but it's a long way to. Government works with the support of the people. Government has certain machineries, but they try to, do things in such a way so that the people wishes, the people desires are met within certain constraint. It is limited, it does not like to increase the budget, because when we try to increase the budget, we may have to tax people. So government has to do a lot of balancing. And in the process, we try to achieve the goals that the government set for themselves. Thank you. Thank you so much. The next question, আমাকে একটু দ্রুত করতে হচ্ছে কারণ অলরেডি 11:30টার মতো বেজে গেছে এবং আমাদের প্রধান অতিথিও চলে যাবেন, অনেক টায়ার্ড, অনেকগুলি মিটিং অ্যাটেন্ড করেছেন, সুতরাং আমাকে একটু দ্রুত করতে হচ্ছে এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। মোহনা বেগম is Mohana Begum here? Yes, Mohana Begum is there. এবং মোহনা বেগমকে আমি মোহনা বেগমের কাছে মাইকটা দেওয়ার জন্য বলছি। মোহনা। Assalamu alaikum everyone. My name is Mohana. My question was, why is the Bangladesh embassy, or at least the main Bangladesh embassy, in India instead of Bangladesh? The British embassy
The Bangladesh embassy. The British embassy in Bangladesh in India. Yeah. This is your question, okay. I think the visa, she's referring to the visa services. The British embassy, the visa services are in India. Yes, you see there is an embassy, British embassy in Dhaka, but they don't do any consular service. They only do in India. So all the applicants of Bangladesh, they have to send their applications to Indian High Commission, British Indian High Commission. And you being a British citizen, you should ask the British government to have a, consular section in Bangladesh. Earlier they used to have, but now in the name of reducing the cost of operation, they have moved the services to New Delhi. And this is very sad. Thank you so much. The next question, Nandini, would you like to raise your hand? Nandini Fitrat. Nandini, you've got two questions. Please, can you ask only one? Assalamu alaikum. My name is Nandini Fitrat. My question is, looking back on the Bangladesh's response to COVID, do you have any regrets on, or what do you think Bangladesh could have done differently to tackle the virus, especially during the deadly wave that happened recently? Do you have any regrets on it? Do you have any regrets in terms of tackling the COVID strategy? No, we don't. We don't. When the COVID came, we started our program very early. We take a number of decisions. You see, the COVID came to Bangladesh from abroad. And when Italy was declared the epicenter of COVID, immediately we stopped all the flights from Italy. But many people those live in Italy, somehow they managed to go to other places, and from there they took the flight to Bangladesh. And then we asked them to have quarantine. But unfortunately those guys said, we are from a developed country, we don't bother about your quarantine system. So they did not take the quarantine, they went home. Sadly, one guy who went home and stayed with his wife and the little kid like you, and they all got COVID, and they are their first fatalities, very sadly. Now, we have taken, you will be happy to know, the Bangladesh population is more than double of your UK, but the fatality in Bangladesh is much less than that of UK. Much lesser. And it has a problem. When we are looking for vaccine, and we applied to the USA said that you don't qualify for vaccine, because your total death rate at the time was only less than 7,000. They said your population is half of USA. And USA, we have a fatality more than 600,000 plus. And therefore you don't qualify for the vaccine. Anyway, eventually they have given us some vaccine, not much, 5.5 million only. So we have taken varieties of steps, and you will be happy to know, now we will be producing vaccine in Bangladesh. So there will not be any shortage of vaccine. Already we are importing 75 million doses of vaccine from China, and hoping to have more under the COVID. So we will be enough for the 165 million people. Thank you so much. আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরেছেন, আর কিছুক্ষণ ধৈর্য ধরবেন, অনেক কথা শোনা যাচ্ছে, এবং আসলে যখন অনেকে কথা বলেন তখন কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর কথা শোনা যায় না। সো প্লিজ বেয়ার উইথ আস, স্পেশালি আমার ডান দিক থেকে অনেক কথা আসছে, সুতরাং আপনারা একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। লুৎফা রহমান, the next question is coming from লুৎফা রহমান। লুৎফা রহমান, আপনি কি আছেন আমাদের সাথে? Is she there? Okay. Okay. If লুৎফা রহমান কি আছেন? যদি থাকেন তাহলে হাত তুলেন। Yeah, she's here. She's there. Okay. Your question regarding Bangladesh demand. So please ask the question. It's a very interesting question. What I was suggesting. No suggestion. It's questions.
Okay, my question is, why is Bangladesh Biman price is extortionate, and why isn't it compatible with other airlines? If it was compatible, it would encourage more our youngsters to visit Bangladesh, and also some people to take the whole family to Bangladesh. Because it's so pricey, it's very difficult when parents want to take the whole family to visit Bangladesh, because it's becomes very costly and not very affordable. The price of Biman tickets, why is so high? Okay, I got your question, and I don't have answer, because I have to ask the Biman management why their price is high. I don't know. Although the government gave them so much subsidy, yet and we have a bad experience with Biman, because their price is very high. I must take due with you. You see, we had some students, they stranded in Wuhan, China, and we would like to bring them back, and we contacted Biman. Their price was 4 times higher than other airlines. So we wanted to have Bangladesh Airline because we would like to promote Bangladesh carrier. But the price was so high, we did the first time and then never again. Then we started renting other airlines because we didn't have more budget. You know, Bangladesh was a budget master. So you are right, and I don't have any answer. Maybe I'll relay your concern to the relevant authority in Bangladesh, the aviation ministry, why their price is so high. Thank you so much. Thank you. The next question, we'll end this session in next 10 minutes time, and I would like to request everyone to be a bit more patient and আমাদের সাথে থাকার জন্য. Anwar Hussain, a police officer. Are we well? Anwar Hussain, are you good? Where is? So Anwar Hussain, you're a police officer. So is everything okay? We're good, right? Everything is good. Yes. Fantastic. Yeah. My name is Anwar Hussain. So my question is, as a young British Bangladeshi, I often think about investing in Bangladesh. However, I am put off by the corruption and concerns surrounding the security of my investment and concerns surrounding my personal safety. What can you say to encourage young British Bangladeshis to invest in Bangladesh? British, yes. MashaAllah. কোয়েশ্চন করছেন যে আমরা ইয়াং হল যারা বাংলাদেশে গিয়ে ইনভেস্ট করতে চাইন কিন্তু বাংলাদেশের সিকিউরিটি লাগিয়া এটা করতে পারেন না এটার মধ্যে কিতা তো দেখি আমরা মিনিস্টারে কিতা আনসার দিন In Bangladesh we have signed agreements with countries protection of your investment, and under that clause you would be completely secure. You know, if there's anything happens, the government would be responsible to help you out. So I don't know whether we have signed this agreement with British government, but we have signed such agreement with many governments, and their investment is protected by government. If you are an investor from here, you know, you're most welcome, and by and large, our industries are all protected. Thank you so much. আমাদের একজন সহকর্মী আছেন সাংবাদিক তাইসির মাহমুদ, এডিটর উইকলি দেশ, তিনি কি আছেন? তিনি রিটায়ার্ড, ওকে, চলে গেছেন, ধন্যবাদ সময় বাঁচানোর জন্য। পরবর্তীতে আমি আমন্ত্রণ জানাবো আলতাফ হোসেন, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের আলতাফ হোসেন। আলতাফ হোসেন কি আছেন? জি আছেন। Red list that in India was in red list 4 weeks after us, and our country is literally much better rate than India. Is it diplomacy failure of Bangladesh, or is it something that British government is stubborn and is just not lifting it up? Because so many people has got business and they have to visit in Bangladesh, and if they come here, they have to stay in the hotel, and they spend £2,700, which is out of order. So if there's something, I heard that you had a meeting today, you did not discuss. Your question, please. Your yes, question. Well, this is it. Thank you very much. Okay, thank you for your question. Very close to our heart, because I don't know why the British government, put us in red list. Although, as you are rightly said,
the number of fatalities in India is much higher than that of Bangladesh. Yet British put this red list. I was supposed to meet, the Sorry, 11:30 p.m. I got a text message from him. He said he has to go abroad for Afghan issue. So my meeting was postponed. So but I have sent him a reply and told him that, I look forward for your that meeting when you will be back, as long as I am here. So this is an issue I would like to raise. Today I met Husnara Ali, our member of parliament. I raised it to her. I said why the British government is punishing the British citizens in Bangladesh. There are a few thousand British citizens went to Bangladesh, but now they cannot come because of red list. And if they come, they have to spend much more extra money. And she says she is working on it. I said, you guys should raise this voice very strongly. You are in the other side, so you have a reason to make better noise about it, because people are being deprived. This is not Bangladeshi nationals, it's the British Bangladeshi national. And they have a right to come to their country. And by putting this particular, I told her that you should raise an opposition leader. I hope, and I would request you, all the British citizens, then you should raise a voice and send petitions and talk about it in the televisions, mainstream television media, that government should not be that much discriminatory. They have given certain argument. Some of the arguments are very naive type of arguments. You see, because they said how many people have got the first dose, second dose. We have plenty of them. By now we have around 18% people have got the first dose, and around 8% people got the second dose. We are coming up with it, but they put up some sort of numbers, and I think it is not very logical. Anyway, it is you who have to come forward, and we will do our best and make noise about it. Thank you. অসংখ্য ধন্যবাদ. Last question. দীর্ঘ 2 ঘন্টা ধরে High Commissioner would like to add something. Okay. Thank you. Assalamu alaikum, everyone. I just thought I should add a little bit to Honourable Foreign Minister. So the British government, the Foreign Office gave us a call around, I think, around early April, and I was told that very soon Bangladesh will be red listed. The reason for red listing was that certain number of people who were traveling from Bangladesh to London were randomly tested at Heathrow Airport. And they were found out of, it was about 29, like 6 persons out of a sample size of 23 or so. And they were found to have the South African variant, which is called the beta variant. So at that time, in April, early April, Bangladesh's infection rates also spiked up. So these were the two reasons why they had put us to red list. And at the same time, there were 3 other countries that were put to red list with us. I think it was Pakistan, Kenya, I don't remember exactly, but 3-4 other countries. And then, of course, India wasn't put to, I did ask, was India being put to, so they didn't want to name countries, but they said that some other countries in the region. So later on we found out it was Pakistan along with Bangladesh. But we did ask them that why India wasn't put there, and they said that they didn't find South African variant with the Indian people coming back. And then on 8th of August, the British government had taken off India from the red list. And then again I requested the meeting to ask that question, that why was India taken off, not Bangladesh. So I was given certain criteria that Bangladesh must meet in order for them to remove Bangladesh from red list. And looking at India's statistics on 8th of August, when India's red list was taken off, India had vaccinated about 30% plus, 31% plus first dose, about near 10% second dose. The infection rates were under 10%. And they didn't have the South African variant. And how do they know that? It is called genomic sequencing, and India would be uploading their genomic sequencing to publicly accessible data online, where it will show what kind of variants of COVID. So they have to have sample sizes like 800 people they're testing every day.
what kind of variants do they have? They don't have South African variants, and that's what I was told. And the other one was that the sample size. So India's sample size is 1.7 million every day, and Bangladesh's sample size is very small. Anyway, so after that, our Honorable Foreign Minister said that, we started vaccination beginning of February, but we had to end it towards the end of April because there was no availability of vaccine anymore. For about 3 months, we didn't have any vaccine. And again, the government started the vaccination program from 6th of August. So on 23rd of August, the Bangladesh High Commission London, the moment our vaccination first dose reached 15% and the second dose reached 6%, that was 23 of August, we sent a formal note verbal to Ministry of the Foreign Office UK, and we've made a request to them to take Bangladesh off the list. So, two information we couldn't give is the genomic sequencing. So we are hoping, we did request in that note verbal that by first week of September, we are expecting that our vaccination rates will exceed 20%. Our second dose will exceed 10%. And we hope our infection rate will come down under 10. And we would provide them with genomic sequencing, and we are going to provide them. We've received our genomic sequencing. And shukr alhamdulillah, since last month, since end of July and entire August, there were no better variant found in Bangladesh. It's only Indian variant, the Delta variant. So we will provide this information and request them again. So every 2 weeks we'll request them. But on our part, we've really done our best. So there was no diplomatic failure here. There's some science involved here. We have to meet those criteria. And like Honorable Foreign Minister said, please start a petition, talk to your government and ask them. Every time we approach them in our note verbal, we have written how inconvenient it is for all the British Bangladeshis who are stranded in Bangladesh because they're very costly hotel price they have to pay. So we mentioned all of these. So you can rest assured we're looking after your best interests. We are speaking on your behalf, not on our behalf. আমরা এটাই মেনশন করেছি আমাদের প্রায় 5000 ব্রিটিশ বাংলাদেশে আটকে পড়ে আছেন, তারা ফেরত আসতে পারছেন না কারণ অনেক দামে হোটেল অনেক দাম দিয়ে দিতে হচ্ছে। এগুলো সব আমরা মেনশন করেছি, করে বলেছি যে আমাদেরকে যেন রেড লিস্ট থেকে তোলা হয়। তো আপনারা আপনাদের পক্ষ থেকে আপনাদের সরকারকে চিঠি লিখতে পারেন, বরিস জনসনকে চিঠি লিখতে পারেন। এই বিষয়টা দেখছে হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আপনাদের এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট এন্ড ডিপার্টমেন্ট অফ হেলথ। ইউ ক্যান রাইট টু ইয়োর হেলথ সেক্রেটারি এন্ড ট্রান্সপোর্ট সেক্রেটারি। If you want data, Bangladesh High Commission will provide you data. We've got updated data. Thank you. Thank you. I would like to add one thing. And you see, the British government is telling us that they will be providing vaccine under COVAX. But till today, they have not given any. So you, Bangladesh British citizenship, you should start a campaign. And campaign works. Let me tell you my story. When the USA said Bangladesh do not qualify to get the vaccine, I requested my friends in USA, Bangladeshi and non-Bangladeshi, that we have 1.6 million people who got the first dose and they're waiting for the second dose, and it became a political crisis. So I asked our Bangladeshi community, you should send a letter and start a campaign, letter sending campaign. And they did. In 3 days, there's 1,650 professionals and doctors. They sent a petition to President Biden, and it was placed before him. And then they said, okay, Bangladesh should get it. So here in UK, you should start this campaign. UK should give, is a good friend of Bangladesh. They should also give vaccine bilaterally as well as under COVAX to Bangladesh. They have not given a single vaccine yet. They have been telling us that they will give $100 million to the COVAX. That much, but not a single vaccine has come to Bangladesh from UK till today. And we tried early, even when AstraZeneca was the Oxford, long time ago. But unfortunately, being a friend, they're still not complying anything. They're not sending any vaccine. Besides, in addition, they're putting extra restrictions on British Bangladesh. Thank you. Thank you so much. I have seen my friend from the Foreign Office has taken the note on his red notebook or something. We have got Daniel here, who is from Foreign Office. Daniel, we have seen what you have done. You have taken a note, and we are also taking the note as well. অসংখ্য ধন্যবাদ সবাইকে।
এখানে আসার জন্য এবং এর মাধ্যমে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি প্রায় শেষ হলো। তবে অনুষ্ঠান শেষের আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একটি তার নিজের লেখা একটি বই 21 শতকের পররাষ্ট্রনীতি উন্নয়ন এবং নেতৃত্ব, যেটি লিখেছেন ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের জন্য একটি বই এনেছেন। এটি এখন তিনি সেই বইটি তিনি হস্তান্তর করবেন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যানের কাছে। আমি যখন পররাষ্ট্রমন্ত্রী হলাম, so I was trying to find out যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো বই বের করেছে কিনা বাংলাদেশের ফরেন পলিসির উপরে। পেইনফুলি কোনো বই খুঁজেই পেলাম না, কোনো বই নাই। আজকে কত 50 বছর একটা বই নাই অন বাংলাদেশ ফরেন পলিসি। টিকবিটস পাওয়া যায় আর্টিকেল, বাট কোনো বই ঠই নাই। সো আই স্টার্টেড লিটল ওয়ার্ক, আর এইখানে আমার কিছু বক্তব্য আছে which shows যে আমাদের ফরেন পলিসি কি জিনিস। এবং ইতিমধ্যে আরেকটি বই, আরো কয়েকটি বই বের হচ্ছে। আমি আরো দু একটা সময়ের অভাবে হচ্ছে না, বাট ইট উইল বি ডান, যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কে আমাদের কি ধরনের ধ্যান ধারণা। এখানে আমার কিছু বক্তব্যগুলো আছে, তাই থেকে আপনারা বুঝতে পারবেন। আমি একটা প্রেজেন্ট দিচ্ছি, এটা বাজারে আছে, এইটা এনিবডি ক্যান ফাইন্ড ইট মার্কেট থেকে, বাট আই উড লাইক টু হ্যান্ড ওভার দিস গিফট টু আওয়ার জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদকে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের যারা এক্সিকিউটিভ কমিটিতে আছেন তাদেরকে আমি স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাবো এবং অনুষ্ঠানের শেষ কার্যক্রম ছবি তোলার জন্য আমন্ত্রণ জানাবো এবং এর পাশাপাশি আপনারা বাদে আমি সবার কাছে যাইব ইনশাআল্লাহ। আপনারা দয়া করে প্লাস সেই পর্যন্ত অপেক্ষা করুন। দেখবা ইনশাআল্লাহ। ওকে, ওদিকে লোক আজকে যেটার যারা এটারে অর্গানাইজ করছেন আমরা যে তারা এখন যারা সবে ফটোর ভিতরে আমাইবা আর আমরা লাইভ তারা ঢুকাইলাম ইনশাআল্লাহ। ওকে, দেখি লোকা। ওকে, জালালাবাদ প্রবাসী কল্যাণ যেটা, এটা আসলে আমরা ইউকের মাঝে অনেক তারা কাম করিয়া যায়। ভালো লাগে, দোয়া করবা যত ভাই বোন নকল আছেন সকলরে যেন আল্লাহ সাহায্য করেন, সকলের কষ্ট মেহনত আল্লাহ কবুল করেন। তো দেখি লোক ওই লাগি সব ভাই বোন নকল কেন। আর আমরা তো অনারেবল মিনিস্টার এখানে আছেন বাংলাদেশের, আল্লাহ যেন তানলে সঠিক কাম করার তৌফিক দেখা। তান যে দায়িত্ব আছে মনে রাখবা, কিয়ামতের দিন আল্লাহ সবার দায়িত্ব লাগি জিকেইবা, আপনারাও দিকেইবা, কিন্তু আপনার দায়িত্ব রে লাগিয়া যার দেখান দায়িত্ব আছে, যার বেশি দায়িত্ব আপনি আপনার ফ্যামিলি লাগি দায়িত্ব আপনার দিকে নিবা, আপনার ফ্যামিলি সম্পর্কে। এর বাদে যারা মেম্বার সাহেব আছেন এলাকার মেম্বার সাহেবের দায়িত্ব হিসাবে দিকেইবা নিব, যারা চেয়ারম্যান সাহেব আছেন এলাকার চেয়ারম্যান সাহেবের দায়িত্ব হিসাবে দেখে নিব, যারা এমপি সাহেব আছেন এমপি সাহেবের হিসাবে দায়িত্ব দেখে নিব, যারা মিনিস্টার আছেন তানরে একেবারে তান যে দায়িত্ব আছেন এই দায়িত্ব লাগে জিকে নিব। যদি দায়িত্ব ঠিকমতো পালন করেন না অবহেলা করেন তাহলে কিন্তু খবর আছে। তো দোয়া করবা আল্লাহ যারা দায়িত্ব দিচ্ছেন আল্লাহ যেন দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দিন, সবরে সুযোগ করে দিন। দায়িত্ব যদি না পালন করেন ওদিকে লোক আমরা টাওয়ার হামলেসর স্পিকার সাহেব কেন আছে কিতা কইলা ভাই ভাই যে আচ্ছা বাইর কিছু খামান না ওদিকে লোক এখানে আছেন। আমরা টাওয়ার হামলেসর কাউন্সিলর যখন আছেন, স্পিকার আছেন, কমিউনিটি নেতৃবৃন্দ আছেন, লিডার যখন আছেন। আপনার এখানে আজকে মনে রাখুন জানি এখানে কোনো দলীয় কোনো অনুষ্ঠান না, এখানে হইল গিয়ে আপনার সকল এবার নির্দলীয় অনুষ্ঠান একটা আমরা প্রবাসী সকল লইয়া আজকের এই অনুষ্ঠানটা হয়েছে। সো এটা এই অনুষ্ঠানটা হইল গিয়ে আপনার প্রবাসী সকল লাগিয়া প্রবাসী সকল লাগিয়ে এই অনুষ্ঠান আজকের অনুষ্ঠান। তো আপনারা শুনছেন আজকে আমরা সিলেটর যে কিতার তাই লাগে সিলেট আসলে সিলেট থেকে তাই ফাঁস করছেন তান সিটও লাগে সিলেটর আর বাংলাদেশের মিনিস্টার ফরেন মিনিস্টার। সো তার লাগি দোয়া করবেন। বসে পড়েন। আমাদের জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের পেট্রন
আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আমাদের সংগঠনের নতুন নাম উনি এখন অ্যানাউন্স করবেন। আমরা নামটা চেঞ্জ করতেছি বৃহত্তর স্বার্থে, উনি এই নামটা অ্যানাউন্স করবেন। আপনার নামটা তো প্রবাসী কল্যাণ, জেলার প্রবাসী কল্যাণ, এখানে জেলাবাদ ছাড়া অন্যরাও আছে। I think it could be a broad-based and it could be NRB organization or NRB. It could be a very broad-based instead of Jalalabad প্রবাসী কল্যাণ পরিষদ, এটা না করে NRB or NRB কল্যাণ, it could be NRB কল্যাণ পরিষদ, তাহলে অনেক সব NRB। আজকের জালালবাদের এটার নাম চেঞ্জ করিয়া এটা এনআরবি কল্যাণ পরিষদ নামটা দেওয়া হইতো, ও জিনিসটা আজকে খবর। ওকে, এখন ওকে আমরা গিয়ে আমরা অনেক ভাই বোনের নকল আছেন, তারা লগে একটু মাতি দেখাই বাজি যাইমু তার লগে মাতাইমু। আমরা এখন যারা আসেন এরারে দেখাইলাই ও দেখে লোকা এখানে সকলও আইসেন, উপস্থিত আছেন, অনেক সময় ধরে দেখা। ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। কিছু কইতা নি? ওকে, আমরা ওদিকে লোকা বইনে নকলই না আসেন, সকলও আইসেন। আমরা একমাত্র স্বার্থ হইল গিয়া কমিউনিটির স্বার্থ লাগিয়া। How are you, young man? You okay? Good. ওদিকে লোকা সোসাইটি আটে সবরে আপনারা একবার দেখাইলাই, দেখাই নেবে দেন গিয়া। ওকে, ওদিকে লোকা এরা ভাই নকল সকল কেন আসেন মাশাআল্লাহ। আপনারা দিছেন খেলকে মাতাইতা, খেলকে মাতাম কোন জানো ইনশাআল্লাহ। ওকে, ওদিকে লোকা আমরা রিনা বইনে নকল কেন আসেন, এখন কি সকলেরই মাথার লাগে আসলে বেশি থাকতে নাই, বিকজ এখন সব খানির টাইম, খানি লাগি রেডি যারা। ওদিকে লোকা খানি। ওকে, কারণ খানি এক জিনিস জানেন, খানির আগ লড়াই শেষ। ওকে, ওদিকে লোকা খানির আগ লড়াই শেষ। ওকে, তো বইনে নকল পুরা রেডি, খাইবার লাগিয়া আমরাও রেডি আছি খাইবার লাগিয়া ইনশাআল্লাহ। সামনের দিকে খাইলিম, খাইবার আগে কই আপনারা তারা সবরে দেখাইলাই, যারা যারা আজকে অ্যাটেন্ড করছেন প্রোগ্রামের মাঝে, আগেও দেখাইছে, ওখানে দেখাইছে, যারা ওখানে জয়েন হয়েছেন আপনারা প্রোগ্রামের বিগিনিং থেকে যদি দেখেন তো আপনারা জানতে পারবা আজকে আমরা প্রবাসী হলর পক্ষ থেকে কোন কোন দাবি রয়েছে আপনারা বিগিনিংও দেখলে জানতে পারবা। আর বাদে আমরা মিনিস্টারের এই দাবির ব্যাপারে কিতা হয়েছে এও আপনারা জানতে পারবা ইনশাআল্লাহ। ওকে, আপনারা কিছু কই জানেন? আপনি এটা আপনি বিও বাক্কা বেশি প্রবাসী জালালাবাদ প্রবাসী কল্যাণ সমিতি ইউকের পক্ষ থেকে আজকের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর আয়োজনে যে নৈশভোজের আয়োজন করা হচ্ছে, এখানে খুবই সুন্দর এবং খুবই সাবলীল একটা প্রোগ্রাম। আমরা প্রায় 1.5 বছর পরে আমরা লন্ডনে এইরকম একটা গেট টুগেদার একসবাই একত্রিত হতে পেরেছি এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ধৈর্য সহকারে এতগুলো প্রশ্ন শুনেছেন এবং প্রতিটা প্রশ্নের উত্তর দিয়েছেন। আমার মনে হয় প্রথম কোনো মন্ত্রী দেখলাম আমি যিনি প্রতিটা নাগরিকের কথা শুনলেন এবং প্রত্যেকটা প্রশ্নের একটা করে উত্তর দিয়েছেন। আমরা এখানে যারা আছি, আমরা হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমরা হবিগঞ্জ জেলার পক্ষ থেকে আমরা মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে উনার ব্যক্তিগত প্রচেষ্টায় এবং ঐকান্তিক প্রচেষ্টায় ঢাকা সিলেট 6 লেন হয়েছে এবং তানের খুবই গুরুত্বপূর্ণ আনসার যেটা ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে কার্যক্রম শুরু হয়েছে এবং খুবই আনন্দের বিষয় হচ্ছে যে আমাদের প্লেন সরাসরি সিলেট থেকে লন্ডনে আসবে। এটা হলো দীর্ঘদিনের দাবি। স্পেশাল থ্যাঙ্কস মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং বিমানমন্ত্রীকে এবং প্রবাসীদের বিভিন্ন অভাব অভিযোগ এবং বিশেষ করে বাংলাদেশ হাই কমিশনের সেবা এবং আমার মনে হয় বাংলাদেশ হাই কমিশন ইতিহাসের যুগে এই প্রথম খুবই ভালো সেবা এবং খুবই কর্মদক্ষ এবং খুবই ভালো সার্ভিস বাংলাদেশের হাই কমিশন এবং আমি মনে করি ওনাকে আরও 3 বছরের এক্সটেন্ড করা হোক। উনাকেই আমাদের এই লন্ডনের দরকার এবং সিলেট অনলাইন টিভিকে আমি ধন্যবাদ জানাই
যে আপনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, আমরা সবসময় দেখি এবং আপনার এই টিভির মাধ্যমে আমরা সবাইকে ধন্যবাদ জানাই। এবার আমার বক্তব্য জাজাকাল্লাহ খাইরান ভাই, সুন্দর করে সব কিছু খোয়ার লাগিয়া এখন কো আসছে দেয় না আমার আমদাদ ভাই লেখছেন লাগে এখন বিয়ার খানি জয় সিলেট ডেভেলপমেন্ট লিডার আমাদের হবিগঞ্জ জেলা আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভাই। আজকে এই জালালাবাদ পরিষদের আয়োজনে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যে প্রোগ্রাম আয়োজন করা হয়েছে এতে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমাদের বিভিন্ন প্রশ্ন উত্তর দিয়েছেন, আমরা খুশি। হাই কমিশনের সেবা, এয়ারপোর্টের সেবা সহ অনেক কিছু উনি উত্তরণের আশ্বাস দিয়েছেন, আমরা এই আশ্বাসে অনেক খুশি এবং প্রবাসী কল্যাণ পরিষদকে ধন্যবাদ, সিলেট অনলাইন টিভিকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। এখন আসলে সব খানিত বিজি খাওয়াইলাই আমরা সরি দেখি লোকা সব খানিত মাশাআল্লাহ। আমিও খাইমু একটু পরে, আপনারা দেখাইলাই দেখানির বাদে গিয়া খাইমু। ও দেখি লোকা আমিন ভাই খাইলক কাজয় ভাই শেখ ইয়াহিয়া ভাই খাইমু মৌলানা সাহেব দোয়া করবা ইনশাআল্লাহ। আপনারা দেখাইলাই তো দেখাইয়া একবাদে গিয়া খাইলিমু। হয়তো আপনারা অনেক আসুন, আপনারা চিনুন তারারে এর লাগে কই দেখাইলাই তো আপনারা চিনি লিতে পারবা। আগে একবার দেখাইছিলাম, এখন আরোবার দেখাইলাই। ও দেখি লোকা সকলে কেন আসুন, জয় জয় জয়। ও দেখি লোকা এই বাই নহলে অনেক কষ্ট করছেন, তারার কষ্টের কারণে আজকে প্রোগ্রামটা সার্থক হয়েছে। সকলকে ধন্যবাদ। ওকে ইনশাআল্লাহ এখন দেখাইলাই ও টেবিলর বাইন্তরে ওই দেখি লোকা আমরা লগে একটু তোরা জিকিরও করিলাই এখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জয় খাইমু ইনশাআল্লাহ। ও দেখি লোকা আপনি খাইতে না, জয় আমি খাইমু ইনশাআল্লাহ পরে। আপনারা দেখাইলাই দেখানির বা দেখাইলে মই কারণ আমরা সব কমিউনিটি লিডার সকল আসেন, বড় বড় ভাই নকল আসেন, আলিমুলামা আসেন, ভাই বই নাই সব আসেন। দেখি লোকা মাশাআল্লাহ এখন কুলাই গেছে একেবারে আমরা দেশের জেলা হইন বিয়ার খানির মতো আলহামদুলিল্লাহ সব এনজয় করা খানিরে। আমরা গ্রেটার সিলেটের নেতৃবৃন্দ হলো আসেন কেন জয় ইনশাআল্লাহ। দেখি লোকা সকলরে জয় খাইমু মৌলানা সাহেব খাইমু ইনশাআল্লাহ। দেখাইলে আপনারা বা দেখাইলে ইনশাআল্লাহ। ওকে ও দেখি লোকা সকলও আসেন কেন আমরা ব্রিকলেন ফিনান্স সার্ভিসের ডাইরেক্টর ফারুক ভাই না আসেন। ওকে ও দেখি লোকা কেন জয় ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন নি? ওকে ও দেখি লোকা জয় খাইমু ইনশাআল্লাহ। আগে আপনারা দেখাইলাই ওকে ও দেখি লোকা বাইরে ও দেখি লোকা ওকে থ্যাংক ইউ ভাই জাযাকাল্লাহু খাইরান। খাইলোকা ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আপনারা দেও কিছু কইতা নি আপনারা? ওকে জয় সেলিম ভাই কিছু কইতা নি? ওকে ধন্যবাদ। আমি সিলেট অনলাইনের আমি আজকে কখন কথা হইলাম বাইরে, আমি ধন্যবাদ জানাই বিশেষভাবে যে আজকে আমার নাম হলো সেলিম আহমদ চৌধুরী, আমি এলাম লন্ডন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুক্তরাজ্য নিরাপদ সড়কের সভাপতি। আমি বিশেষভাবে তারা ধন্যবাদ জানাই, তারা আপনার টিভিটা দেখুন যেন সব সময় খুবই সুন্দর আছে। আমি মনে করি বালা, আমি ধন্যবাদ জানাই এলাম বাইরে। থ্যাংক ইউ ব্রাদার। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনারা আজকে আমরা এই প্রোগ্রামটা লাইভ কাস্ট করার লাগে। আমি সাউথ লন্ডন আওয়ামী লীগের সেক্রেটারি নিজামুল হক নজমুল। আজকের অনুষ্ঠানে আপনি আইছেন, আজকে উপস্থিতি প্রাণবন্ত হয়েছে অনুষ্ঠান। আর আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন, মূল্যবান বক্তব্য রাখছেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মুমিন সাহেব মূল্যবান বক্তব্য রাখছেন। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আপনাকে বিশেষ করে আবার আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং সিলেট টিভিকে দেখার জন্য, সিলেটি অনলাইনকে দেখার জন্য সবাইকে অনুরোধ করব এবং আপনার উত্তর কামনা করি, সমৃদ্ধি কামনা করি। ধন্যবাদ আপনাকে। ওকে এখন আমরা বাইন্তরে দেখাইছি, এখন আমরা ওসাইটে বাইন্তরে বইনন্তরে দেখাইলাই গিয়া ওই দোকা জয় ভাই ভালো আছেন? জয় কাকা ওকা 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 থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকে একটা সুন্দর আয়োজন, আপনি আমরা খুব সার্ভিস ও বালা সবর অভিমত নিরা আর আপনারা তুই আমরা খাইরাম আছে, খুব খারাপ লাগে।
কষ্ট লাগে। ধন্যবাদ আপনারে সুযোগ দেওয়ার লাগে। থ্যাংক ইউ। My name is Faisal and we love Sylhet to London. Thank you. SylhetiOnline ভাই। Oh, SylhetiOnline. We love it. Thank you. জাযাকাল্লাহ খাইরান ভাই, আমার পুরানা ফ্রেন্ড, বুঝছেন মনে হয় আমি ওই চ্যানেলে ওখানে আছি, বাট অনেকে জানেন না লাগিয়া, সো আপনারা কেউ রাগ করবা না, বুঝছেন। দেখি লোকা আমরা এখানে আসেন কমিউনিটি নেতৃবৃন্দ হল আসেন, বুঝছেন, সবও আছেন আপনারা দেখি লোকা এখানেও আসেন, সব জায়গাতে আসেন আপনারা কেউ কেউ চিন্তা নিয়ে একটু কইবা ইনশাআল্লাহ। বইনাইতে এখন খানির চলের, খানির জুম বালা চলের, এখন দেখিলে আমরা আপনারা ও সাইড দেখাইলাই একটু আমরা বাইনতে এখন সবও খানিতে আসেন মাশাআল্লাহ। বিয়ার খানি চলের আলহামদুলিল্লাহ, পেট বরিয়া খাইবা, বহুত কষ্ট করিও পাইছেন বাইসা বখল যে খাইমু কিছু কইতা নি আপনি না, ওকে যে আমি খাইমু একটু পরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। দেখলো কাইনা আলিম উলামা হলো আছেন, আমরা দেখি হাবিব সাহেব আছেন খায়রা মাশাআল্লাহ হোকা। ও দেখি লোকা আসসালামু আলাইকুম যে ভাই খাইমু ইনশাআল্লাহ। হাবিব সাহেব ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমরা হাবিব সাহেব দেখাইলাই, হাবিব সাহেব আছেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ। দোয়া করবা কিছু কইতা নি আপনি? জি না ওকে ইনশাআল্লাহ। ওকে হাবিব সাহেব খানি তখন খাওয়ার সময় নাই যে জাযাকাল্লাহ খাইর দেখাইলে ও সাইটে দিয়ে আমরা বড় বড় ভাই নকল আছেন আপনারা মাশাআল্লাহ। আমরা সিলেটি অনলাইন টেলিভিশনে আমি আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আর আজকের প্রোগ্রাম মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এম এ মোমিন সাহেব এসে যে সুন্দর বক্তব্য দিয়েছেন, গুছালো বক্তব্য দিয়েছেন, এর জন্য আমরা সন্তুষ্ট বাংলাদেশের হাই কমিশনের প্রতি। হাই কমিশন যেভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে, আর আজকের এই আয়োজক যারা ছিলেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর। আর যারা খাবার পরিবেশন করছেন সেই খাবার কোম্পানিকেও গ্র্যান্ড রসোই প্লাস কাবাবটা কোন কোম্পানির? গ্র্যান্ড রসোই, তাদের নিজস্ব সব প্রোডাক্ট, এক্সেলেন্ট খাবার, সবাই মিলে আমরা খুব এনজয় করছি। সকলের প্রতি থাকলো শুভকামনা, আবারও দেখা হবে কোনো এক মিটিংয়ে। ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। আমরা সবাই কিন্তু খাইয়া খুব এনজয় কররা, সবাই খানের প্রশংসা কররা। জয় খানি লাগিয়া নানি আলাদা ফ্লেভার আছে। আর আমার বন্ধু ইদানিং নানি যত বিয়ার অনুষ্ঠানও গেছি, এমন কোনো অনুষ্ঠান নাই যে 5 স্টার খাবার সার্ভিস পাইছি না। আমি অত মজার খানি হয়েছে। আর আজকের মিটিং করে যে ভিআইপি সকল উপস্থিত হয়েছেন, দাওয়াত দিয়েও মানুষের অত মানুষ জানা যায় না। ডক্টর মোমিন সাহেবের প্রতি আলাদা মানুষের সমমর্মিতা রয়েছে। বিশেষ করিয়া ডক্টর মোমিন সাহেবে অত্যন্ত সুন্দরভাবে গুছালো বক্তব্য রাখছেন, আমরা সকল সন্তুষ্ট হয়েছি। বিশেষ করে বাংলাদেশ হাই কমিশনারের পক্ষ থেকে মাননীয় হাই কমিশনার অত্যন্ত সুন্দরভাবে তার সার্ভিস করে এক্সপ্লেন করছেন, প্রবাসী সকল অনেক খুশি হয়েছেন। আর আজকের খাবার তো সুপার। আর বিশেষ করিয়া সিলেট অনলাইনকে ধন্যবাদ দেই, যেখানেই আমরা সমস্যার মধ্যে আছি সিলেট অনলাইন ওখানে গিয়ে আমরা খবরটা রাখে। হাজার হাজার দেশ বিদেশ থেকে বন্ধু বান্ধব যারা দেখেন সিলেট অনলাইন, আমি একজন সিলেট অনলাইনের ব্যক্তিগতভাবে একজন ফান, এবং বিশেষ করে সিলেটের অনলাইনের অনেক বড় বড় বালা কাজ করে। আমি ব্যক্তিগত পক্ষ থেকে তার কাজগুলোর অগ্রসর করার লাগে আবারও ধন্যবাদ দিলাম। আমরা টেবুলের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের অত্যন্ত সুন্দর খাবার হয়েছে। আমার বন্ধু সারবালি হয়েছেন খালকার দাওয়াত পাইলিছেন আরেকটা। আমরা এই তিনটা টেবুলের পক্ষ থেকে সিলেট অনলাইন এবং মানে বিশেষ করিয়া অত্যন্ত চমৎকার অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানত যারা অতিথি সকল আইছেন দূর দূরান্ত থেকে, এবং এই সকল অতিথি সকলের সন্তুষ্ট করিয়া যে খাবার আপ্যায়ন করা লাগিয়া যে দায়িত্ব নিচ্ছে শাহেদ সাহেবকে আবারও ধন্যবাদ দিলাম। ধন্যবাদ সকল। খুব সুন্দর করে আমরা সিলেটি অনলাইনের প্রশংসা করা লাগে। আল্লাহ যাদা দুঃখা দোয়া করবা। আমরা সব সময় সমাজের লাগে বালা খাম করিয়া দিতাম, তুলিয়া ধরতাম, যারা বালা খাম করেন তারা সমাজও ইনশাআল্লাহ। ও দেখাইলাই ওখানকে আছি আমরা ও সাইডে দিয়া, এই সাইডে দিয়া খানি চলের আপনারা আগে মাতাইছি তার লগে। এখন দেখি লোকা সবও খানিত, তখন খানিত কেউ ডিস্টার্ব করতাম নাই, খালি আপনারা দেখাইলিম। ও দেখি লোকা ইনশাআল্লাহ সবাই আসেন। এখন আমরা দেখাইলিম ও সাইডে দি গিয়া। ও দেখি লোকা ও সাইটর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার।
দেখি লোকা এই সাইড শেষ ওখান দেখি লোকা আমরার মেইন যে প্রধান অতিথি আজকের এখানোর মেইন আকর্ষণ তান্ডে লইয়া দেরা আমার এক ভাইয়ে মাশাআল্লাহ তাই নিজেও লইয়া খায়রা খুব ভাল লাগে আর আজকে তান বক্তৃতাটা অতার লাগে ভাল লাগছে আরও বেশি তাই কইছেন তাই নিজে এখন প্রবাসী আসলা তাই জানোই প্রবাসী সকলের দুঃখ কষ্ট সো এই জিনিসটা আসলে খুব ভাল লাগছে কারণ নিজের কষ্ট যদি আরেকজনে এখানে থাকেন তাহলে বোঝা যায় কতক্ষণ আমরা প্রবাসী সকলে চাইন কষ্টরে ফিল করেন বুঝছেন সো জাযাকাল্লাহ খাইরান আপনারা সকলে যেনে আপনারা এতক্ষণ পর্যন্ত সিলেটি অনলাইনের লগে আসেন সিলেটি অনলাইনও আপনারা দেখরা সিলেটি অনলাইনে আপনারা বালা পাইন দোয়া করবা আমরা যাতে প্রত্যেক সময় বালা কাম করিয়া দিতাম পারি সমাজের লাগিয়া আর আমরা বাংলাদেশে যে দায়িত্বশীল আছেন যে কোনো জায়গাতে আপনি দায়িত্বশীল আছেন আপনি প্লিজ আপনার কামটা আপনি দায়িত্বটা সঠিকভাবে আদায় করিয়া দিবা মনে রাখবা আপনার দায়িত্ব লাগে কিয়ামতের দিন আল্লাহ জিকেইবা যে না আপনার কাছে যে দায়িত্ব আছিল আপনি দায়িত্বটা সঠিকভাবে পালন করছেন কিনা না আপনি যদি সঠিকভাবে না করিয়া থাকেন তাহলে এটার লাগে আপনি দায়বদ্ধতা করা আছে জবাবদিহি করা লাগবে আশিক ভাই আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার আজকে আমাদের এই লন্ডনে ইমপ্রেশন হলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আসছিলেন এখানে আমাদের যে প্রোগ্রামটা ছিল আপনারা প্রথম থেকে উপভোগ করছেন এবং এই প্রোগ্রাম উপভোগ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমরা অনেক ইস্যু নিয়ে কথা বলেছি প্রবাসীদের দাবি দেয় নিয়ে কথা বলেছি এবং আমরা আশা করি আমরা কিছুটা হলেও আমরা এই আপনাদের আপনাদেরকে সহযোগিতা করতে পেরেছি এবং আমি আশা করব আপনারা সিলেটি অনলাইন টিভিতে থাকবেন এবং আরও ভালো ভালো প্রোগ্রাম দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও প্রবাসীর জন্য কাজ করতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ আশিক ভাই লাগে আমরা এই প্রবাসী সমাজ কল্যাণের যে প্রেসিডেন্ট তান জালালাবাদ এটার সো তার লাগে দোয়া করবা তান যখন আমার শেখে হয়েছেন মন্ত্রী সাহেবরে মাথাইবার লাগে আসলে তারা আগেও হয়েছেন মন্ত্রী সাহেব কেন আর এখন মাথানি হইতো না সো একটু স্ট্রিক্ট হয়েছেন যখন এলাকান ডাইরেক্ট না মাতানিটা আমরা মনে করি ঠিক আছে সো ইনশাআল্লাহ আপনারা তো সব অন্তঃসব মন্ত্রী সাহেবের মাথা শুনছেন সো তে আর আপনারা তো অলরেডি জানরা তো আবার দেখি লোকা সিলেটি অনলাইনও লাইভও আমরা মন্ত্রী সাহেবরে শুনছেন আর আপনারা যে জিনিসের দায়িত্ব লাগে হইতাম যে আপনারা প্রত্যেক মানুষের লাগে আমরা দায়িত্বশীল আমরা প্রত্যেকের দায়িত্ব লাগে জিকানি হইব আমরা যদি আমরা দায়িত্ব সঠিকভাবে আদায় করি না তাহলে আমরা জবাব দিয়ে করা লাগবো আপনারা যে কোনো জায়গায় এলাকার না যেন খালি মন্ত্রী হইছেন আর মিনিস্টার হইছেন তার উপরে দায়িত্ব যে না আমরা সবই দায়িত্বশীল সবরে আমরা দায়িত্ব সঠিকভাবে আদায় করা লাগবো যদি আমরা আদায় করি না তাহলে আমরা দায়িত্ব কি যাইব আপনি যদি আপনার ফ্যামিলি লাগে দায়িত্বশীল হইবা তা আপনার ফ্যামিলির দায়িত্ব আদায় করবা আপনি যদি ওই আপনার একটা দোকানের দায়িত্বশীল আছেন আপনার দোকানটা আদায় করবা আপনি যদি বাপ হিসাবে দায়িত্বশীল থাকেন আপনার আওলাদের উপরে যে আপনার দায়িত্ব আছে সঠিকভাবে আদায় করবা আপনি ভাই হিসাবে যদি দায়িত্বশীল থাকেন আপনার বোনের উপরে আপনাদের দায়িত্ব আছে আপনি আদায় করবা বুঝছেন সো ও দেখলাম আমরা ঠাওয়া আমলেশ্বর স্পিকার এখানে আছেন ভাই তো আমরা অনেক আরও মানুষ অনেক আছেন আইসি না এখানে আপনারা আজ দেখিল এক টেবিলে মানে এক রুমের চাদর ভিতরে আমরা ব্রিটেনের সকল ভাই বোন নকলে দেখরা বাট এরা সকল নাই বলতে মাত্র কয়েকজন দেখরা আরও অনেক আছেন আমরা সিলেটি বাঙালি ভাই বোন নকল সব জায়গাত সো দোয়া করবা সবর লাগিয়া ওখানে আমরা দেখিলে ওখানে আছেন আমরা গ্রেটার সিলেটর সম্মানিত নেতৃবৃন্দ আছেন ভাই আপনার একটু নাম পরিচয় জি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইসবাউদ্দিন আমি গ্রেটার সিলেট সাউথ রিজনের চেয়ার আজকের সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে আর জেলার প্রবাসী কল্যাণ তারা যে আয়োজন করছে তারা আমি আমার পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর আমরা অনেক জিনিস আজকে উপস্থাপন করা হয়েছে প্রবাসী হলর আর সুন্দরভাবে আনসারও দিয়েছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ওনার পক্ষে আমাদের জন্য অনেক কিছু করতেছেন ওনার সময় অনুযায়ী আমাদের প্রবাসী বন্ধু
প্রবাসী হিসাবে আমাদের ওনাদের অনেক সহযোগিতা করেছেন। ভবিষ্যতে আমরা প্রবাসীর কোনো সমস্যার সমাধানের জন্য ওনার কাছে আপনারা যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইরান খাইলিম, জাযাকাল্লাহ খাইরান ভাই, আপনি খুব সুন্দর করে কইছেন। ওখন আয়ুকা ইনো দেখিলাই আমার সকল মায়ার বই নাই নহল ইনো বইয়া খায়রা দেখিলকা মায়ার বই নাই নহল দে। ওকে মাশাআল্লাহ। ওই দোকা আপনারা সিলেটি অনলাইনে সবে চিন্তা ই মায়ার বই নাই নহল দে। লুৎফা ফাসন, জুসনা ফাসন, জুসনা ফা আজকের প্রোগ্রামের একটু কমপ্লিট। আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা অনেক বড় অনুষ্ঠান আইছি যে আমরা খুব খুব ভালো লাগছে যে তারা আমরা কোয়েশ্চেন লিসেন করা, তারা ইনভেস্টিগেট করা, তারা কাজ করা যে আমরা লাগি হেল্প হইতো, আমরা বিদেশি হল লাগি লাইফ ইমপ্রুভ হইতো ইন দ্য ফর বাংলাদেশের লাগি কমিউনিকেশন মো ক্লিয়ার হইতো। ইনশাল্লাহ তারা লিসেন করা দেখা যাইব ইনশাল্লাহ কতকুটো লিসেন করা কতখান অ্যাকশন হয়। আমরা এখানে অনেক মানুষ হয়েছে, অনেক চিন্তা স্পেসিফিকলি আমারও বইনে হয়েছিলা যে বাংলাদেশ বিমানের এয়ারলাইন টিকেট আরো জনকে রেইজ করছিল যে আমরা এই দেশে যে আমরা ইনভেস্ট করতাম বাংলাদেশে গিয়া যে আমরা সিকিউরিটি কিতা আর আমরা ফ্রড ওটা সবটা ক্লিয়ার হইব নি। সুন্দর সুন্দর আনসার শুনছি আলহামদুলিল্লাহ। আমরা চাইলাম আরো আল্লাহ প্রোগ্রাম হইতো, আরো তারা লিসেন করতাম ইনশাল্লাহ। অ্যান্ড আমরা খুব ধন্য টু আমি যে কোয়েশ্চেন করছিলাম যে অন্য বিমানটা কি বাংলাদেশ বিমানের প্রাইসটা বেশি বাংলাদেশে যাইতে, আর সিলেট ডাইরেক্ট কোনো ফ্লাইটে ল্যান্ড করা যান না, খালি মাত্র বাংলাদেশ বিমান ল্যান্ড করা যান। আর বাংলাদেশ বিমানে গেলে কি আমরা একটু কষ্ট কম হয়, অন্য এয়ারলাইনে গেলে আমরা কষ্ট বেশি হয়, যেহেতু ঢাকা যাওয়ার পরে বদলাইয়া লোকাল ফ্লাইটে যাওয়ার নাকি সিলেট, তারপরে কষ্ট হয় বেশি আওয়ার সময়ও যাওয়ার সময়। সো আমরা যেহেতু বিমানের দাম বেশি, আমরা যাইতে বাধ্য হই কষ্ট কম করবার লাগি। সো ওটা আমি যে কইছি ডক্টর মোমিনরে যে আমরা এটা অন্য এয়ারলাইনের সাথে কম্প্যাটেবল করবার লাগি, যে ওটা এয়ারলাইনের প্রাইসটা বাংলাদেশ এয়ারলাইনের প্রাইসটা কমাইবার লাগি। আর সো আমরা যদি কমাই নাকি আমরা যে নতুন প্রজন্ম তারা বাংলাদেশে যাইতে বাধ্য হইবা বা যাইতে পছন্দ করবা, প্রাইসে একটু অ্যাট্রাক্ট করবো। আর যারা ফ্যামিলি বড় আছেন তারা সব ফ্যামিলি যাইবা বাংলাদেশেও ইচ্ছা থাকবো, আর বেড়াইতে সব সময় যাইতা পারবা, এফোর্ড করতে পারবা। এখন বুঝিন এক ফ্যামিলির মাঝে 8 জন বা 10 জন থাকেন, আর 1000 পাউন্ড কইরা টিকিট হয়, অনেক টাকা লাগি যায়, 8,000 9,000 বা 10,000 ফ্যামিলি। এটা সবার লাগি সম্ভব নাই যে প্রত্যেক বছর বাংলাদেশে যাইতা। বুঝিন অন্য এয়ারলাইনের মতন 500 হয়, তাহলে বছরে একবার যাওয়ার সম্ভাবনা আছে। লাগি যে আমরা ওটা কি ডক্টর এই মোমিন দেখো ইসলাম যে কোয়েশ্চেন করছিলাম যে ওইটা তাই একটু তদন্ত করার লাগি যে আমরা বাংলাদেশ বিমানের এয়ারলাইনটা একটু কমাইয়া আনবার লাগি, যে কোনো কিছু করা যায়। তাই কোনো একটা উত্তর দিতে পারছই না, হইসন এটা তাইনও এগ্রি করইন, আর এটা খবর নেওয়া দেখবা যে এটা যদি কিছু করা যায়নি। আমরা সব বিদেশির একটা অনুরোধ যে এটাতে একটু গুরুত্ব দিয়ে দেখার লাগি, আর এটা এয়ারলাইন বাংলাদেশ বিমানের কষ্টটা কমাইবার লাগি। সো আমিনুর ভাই এবলা তো একটু বিজি থাকিয়েছেন, আইসে না। তখন আমরা মিষ্টি খাওয়াই, মিষ্টি মুখ করবার লাগি যে ওটা আনসার যে সব কিছু বালা রকম দেওয়া হয়েছে না বা আমরা ইচ্ছা অনুযায়ী হয়েছে না, এটা দিয়ে রাগ কইরা যাইতাম না, বাসাত মিষ্টি খাইয়া খুশি হইয়া যাইতাম। আর আমিনের বাইরেও আমরা মিষ্টি খাওয়াইছি, আমরা টেবিল থাকি, এখন আমরা টেবিলের মিষ্টি কম হইতে পারে। বা খানি খুব নাইস হয়েছে, আয়োজন আজকের খুব একটা নাইস হইয়া হয়েছে, আর সবর পছন্দ হয়েছে খানি। ওকে ওকে, আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খাইরান। আমার আরো বই আছেন তাই লাইভ আইতা চাইরা না, বাট তান্ডে কইরাম আমি আপনারা কইছিলাম মানে কেন সব আমার বই নেই নকল, ওই দোকা বই নেই তোর দ্বারা অত খানো গেছি কিন্তু কেউ খাওয়াইছই না, বই নেই তোর দ্বারা আমার বাদে আমার মিষ্টি খাওয়াইছই, আলহামদুলিল্লাহ। তো দোয়া করবো আমার বই নেই তো লাগে, ভাই বই নেই তোর মায়াও একটা থাকে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। লগে দুলাভাই আজকে দেখলাম, তো দুলাভাই আসসালামু আলাইকুম।
কিছু কই দেন ভাই ওকে ওকে আমি মিষ্টি খাইছি এখন গো আমি খানি খাইমু পরে দুলাভাই কোকা কিছু হ্যাঁ দুলাভাই একটু শর্মাই রাখুন দুলাভাই হলে তো শর্মাই না দামান কুটুম বাবা দামান হলে একটু শর্মাই দুলাভাই তো নাইনি এলাই শর্মাইরা একটু মিষ্টি ডাবল খাবাইবা দুলাভাই রে খাবাইছেন নি কই দেখিছেন দুলাভাই প্লেটও মিষ্টি মিষ্টি আছে দেখিছেন ওই আছে খায়রা পানি ডাইলা খায়রা মাশাআল্লাহ দুলাভাই ও ডায়াবেটিস হইছি বই লাগে খাওয়াইলে না ও মাশাআল্লাহ তো ঠিক আছে দুলাভাইয়ের মিষ্টিটা আমি খাইলি মনে ওকে আপা ডায়াবেটিস হইছি মনে কো ওই ডায়াবেটিস হইতো ওকে মাশাআল্লাহ ওখানে আমরা রোড সাইডে একটু দেখাইলাই বাইন করে ও দেখি লোকা আমরা এখন যারা বাইন হল খায়রানি আপনারা আমার চেয়ার কই গেল আমার খানিও তো আইছে পরে খাইরাম ওই দোকা আমার চেয়ার ওটা আছে খাইলিম একটু পরে ইনশাআল্লাহ তো আপনারা দেখাইলাই আর দেখি লোক আমরা সকল সাংবাদিক বা নকল বইনে নকল ইকানো আসই তো আপনারা কইছিলেন আমি একটু পরে খাইমু কিসমত তাহলে পরে খাইমু ইনশাআল্লাহ রাজা ভাই কিছু কও আজকে আসলে সুন্দর একটি প্রোগ্রাম ছিল বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী এখানে আসছেন এবং তার সৌজন্যে তাকে প্রধান অতিথি করে এখানে একটি চমৎকার অনুষ্ঠান হলো এবং এখানে হাই কমিশনার উপস্থিত ছিলেন এখানে প্রোগ্রাম শেষে খাওয়া দাওয়া হচ্ছে আসলে চমৎকার এই প্রোগ্রামটি এবং পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন যেমন রেড জোন থেকে কিভাবে বাংলাদেশ সরে যেতে পারে গ্রিন বা আমবার জোনে আসতে পারে সেই ব্যাপারে পরামর্শ হচ্ছে সেই সাথে পরামর্শ হচ্ছে আরও বিভিন্ন স্টুডেন্টরা প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলো উত্তর দিয়েছেন আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সেই সাথে এখানে কমিউনিটির বিভিন্ন স্তরের লোকেরা উপস্থিত ছিলেন এবং উনি সবচেয়ে বেশি এনআরবি ডেটটা উনি ঠিক করে দিয়েছেন যে 30শে ডিসেম্বর এনআরবি ডেটটা ফিক্সড হয়েছে এবং জালালাবাদ কল্যাণ পরিষদ যেটা ছিল সেটাকে এনআরবি কল্যাণ পরিষদ নামে উনি বৃহৎ আকার ধারণ করে দিয়েছেন আমরা যাবাই আপনারা যাবাই যে সবাই সিনিয়র আমরা চ্যানেলে সব যে খাইরাম ইনশাআল্লাহ আসেনি ওকে খাইমু না ইনশাআল্লাহ ভাই কিছু কই জানি আজকের প্রোগ্রাম সম্পর্কে সামাজিক ভাই ভালো আছেন আমাদের কিছু কই জানি আপনারা লাইভ ওকে ইনশাআল্লাহ ওকে সো আমরা খাইরাম আরাম আমি তো বিদায় দিয়ে আইও তাই জি জি আরাম ইনশাআল্লাহ বিদায়টা দিয়ে আইও ওকে আপনারা এখন বিদায় তো আপনারা দিতাম জানে স্যার না কারণ আপনারা দেখাইতাম স্যারাম সব ভাই বইনাই নকল দে ওই দেখি লোকা সকল দেখুন একবারে ওই দেখি লোকা আস্তে আস্তে খানি শেষ তো ওখানে যাওয়ার কি ভালো হইব তো আপনারা একটু দেখাইলিম আসসালামু আলাইকুম আমার নাম জসিমউদ্দিন আমার দেশের বাড়ি নবীগঞ্জ বাগাউড়া জি সিলেট অনলাইন বাইরে আমরা ধন্যবাদ তাই প্রায় সময়ই আমরা বালা বালা জিনিস দেখাই এটার লাগি তাদের ধন্যবাদ দেওয়া যায় আর তাদের মাধ্যমে আমরা অনেক কিছু জানতাম পারি তেমনি আজকে এই প্রোগ্রামে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সাহেবের প্রোগ্রামে খাবার করছেন আপনারাও বলতে জানছেন আমরা আশা করি আসলাম এই মিটিংয়ে যাতে আমরা রেড লিস্ট থেকে বাড়াই আসতাম পারি আমরা দেশে যাতায়াত করতাম পারি এই আশা ব্যক্ত নিয়ে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম জাযাকাল্লাহ খাইরান ভাই আপনারে সুন্দর করে খাওয়ার লাগিয়া অখনকো আমার ফটো শো হয়েছে ফটো শো হইব আপনারা উপরে উঠে একটু দেখাইলাই প্রোগ্রামও ওইদিকে লোকা কত মানুষ শিখানো আছে হাস্তা হল হয়েছে খানা খানায় বরা ওই দেখি লোকা ও দেখলানি আপনারা সকলে মাশাআল্লাহ অনেক খায়রা অনেক খাইছেন খাইয়া যায়রা তো সকলে আপনারা দেখি লোকা ও দেখি লোকা বই নাই নকল সবরে আর আপনারা জিকির করতে বলবা না জানেন আপনারা আমিনুর চৌধুরী ভাই লাইভ তাহলে জিকির করা লাগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম খান আপনারা অনেক কষ্ট করে লাইভ দেখরা কষ্টর তখন আপনারা তো কষ্টর বেনিফিট কিতে হইতো আমরার খরচর সময় নষ্টর এইটার মধ্যে কিছু ফায়দা হইতো না তো ফায়দা হইল কি আমরার জিকির বুঝছেন এই ফায়দাটা হইল জিকির আর জিকির আমরা বেশি বেশি করে করমু জিকির ফলে লাভ হইব খারাপ আমার নিজের লাভ হইব কারণ হাদিস হইল কি যে মানুষ একবার সুবহানাল্লাহ কইন একবার আলহামদুলিল্লাহ কইন
একবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কইনে তাসবিহ পড়ুন আসমান আর জমিনের নিচে যত খালি জায়গা আছে সব খালি জায়গায় আল্লাহ নেকি দিয়ে বইরা দিলেন সো এর লাগে আমরা বেশি বেশি করি আল্লাহর জিকির ফরমু সো প্লিজ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এসব জিকির ফরমু আর আপনারা আজকে শুনছেন আমরা প্রোগ্রামের মাঝে যে দাবি দাওয়া হইছিল আশা করিব আমরা প্রবাসী সকলের দাবি দাওয়া আমরা প্রবাসী সকলের ভোটার অধিকার আমরা বিমানের যে হয়রানি আছে ইটারে বন্ধ করা এর বাদে আমরা টিকেটও আমরা স্পেশালি লন্ডন থেকে যাই হইলে দেখা যায় 1200-1500 টিকেট হয়ে যায় অনেক ফ্যামিলি লইয়া যাওয়া ডিফিকাল্ট হয়ে যায় এটা প্রাইস ব্যাপারে মাত হইছে আর একটা খুশির নিউজ হলে আমরা যারা লন্ডন আছেন আপনারা জানবা আমরা হাই কমিশনার অফিসে যাইতে হইলে আমরা অনেক দূরে গিয়ে যাওয়া লাগে এই জায়গা গাড়ি পার্ক করা যায় না ডিফিকাল্ট খুব এক্সপেন্সিভ এরিয়া তো আমরা রিকোয়েস্ট করা হয়েছে আমরা বাঙালি এরিয়া যেটা ওখানে সপ্তাহে একদিন একটা অফিসের মাঝে আমরা অ্যাডভাইস করতা তো এখানে আমরা কোভিড-19 কয়েকদিনের ভিতরে আশা করি এটা ওপেন করে যাব সো আমরা যে রাজ্য আছি কিতাত আছি যারা বাংলা টাউন এরিয়াত আছি দরকার আই থিঙ্ক হয়তো ঠাওয়ার হামলেসের ভিতরেও এই কার্যক্রমটা আসলে হয়তো হয়ে যাব ইনশাআল্লাহ দোয়া করবা আর আমরা যে ডাইরেক্ট ফ্লাইটের লাগিও কোয়েকশন আমি নিজেও করছিলাম লেখিয়া বা তাই যেহেতু হইসই আমরা তাই এটা তো মানে বিমান মন্ত্রণালয়ের লগে মাত হইব সো দোয়া করবা আমরা সব ভালো থাকবা আর আমার মাথা কথা বলিলে মাফ করে দেওয়া অনেকরে দেখাইছি অনেকের লগে মারছি আমরা মানুষ মানে ভুল হইতে পারে এখানে কোনো খাটখুট না সব আমরা লাইভ প্রোগ্রাম করছি লাইভ প্রোগ্রামও মারছি আমরা সো আমরা মানে ভুল হয়ে যেতে পারে তো আপনার আমরা ভুলটারে আমরা ইনবক্সও হইবা তখন আমরা চেষ্টা করবো এটারে কারেকশন করতাম আর আপনারা আমরা এখনও যারা লাইক করছেন না সিলেক্ট নাই প্লিজ লাইক করবা আমরা ইউটিউব চ্যানেল আছে টিকটকও আছি আমরা দেখবা আপনারা দেখিয়া যদি বালা ফাইনতে লাইক করবা ফলো করবা নাইলে লাইকও করবা না ফলো করবা না সিলেটি অনলাইন তার কারণ হইল কি আমরা যদি কোনো বাদ খাম করি গুনার খাম প্রচার করি আর আপনারা লাইক ফলো করেন সাবস্ক্রাইব করেন গুনার দায়ী আপনারা হইবা তো আমি চাই না আপনারা গুনার দায়ী হইতা এমন খাম করতাম না যেটার লাগে আমরা গুণা হয় সো আমরা সবসময় বালা খাম করার চেষ্টা করতাম বালা খাম প্রচার করতাম যদি কোনো মানুষে বালা খাম করেন আমরা তারারে আমরা বালা খাম করতাম যদি তারা আমরা বালা খাম করার তারার মতো করার সুযোগ থাকে না আমরা যাতে তারা বালা খাম করেন তারারে আমরা বালা খামরে সহযোগিতা করতাম আর আমরা রক জিনিস আপনারা কই আমরা জানি বিমানও স্পেশালি এয়ারপোর্টও আমরা অনেক হয়রানি হয় এটার মাত হইছে বাট আমরাও কিছু ঠিক হইতাম আমরাও দেখা যায় 40 কেজি মাল নেওয়া যায় বিমানে আমরা তখন 60 কেজি লইয়া যাই গি তাহলে তো হইতো নাই আমরা 80 কেজি মাল লইয়া যাই গি আর বাদে মনে মনে করে তোরা টেকা দিলে হয়ে যাবনি বাদে বেশি টেকা চাইলে আমরা রাগ উঠি গেল জি না ইলাখান করতাম না 40 কেজি মাল নেওয়া যায় আমরা 40 কেজি লইয়া যাইমু বুঝছই তো আমরাও কিছু ঠিক হইমু আমরা যেলাখান ইউকের মাঝে কিংবা ওয়ার্ল্ডের অন্যান্য দেশও আমরা যেলাখান লাইন ফলো করি শৃঙ্খলা ফলো করি সেম জিনিস যাতে আমরা বাংলাদেশেও জিনিসটা ফলো করি আমরা বাংলাদেশেও গেলে আমরা দেখা যায় না এটা আইন কানুন অনেক সময় আমরা ফলো করতাম চাই না এই জিনিসটা রং আমরা নিজেও ফলো করতাম হইব তখন দেখা দেবো আমরা বালা সার্ভিস পাইমু যে কোনো জিনিস আপনি বালা সার্ভিস পাইতে হলে আপনি সার্ভিস দেওয়া লাগবো তখন আমরা পাইমু তো আমরাও জিনিসটা জানো করি আমরা দেখা যায় লন্ডনও অনেক সময় আছে আমরা ইংলিশ শপও গেলে আমরা যে সুন্দর লাইন ধরে উবাই কিউ ধরি কিন্তু বাঙালি শপও গেলে দেখা যায় ও ভাই সাহেব আমার সকাল দিলা হ্যাঁ ঠিক আছে এটা মায়া মহব্বত হইলা কিন্তু তার বাদে আমরা লাইন আপ করমু কিউ ধরমু দৌড়িয়ে আমরা যে কোনো জিনিস করমু তখন দেখা যাইব আমরা সমাজ বদলিতে হইলে আগে নিজে বদলিতাম হইব যে আল্লাহ খুরানো কইছেন আপনি নিজে জাহান নাম থেকে বাঁচৌকা আপনার ফ্যামিলিরে বাঁচৌকা আহালরে বাঁচৌকা দেন অন্যজনরে বাঁচৌকা আপনি যদি নিজে আগে ঠিক হই না আমরা যদি সমাজ ঠিক হয়ে দিতে হইতো না সমাজ কিন্তু বনে না আমরা সমাজরে বানাই তো আমরা আগে নিজে ঠিক হইতাম হইব নিজে সঠিক পথে চলতাম হইব নিজে সঠিক কাম করা লাগবো তখন দেখা যায় আমরা সরকারও সঠিক হয়ে যাবা আমরা যে আইন বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর ভাই বোনে নকল আছেন তারাও দেখবানে আর এই সময় আপনারা আমার কাছে গুছো চাইতা নাই কোনো মুনাফাও চাইতা আমরা দিতাম না তাই ফাইবা কই দেখিয়া বুঝছেন যেমন এখন সিলেটি অনলাইন রে আপনারা দেখলা দেখিয়া আমরা লাইভ করি আপনারা ফলো লাইক শেয়ার কমেন্ট বালা করেন দেখে আমরা লাইভ আই যদি আপনারা খেয়েও লাইভও কোনোদিন আইতা না একজনও থাকতা না তো হোক আছে আমরা বারবার লাইভ আইলাম না তো আগে আমরা নিজে ফলা নিজে ঠিক হইতাম হইব বাদে আমরা অন্যজনকে হইতাম হইব যে আল্লাহ কুরআনে কইছেন বুঝছেন আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো বাদে আপনার ফ্যামিলিরে বাঁচাওকা বাদে আহালরে বাঁচাওকা বুঝছেন কারণ মনে রাখেন যে আপনি মারা গেলে আপনার কিচ্ছু লগে যাইতেন ওই দিন যারা আইসেন ওই দোকা প্রোগ্রাম সব করে যায় রাখিয়া সেম জিনিস যে সময় আপনার মৌত হয়ে যাব আল্লাহ কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আপনার মৌত হয়ে গেলে আমার মৌত হয়ে গেলে আমরা সবটা তো যাই গিয়া যাওয়া গিয়ে লাগবো আর আল্লাহ কুরআনে কইছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা বুঝছেন আপনারা হইতে পারেন আমিনুর চৌধুরী বা আজকের এই প্রোগ্রামও আপনি মৌতের কথা এই জিনিস করে রাখেন তার কারণ হলে আমরা মৌতের কথা সব সময় সব জায়গায় মনে করে দেওয়া লাগবো মনে করে দিতাম কারণ মুয়াজ্জিন সাহেব দেখুন যেন ইমাম সাহেব প্রত্যেক দিন আজান দেন
আজান দেন 5 ওয়াক্ত 5 বার মনে করে দেন বাদে আবার কিতা করুন ভাই কিছু কইতা নেই আপনি আমার ইনবক্সে দিলেই বা আপনার যেটা আমি আপনার দিলেই মনে আপনি আমার ইনবক্সে যোগ করলেন না জয় তো আমি আপনার দিলেই মনে ওকে ওকে লিখে দিলে আমার ভাই আমার মায়ার ভাই আইছেন তার আমার নাম্বারটা দিলেই লাগবো আপনি আমারে টেক্সট মারি দিবা আপনার নাম দিয়া ঠিক আছে ইনশাআল্লাহ জয় জয় জাযাকাল্লাহু খাইরান সো যে জিনিসটা হইল আগে আমি আল্লাহ কিতা কইছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা মানে আল্লাহ যেন আমরা দুনিয়াত ফাটাইছেন মৌত সৃষ্টি করছেন আর ফাটাইছেন দেখবার লাগে আমরা আহসানু আমালা করি মানে উত্তম আমল করি সো আমরা যেতেও যেন দেখো কাইনো আইসন হা সাজ সুজ করিয়া যে সুন্দর করিয়া জিউজি আমিও আইছি মাশাআল্লাহ সবাই আবার মাশাআল্লাহ কইবা আমি জিউজি আইছি সুন্দর করিয়া আবার আমি প্রোগ্রাম শেষ যাই মুগি তো সেম জিনিস আমার দেশের মৌত আইব আমি দুনিয়ায় সারিয়া দুনিয়ার মায়া সারিয়া যাওয়াগি লাগবো কিতা তুইয়া যারাম অনেকে আমরা দেখা যায় এই টিকটকে ভিডিও বানাই ইউটিউবে ভিডিও বানাই ফেসবুকে ভিডিও বানাই বাইরে লওয়ার লাগে মানুষে দেখা লাগে বাই বইনে নকল অনেকে ফেক আইডি দিয়া কমেন্ট করি মানুষের গালাগালি করি আপনি ফেক আইডি দিয়া তো মানুষের গালাগালি করবা বাদ জিনিস করতে পারো কিন্তু আপনি জানেন আপনার এটা ফেক আইডি বাট আল্লাহ তো জানেন আপনি নিজেই এটা ক্রিয়েট করছেন কিয়ামতের দিন এটার লাগে আপনার জবাবদিহি করা লাগবো প্লিজ আপনারা ফেক আইডি দিয়া মানুষের বিভ্রান্তিত করবা না ফলস নিউজটা দিবা না দিয়া মানুষের সমাজরে ধ্বংস করবা না আপনি আজকে মারা গেলে আপনার পাসওয়ার্ড কেউ জানেন না আপনার লগইন ডিটেলস জানেন না আপনি যদি কোনো খারাপ ভিডিওরে লাইক করিয়া তখন কমেন্ট করিয়া তখন কিংবা শেয়ার করিয়া তখন আর যদি এই খারাপ ভিডিও খাটা না হয় আপনার যত কিয়া ফেসবুক থেকে কিংবা ইউটিউব থেকে কিংবা টিকটক থেকে যতদিন মানুষে এটার মধ্যে দেখবা গুনাহ করবা আপনি দায়ী হইবা তো খেনে আপনি এটা করতাম আমি খেনে করতাম কারণ মরি গেলে সব শেষ বুঝিনি দুনিয়াত আইসি একলা যাইমু একলা কেউ যাইতো না আমরা যা আমলটা যাইব হয় নেক আমল না বদ আমল কোন আপনার আমলটা কিতা আপনার লগে যাইতো আপনি নিজে বুঝি লুকা যে সময় আপনি আপনার মায়ের মানুষকে দেখা যাইবা আপনি জানবা আপনি তার কাছ থেকে রাস্তা থেকে চকলেট একটা কিনা নিতা না বনফুল থেকে নিতা কিংবা রাজখলি আরও অন্যান্য ফেমাস দোকান থেকে নিতা এটা আপনি জানবা তো আপনি আল্লাহর কাছে গিয়া সামনে খারই বা খিতা লইয়া যাইবা এই দিন আজকে মিনিস্টার সাহেব আইসইন থাইন কিয়ামত দিন থাইন জবাব দিয়ে করা লাগবো থান মন্ত্রণালয় যদি কোনো রকমের দুর্নীতি হয় থাইন এটা লাগে বাসাইবা আপনি আমি বাসাইতাম নাই সো আমরা যদি ঠান্ডা গালাগালি করি তে আমরা ইগুর লাগি দায়ী জিম বাট ঠান্ডা আমরা উৎসাহিত করমু খইমু বালা খাম করুক আর রং করেন যদি ঠান্ডা আমরা লামাইমু আগামীতে তাই নার্ভাস করতে নাই তো সেম জিনিস ভাই আপনি আমি যদি রং করি না নি আজকে আমি মারা যাই এই জিনিসটা লাগে আমরা দৌড়া খাইলিমু তাও আমরা কেউ যদি রং না করি বালা খাম করি বালা খামরে চেষ্টা করি করার বালা খামরে প্রচার করি যে তোমার বালা খাম করার আল্লাহ কবুল করুকা আপনি যদি মনে করেন কোনো বালা খাম করতে পারেন না একটি মানুষের লগে হাসি মুখে মাতবা এটাও কিন্তু একটা সাদাকা বালা তাকবা দোয়া করবা অন্য সময় অন্য কোনো থেকে লাইব দেখাইব দুনিয়ায় দেখা না হইলে জান্নাতও দেখা হইতো দোয়া করবা আর আপনার জানেন জান্নাতের দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে মানছে এই দোয়া তিনবার করবা জান্নাতে ডাকে এটা আল্লাহ তাআলা জান্নাত দিলকা জাহান্নামে ডাকে এটা আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মাফ করে দিলকা তাও আমরা এই দোয়াটা সব সময় করি জান্নাতুল লাগি করি আর জাহান্নাম থেকে আমরা মাফ চাই আমার লগে শেখ হাসান বুলাইলে কারেকশন করিবা দিবা শেখ ইহিয়া মাহমুদ আমরা সিলেটি অনলাইনের অ্যাডমিন তাই লাগি আমরা মক্কাত তাইফর একটা মসজিদের ইমাম সো আমরা এই সিলেটি অনলাইন কোরআনে হাফিজ আসইন আলিম আসইন আমরা বাংলাদেশের মাদ্রাসার প্রিন্সিপাল আসইন সৌদি আরব তাইফ মসজিদের ইমাম আসইন সো আলহামদুলিল্লাহ আমরা রং হইলে আমরা তারা কারেকশন করে দিবা আর আপনারাও তো সবে জানরা এটার ব্যাপারে সো আমরা লাগি দোয়া করবা জাযাকাল্লাহু খাইরান আর বা খালি মাতি মাফ করে দিবা বেশি মাতি লাগে যদি মনে হুনন যদি এখন আমিনুর যদি মারা গেছি প্লিজ আমার লাগে যারা আপনারা কোরআন শরীফ পড়তে পারেন কোরআন শরীফ পড়ে দোয়া করবা নামাজও আমার লাগে দোয়া করবা সবার লাগে দোয়া করবা কারণ একজন আপনার লাগে দোয়া করলে ফেরেশতা আপনার লাগে দোয়া করবা আর আমরা সিলেটি অনলাইনে ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে আমরা শেখরে লইয়া সৌদি আরব থেকে আমরা অন্যান্য আলিমুল্লাহ মহলতে লইয়া আমরা কোরআনের মক্স করমু হাদিস পাঠ করমু এর বাদে তাফসির করমু এর বাদে আমরা জয়ব ইনশাআল্লাহ আমরা ইসলাম মসজিদের তাফসির আপনারা কন্টিনিউ হতে পারবা দেখতে পারবা আর অন্যান্য প্রোগ্রাম যদি আপনারা সিলেটে অন্যান্য দেখতে আপনারা জানাইবা অনেকে আমরা রিকোয়েস্ট করেন সিলেটে অনেক বড় বড় প্রোগ্রাম হয় বাংলাদেশে অনেক বড় প্রোগ্রাম হয় তুল্লা ধরেন এখানে ভাই আমরা ছোটো একটা ফ্যামিলি ছোটো সিলেটি অনলাইন ছোট্ট ফ্যামিলি মাত্র জন্ম হয়েছে কতদিন হয়েছে তো আমরা ওখানে সব জায়গাতে এডমিন ভাই নকল নাই আপনারাও যদি চাইন খেয়েও আমরা লগে সহযোগিতা করতে এডমিন হইয়া আমরা ইনবক্সে যোগাযোগ করবা আর ভলান্টিয়ার হইয়া যাতে বালা জিনিস তুল্লা ধরতা সমাজের কোনো অসুবিধা নাই তো আমরা সব জায়গার জিনিস তুল্লা ধরতাম পারি না লাগে আমরা মাফ চাই মাফ করে দিবা আমরা লাগি আপনারা দোয়া করবো আমরা আপনারা লাগি দোয়া করি আল্লাহ যেন আমরা সবরে মাফ করে দিয়া জান্নাতুল ফেরদাউস নসিব করিলাইন যেটা আল্লাহ আমরা দুনিয়াত ফাটাইছেন জান্নাত থেকে আরবার আল্লাহ আমরা জান্নাতুন নিয়া ঢুকাইলাইন ও দোয়াটা করবা আরবার আপনারা এগেইন জাযাকাল্লাহু খাইরান
মাতে কথা বলিলে মাফ করবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লাস্ট জিনিস ওটা হইলাই সরি আপনারা জানেন সিলেটি অনলাইন থেকে আমরা লাগি মানব সেবায় নিবেদিত আমরা প্রমিস করছি গত রমাদান থেকে প্রত্যেক মাসে একটা করে হুইল চেয়ার দিতাম আমরা সিলেট ডিস্ট্রিক্টের মাঝে যারা এতিম অসহায় গরিব সাদাকা লিল্লাহ খাওয়ার উপযোগী এইরকম যদি আপনার এলাকাত কোনো মুরব্বী থাকেন ল্যাংরা থাকেন আতুর থাকেন হুইল চেয়ার দরকার আপনারা আমরা ইনবক্সে যোগাযোগ করবা ছোটো একটা ভিডিও দিবা তান ভোটার আইডি কার্ড দিবা আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিবা আমরা চেষ্টা করমু যেনে এই কিতা হুইল চেয়ার তারা পৌঁছাইতাম ধৈর্য ধরে ওয়েট করা লাগবো আমরা অনেক মানুষ লিস্টও আছেন আমরা একজন করে দিব ইনশাআল্লাহ আপনারা লাস্ট একটা আপডেট অন্য দিলাই আপনারা আমরা রেড লিস্টর লাগিয়া যেটা কথা হয়েছে আমার এক ভাই কমেন্ট করছে মোহাম্মদ রামিম ভাই যে এটা লইয়া মাত হয়েছে আমরা হাই কমিশনার থাইনও মাতছেন কইছেন এটা লইয়া তারা মাত্রা এর বাদে আমরাও কইছেন লবিং করতাম আমরা লোকাল এমপিরে আমরা লোকাল কাউন্সিল এটা হইতাম যেন এই রেড লিস্টটা থেকে আমরা নামটা আসলে বাংলাদেশের নামটা হরাইবার লাগে আমরা অনেক মানুষ কয়েক হাজার আই থিঙ্ক মনে হয় 5,000 হয়তো রং হইতাম পারি আমরা ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনের নকল বাংলাদেশে গিয়ে আখটিছইন এটার কারণে এখন কয়েক হাজার পাউন্ড হোটেলও দেওয়া লাগে ইনো আইলে সো এটার লাগে মাত হইছে আরও মাত হইব ইনশাআল্লাহ সো আপনার রাস্তা ভিডিও দেখলে বুঝতে পারবা আজকে প্রোগ্রামও আমরা মিনিস্টার সাহেব কিতা মাতছইন কিতা হইছে সো আমি আবার হইয়া দিলাম মাফ করে দিবা দোয়া করবা জাযাকাল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু